স্যার আর স্যার কয়েক মিনিট দেখতে পারেন। তাহলে শুরু করি। হ্যাঁ, মানে হচ্ছে যারা আসবে আস্তে আস্তে পার্টিসিপেট করবে। ওকে স্যার। আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে রিলেটেড টু হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। That is, in this chapter we will get idea about what is risk, what is uncertainty, and what are the difference between risk and uncertainty, and what are the different risks normally the company faces, and what is the risk management process. And we will get some idea about the crisis management and how we manage the crisis. So we will get idea about crisis, and we will learn about how to manage the crisis. And if you see, this is the chapter which is introduction to risk management. So in this chapter প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে what is risk. তো নরমালি আপনি একটু জিনিস দেখেন, in a business or outside the business, in general কেসে আমরা যদি চিন্তা করি একটা রিস্ক নিয়ে যদি আমরা ইন জেনারেল যে আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে আমাদের বিজনেস প্রসেসে আইদার ইন বিজনেস প্রসেস অর ইন আওয়ার রিয়েল লাইফ যখন কোনো আনএক্সপেক্টেড কিছু ঘটে অথবা আমাদের যে এক্সপেকটেশন থাকে ওই আপ টু এক্সপেকটেশন যে আউটকামটা যদি আমাদের না আসে তখনই আমরা বলি রিস্ক। এখন রিস্ক কেন ঘটে? রিস্কটা নরমালি হচ্ছে আমাদের যখনই হচ্ছে আউটকাম যেটা আসবে এটা যদি সার্টেন না হয়ে থাকে, মানে আউটকামটার উপর যদি কোনো ধরনের ডাউট থাকে অথবা আউটকামটা যদি কোনো ধরনের কোনো ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট থাকে এবং যেই ফ্যাক্টরটার উপর আমাদের আসলে কোনো কন্ট্রোল নাই, সো ওই ফ্যাক্টর গুলোর কারণে হচ্ছে আমাদের নরমালি এই রিস্কটা অ্যারাইজ করে। ঠিক আছে, তো আপনি একটু যদি দেখেন যে প্র্যাকটিক্যালি আমরা যে সমস্ত পার্সোনাল লাইফে আমরা যেগুলো ফেস করি সেটা হচ্ছে যে আমরা যে ফ্যাক্টর গুলো আমরা কখনো এক্সপেক্ট করি না যে ফ্যাক্টর গুলো ঘটবে। ফর এক্সাম্পল আপনি ন্যাচারাল ক্যালামিটির কথা চিন্তা করেন, ফর এক্সাম্পল COVID-19, দিস ইজ ওয়ান টাইপস অফ ভেরি বিগেস্ট রিস্ক ফর দ্য বিজনেস ফর আওয়ার ফিজিক্যাল লাইফ। তো আপনি যদি একটু জিনিস ডিফাইন করেন COVID-19টাকেই যদি আপনি একটু হাইলাইট করেন তাহলে আপনি দেখবেন যে রিস্কটাই হচ্ছে যে that we don't expect these types of occurrences and we are not ready about it. এবং এইটার যে আউটকাম যেটা হবে এই আউটকামটা আপনি একটা জিনিস খেয়াল করেন, আউটকামটা আপনি দুই সাইড থেকে চিন্তা করেন, পজিটিভ আউটকাম থেকে হিসাবে চিন্তা করেন এবং নেগেটিভ আউটকাম চিন্তা করেন। তার মানে একটা রিস্ক থেকে there might have some positive outcome or there might have some negative outcomes. If you think from the perspective of our personal life, COVID-19 is a negative. This is the negative risk. Okay, but কারণ হচ্ছে এই COVID-19 ইম্প্যাক্টে মানুষ মারা যাচ্ছে, so this is a negative risk. But if you think from the perspective of business, there is a negative risk and positive risk. Because আপনি যদি একটা pharma company থেকে যদি চিন্তা করেন, if you think about the pharma companies or the business of hospitals, you see there is a positive gain. If you think about the techno industries, আপনি দেখেন যে কিছু কিছু টেকনো ইন্ডাস্ট্রি আছে, ফর এক্সাম্পল যারা রাউটার সেল করে, কম্পিউটার, মোবাইল ফোন, হ্যাঁ, এবং মোবাইল অপারেটর যে কোম্পানিগুলো আছে, সো দে হ্যাভ ভেরি বুমিং প্রফিট। যদিও COVID-19 এর কারণে অন্যান্য ব্যবসায়ীরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাট ইউ উইল সি দ্যার ইজ এ বুমিং প্রফিট ফর দ্য টেলকো ইন্ডাস্ট্রিজ, ফর দ্য ফার্মা ইন্ডাস্ট্রিজ, ফর দেন হচ্ছে আপনার হচ্ছে ফার্মা, টেকনো, that e-commerce. You see there is e-commerce, there is a huge booming profit for the e-commerce also. But in case of other businesses, for example, the RMG দেখেন, RMG consultancy companies or other stations supply chain companies গুলো আছে, আপনি দেখবেন there is a huge amount of losses, কারণ তাদের ব্যবসায়ী বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, so there's a huge amount of risk, negative risk. So আপনি যদি রিস্কটাকে যদি ডিফাইন করেন, if you want to define the risk by from the viewpoints of both cases, either it may be positive or it have some negative impact. So আমরা এই রিস্কটাকে হচ্ছে যখন আমরা চিন্তা ভাবনা করবো তখন আমরা বোথ সাইডে চিন্তা ভাবনা করবো যে রিস্কটা হচ্ছে it can give some positive impact or it can give some negative impact. But normally when we start the concept of risk, the concept of risk is negative, so that the output that we are expecting will not get the output up to the expected level, so there will have some risk, but this may give some more positive results that we don't expect anyway. So now we can define the risk from the literal terms.
that the risk, the possible variation in an outcome from what is expected to happen. তার মানে হচ্ছে আমরা that we have expected that, for example, if you think about a company, একটা কোম্পানি আজকে বাজেট করলো that we will have a sales for 100 crore in this year 2021, but 2021 যখন কমপ্লিট হয়ে গেল, they got their expected sales of 800 crore. So there is a 200 crore, there is a variation. So এই যে ভ্যারিয়েশন যেটা হইলো, so this is the risk. Why এটা কেন হইলো? যে আমি আমার যে আউটকামটা যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, ওই আউটকাম অনুযায়ী আমার রেজাল্ট হয়নি। সো এই যে ভ্যারিয়েশন যেটা হয়েছে, এটাই হচ্ছে আমার রিস্ক। এখন রিস্কটা কেন হয়েছে? there was some factors যেটার উপর আমার কোনো কন্ট্রোল ছিল না। ফর এক্সাম্পল, কাস্টমারের টেস্ট, কালচারাল চেঞ্জ, টেকনোলজিক্যাল চেঞ্জ, বিজনেসের লজিস্টিক্যাল চেঞ্জ, ডিস্ট্রিবিউশন চ্যানেলের যে সমস্ত চেঞ্জ, ভ্যালু চেনের কারণে অনেক ধরনের ফ্যাক্টর থাকতে পারে, যে ফ্যাক্টর গুলার আইদার নেগেটিভ কোনো একটা ইম্প্যাক্টের কারণে হচ্ছে আমার সেলসটা আমি যে পর্যন্ত এক্সপেক্ট করেছিলাম ওই পর্যন্ত হয়নি। ফর এক্সাম্পল, আইদার হইতে পারে আমার অ্যাডভার্টাইজমেন্ট, যে পরিমাণ আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমি সেলসটা বাজেট করেছিলাম, যে এই পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট হইলে পাস্ট হিস্ট্রিতে আমার সেলস উইল বি আপ টু দ্যাট 1000 crore, বাট হয়তো অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে আমার কম্পিউটারের যে অ্যাডভার্টাইজমেন্ট স্ট্র্যাটেজি আছে তার সাথে হয়তো আমি ম্যাচ আপ করতে পারিনি। সো দেয়ার মাইট হ্যাভ সাম causes of this variation. So the risk, that is the possible variation of outcome from what is expected to happen. তার মানে আমি যা চাচ্ছিলাম এবং যা ঘটছে, তার মানে expected outcome এবং what actually happened, এই দুইটার মধ্যে যে ভ্যারিয়েশন যেটা, এটাই হচ্ছে আমার রিস্ক। সো রিস্কের ক্ষেত্রে আমার যে সমস্ত ইস্যুস গুলো আমাকে চিন্তা করতে হবে, সো what are the possible issues that might be considered at the time of explanation of risk? You see, there are three issues. One is variability, expectation, and outcome. So you should consider the three things for discussion of risk. So if you see, there is a variability that events in future cannot be predicted with certainty. যেহেতু আপনি কোনো একটা ইভেন্টকে সার্টেনলি হচ্ছে প্রেডিক্ট করতে পারছেন না, সো ডেফিনেটলি দেয়ার মাইট হ্যাভ সাম ভ্যারিয়েশন, দ্যাট যে একটা ইভেন্টস আমি যেটা আমি চাচ্ছিলাম যেভাবে ইভেন্টসটা ঘটবে ইন ফিউচারে, বাট এই ইভেন্টসটা হচ্ছে এভাবে নাও ঘটতে পারে। So this is the possible variabilities of your certainties. Our expectation also, we expect something to happen, or perhaps hope that it will not happen. I mean, variability মানে হচ্ছে যে ইভেন্ট দ্যাট আপনি ফিউচারটাকে আপনি কখনো কি করতে পারবেন না, কনক্রিটলি হচ্ছে আপনি প্রেডিক্ট করতে পারবেন না। আর এক্সপেকটেশনটা হচ্ছে আপনি যেভাবে এটা ঘটবে চিন্তা ভাবনা করছেন, এটা এভাবে নাও ঘটতে পারে। And outcome, this is a possible actual result, that is what actually happens compared with what is intended or expected to happen. তার মানে আপনি তিনটাকেই যদি আমি এখন সাম আপ করি, মানে হচ্ছে রিস্কটা এই তিনটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। ভ্যারিয়েবিলিটি, দ্যাট ইজ একটা ইভেন্ট যেটা ঘটবে, এটার উপর আমার কোনো সার্টেনটি নাই, আমার কোনো কন্ট্রোল নাই। এক্সপেকটেশন, আমি যে পরিমাণ এক্সপেক্ট করবো ওই পরিমাণ নাও হতে পারে। এবং আউটকাম মানে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, আমি যেটা এক্সপেক্ট করেছিলাম বাট অ্যাকচুয়ালি যেটা ঘটতে পারে। এক্সপেকটেশন ইজ দ্যাট ইজ, ফর এক্সাম্পল, ইউ ক্যান টার্ম দিস অ্যাজ বাজেট, and outcome that what actual outcome or actual sales or actual result. So the deviation of outcome and expectation is variability. So আপনি যদি রিস্কের কথা যদি চিন্তা করেন, তাহলে at the same time you will have to think about the uncertainty too. Uncertainty নিয়ে আপনাকে চিন্তা at the time of explanation of risk, you will have to think about what is uncertainty. You see, what is uncertainty? Uncertainty is that the inability to predict the outcome from an activity due to a lack of information. So আপনি যদি কোনো একটা আউটকামকে আপনি প্রেডিক্ট করতে পারছেন না, কারণ হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন, এবং এটা আপনি কোয়ান্টিফাই করতে পারছেন না। অনেক সময় এই ডেভিয়েশনটা এরকম হয় যে রিস্কের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম থাকে যে রিস্কের ক্ষেত্রে আপনার কাছে অ্যাভেলেবল ইনফরমেশন থাকতে পারে, so there is a possibilities, but uncertainty ক্ষেত্রে that আপনার কাছে কোনো available information নাই, so যার কারণে আপনি প্রেডিক্ট করতে পারেন নাই যে what the actual outcome or actual outcome might be. So the main distinction এখানে হচ্ছে রিস্ক আর আনসার্টেনিটির ক্ষেত্রে, যেটা হচ্ছে আপনি আনসার্টেনিটির ক্ষেত্রে আপনি আউটকামটা কখনোই প্রেডিক্ট করতে পারবেন না। রিস্কের ক্ষেত্রে you can predict your outcome, but রিস্কের ক্ষেত্রে you will have some information in your hand, but uncertainty ক্ষেত্রে you will not have any information in your hand. সো আমরা যদি এখন রিস্ক এন্ড আনসার্টেনিটিকে যদি আমরা ডিফাইন করি, এবং রিস্ক এন্ড আনসার্টেনিটিকে যদি আমরা হচ্ছে ডিস্টিংক্ট করি, আমরা যদি সেগ্রিগেশন করি, that what the outcome that we get, the risk, that is a possibility of variation exist in any situation, and uncertainty arises only when, because we are ignorant of all fact, we lack of information.
সো আপনি যদি এটা সাম আপ করেন যে রিস্কের ক্ষেত্রে সিচুয়েশনটা হচ্ছে যে আপনি যেটা এক্সপেক্ট করছেন আর যেটা অ্যাকচুয়ালি ঘটছে, সো দিস ইজ দ্য পসিবল ভ্যারিয়েশন বিটুইন দ্য টু। আর আনসার্টেনিটির ক্ষেত্রে হচ্ছে যে আপনার কাছে ইনফরমেশন নাই, সো আপনি যে ইনফরমেশন যেহেতু আপনার কাছে নাই, সো ইউ হ্যাভ ইগনোরড সামথিং। আমরা যদি এটাকে ডিস্টিং করি যে রিস্ক এন্ড আনসার্টেনিটির ক্ষেত্রে, সো রিস্ক ইজ দ্য চেঞ্জ দ্যাট অ্যান ইনভেস্টমেন্টস অ্যাকচুয়াল আউটকাম উইল ডিফার ফ্রম এক্সপেক্টেড আউটকাম। আমি একজন আমি ইনভেস্ট করলাম, আমি যেটা ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বিজনেস, there is an actual outcome that আমরা যেটা actual outcome that we have got and what the expected that what the budget that I have determined, so the deviation between the expected and the deviation between the budget and actual result is the risk. হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কিছু বলবেন? স্যার, হুম। স্যার স্যার কথা স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার, মানে কেটে কেটে আসতেছে স্যার। বললাম স্যার কথাটা ঠিক মানে ক্লিয়ারলি আসতেছে না স্যার, কেটে কেটে আসতেছে স্যার, এবং কথাটা আস্তে আস্তে জি আসতেছে স্যার। কথা আস্তে আস্তে আসতেছে। এখন বোঝা যাচ্ছে? আমার মনে তাহলে আমি একটু হেডফোন নেই, হেডফোন নিলে মনে হয় ভালো বোঝা যাবে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ছিলাম সেটা হচ্ছে রিস্ক আর আনসার্টেনিটির মধ্যে তাহলে এটার মেইন ডেভিয়েশন যেটা সেটা হচ্ছে রিস্কের ক্ষেত্রে হচ্ছে আমি যেটা প্রিডিক্ট করব আমার কাছে ওই আউটকামটা নরমালি আমার কাছে আসতে নাও পারে, আর হচ্ছে আনসার্টেন এবং রিস্কের ক্ষেত্রে আমার কাছে কিছু ইনফরমেশন থাকতে পারে বা 100% ইনফরমেশন থাকবে তা না, বাট আনসার্টেনিটির ক্ষেত্রে হচ্ছে ইউ উইল হ্যাভ নো ইনফরমেশন। সো আমরা যেটা ডিস্টিংগুইশ করি সেটা হচ্ছে যে ইন কেস অফ এনি বিজনেসের ক্ষেত্রে রিস্ক এবং আনসার্টেনিটি, রিস্ক ইজ chance that an investment actual outcome will differ about the given. That means for example natural calamities, for example COVID-19, so these are the uncertainties, and risk এর ক্ষেত্রে হচ্ছে potential outcomes are known. Potential outcome are known means এখানে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি এক জায়গায় ইনভেস্ট করলেন, ইউ এক্সপেক্ট দ্যাট ইউ উইল গেট সাম রিটার্ন। আপনি সেলস করলেন, ইউ সি দ্যাট আপনি সেলস আপনি একটা সেলস এর কারণে আপনার প্রফিট আসবে, এটা আপনি সেলস এর ক্ষেত্রে হতে পারে, প্রফিট অন ইনভেস্টমেন্ট হতে পারে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট হতে পারে। সো এই পটেনশিয়াল আউটকাম সবকে ফিক্স। ফর এক্সাম্পল আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, আপনি আউটকামটা মানে হচ্ছে যে আপনি আইদার ইউ উইল গেট সাম ডিভিডেন্ড অর ইউ উইল গেট সাম ক্যাপিটাল গেইন। সো দিস ইজ এ পটেনশিয়াল আউটকাম দ্যাট আপনি জানেন যেটা রিস্কের ক্ষেত্রে, সো ইউ হ্যাভ ইনফরমেশন। বাট আনসার্টেনিটির ক্ষেত্রে হচ্ছে পটেনশিয়াল আউটকাম যেটা আপনি কখনোই জানবেন না, মানে ইউ ক্যান প্রেডিক্ট দিস আউটকাম
and রিস্কের ক্ষেত্রে it can be measured and quantified using the theoretical models. তার মানে রিস্কের ক্ষেত্রে আপনি দেখেন যে রিস্ককে quantify করা অনেক মডেলস আছে, অনেক থিওরিজ আছে. So you will see that a risk ক্ষেত্রে you can quantify what is the possible variation, what is the possible expected outcome that I expect, এবং ভেরিয়েশনটা কি হতে পারে যেটা আমরা probabilities এর মাধ্যমে আমরা এক্সপ্রেস করি. সো রিস্কের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে রিস্ক আমরা কোয়ান্টিফাই করতে পারি বিভিন্ন থিওরিটিক্যাল মডেলের মাধ্যমে কোয়ান্টিফাই করতে পারি. আমরা মেজার করতে পারি. Another thing is that risk can be controlled if proper measures are taken at the right time, and uncertainty হচ্ছে this beyond control. মানে রিস্কের ক্ষেত্রে আমরা যদি আমাদের কাছে প্রপার ইনফরমেশন থাকে, আমি যদি কোনো প্রপার মেজারমেন্ট এবং মিটিগেশন স্টেপ যদি আমি নেই, আমি আমার প্ল্যানিং যদি ঠিকমতো করি, আমি আমাদের স্ট্র্যাটেজি যদি ঠিকমতো ফিক্স আপ করি, if I have quality human resources, if I have quality technology, then I can easily আমি হচ্ছে রিস্কটাকে কন্ট্রোলের বাইরে আর কিছু কিছু রিস্ক আছে যে আমি কন্ট্রোল করতে পারি, যেমন সিস্টেমেটিক রিস্ক এবং আনসিস্টেমেটিক রিস্ক থাকে. সো এখানে যে কিছু কিছু রিস্ক থাকে যেগুলো হচ্ছে আমি আমার কন্ট্রোল মেজার অ্যাপ্লাই করে আমি মিটিগেট করতে পারি. ফর এক্সাম্পল আপনি যদি দেখেন, আপনার যদি মেশিন ব্রেকডাউন যদি হয়, তার মানে হচ্ছে আপনি যদি মেকানিক্যাল ডিপার্টমেন্টে আপনি যদি কোয়ালিটি স্পেয়ার পার্টস গুড কোয়ালিটি ডিটেক্ট করতে পারেন যে আপনি যদি এমন কোয়ালিটি সম্পূর্ণ ওয়ার্কার অথবা প্রোডাকশন ম্যানেজমেন্ট দেন যে হচ্ছে আপনার মেশিন কেনার সময় মেশিনটা প্রস্তুত করার সময় ভালো মেশিন সে চিনতে পারে. সো এই মেজারমেন্ট গুলোর মাধ্যমে আপনি মেশিন ব্রেকডাউনটাকে কমাইতে পারবেন, এবং মেশিন রানিং আওয়ার যতটুকু পরিমাণে চলা উচিত ওই পরিমাণ যদি আপনি ওই রানিং আওয়ারটার মধ্যেই যদি সেই কনফাইন থাকে, তাহলে এই মেশিন ব্রেকডাউনটা হচ্ছে আপনার কি করা, এবং রুটিন মেইনটেনেন্স যদি আপনি করেন, রুটিন চেকআপ যদি করেন, তাহলে আপনি এই মেশিন ব্রেকডাউনটা কমাতে পারেন. সো দিস আর দ্য রিস্ক দ্যাট ইউ ক্যান মিটিগেট বাই টেকিং সাম মেজার্স. বাট আনসার্টেনটি যেটা, ফর এক্সাম্পল ফ্লাড হবে, ভাইরাস ছড়াবে, তারপর হচ্ছে স্ট্রাইক হবে, সো দিস আনসার্টেনটিস ইউ ক্যান কন্ট্রোল. So there is a two types of risk from the business viewpoint, that because of event that could turn out either better or worse than expected, sometimes we refer there is a two-way risk or uncertainty risk. যেহেতু হচ্ছে আপনি আপনার expected result যেটা expected result is either can be better or can be worse than you expected. So riskটাকে আমরা দুইভাবে ভাগ করে থাকি, একটা হচ্ছে upside risk যেটা আমরা বলি pure risk, downside risk যেটা pure risk, এবং upside risk. That downside risk হচ্ছে the risk that something will go wrong is called downside risk or pure risk. আপনি যা এক্সপেক্ট করবেন আপনার expected result will be lower than you expected. So and if it likely that the thing is go right, the downside upside risk is used, still this is risk. এখন এখানে যেটা বলতেছে আপসাইড রিস্কটা, এটা হচ্ছে যে আমরা যেটা এক্সপেক্ট করি নাই বাট আমার রেজাল্টটা হচ্ছে এক্সপেকটেশনের বাইরে হয়ে গেছে. তার মানে হচ্ছে কি আমি যেটা আউটকাম কোনো চিন্তা ভাবনা করি নাই, দ্যাট মিন্স আইদার ইন কেস অফ ইন টার্মস অফ কস্ট অর আইদার ইন টার্মস অফ revenues, that আমি যে রেভিনিউ এক্সপেক্ট করি নাই বাট আমার রেভিনিউটা হচ্ছে আনএক্সপেক্টেডলি হায়ার হয়ে গেছে. ফর এক্সাম্পল হোয়াট হ্যাপেন্ড ফর দ্য techno industries in case of COVID-19, you will say that techno industry যেগুলো আছে, ফর এক্সাম্পল এক্সেল টেকনোলজিস এবং যারা কাজী ইন্ডাস্ট্রি, যে সমস্ত কাজী ফার্মস মানে হচ্ছে আইটি, মানে আইটি সেক্টরটা হচ্ছে যারা কখনো ওরা চিন্তাও করে না COVID-19 এর সময় যে ওদের রেভিনিউ ওই পরিমাণ বুমিং হবে, কারণ ওয়ার্ক ফ্রম হোম বিষয়টা আসবে. এই বিষয়টা COVID-19 এর সময় ওয়ার্ক ফ্রম হোম হবে এবং অনলাইন বেসিসে আপনাকে কাজ করতে হবে, এই জিনিসটা কোনো চিন্তা করে না. যার কারণে টেকনো ইন্ডাস্ট্রি কোম্পানি যেগুলো আছে, ফর এক্সাম্পল ডেল, এই যে যারা কম্পিউটার ম্যানুফ্যাকচারিং করে, ঠিক আছে, কম্পিউটার ম্যানুফ্যাকচারার কোম্পানিজ, মোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানিজ, দেন আইটি যেটা আমি একটু আগে বললাম যে টেলকো কোম্পানিগুলো, তাদের রেভিনিউ হচ্ছে মাচ হায়ার, অনেক হায়ার হয়ে গেছে, কারণ তারা যে পরিমাণ চিন্তা ভাবনা করছিল, ফর এক্সাম্পল তারা যেটা COVID-19 এর সময় হয়তো মনে করছিল যে না ওদের রেভিনিউটা হচ্ছে ওই পরিমাণ আসবে না, বাট যখন হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়ে গেছে, আইটি বেসড হয়ে গেছে, স্কুল কলেজ সবকিছু আইটি বেসড হয়ে গেছে, মিটিং সেমিনার সবকিছু অনলাইন বেসিস হয়ে গেছে, দে হ্যাভ বুমিং প্রফিট দেন দে আর এক্সপেক্টেড. তারা যা চিন্তা করে নাই তার হায়ার বেসিস হচ্ছে তার রেভিনিউ হয়ে গেছে. এখন
যখন তার রেভিনিউটা হায়ার হয়ে গেছে, তার কিন্তু সেটআপটাও কিন্তু ওই পরিমাণ চেঞ্জ করতে হচ্ছে। এবং সো নেক্সট ইয়ার গুলাতে যখন এই কোভিড-19 যখন চলে যাবে, তখন যে তার এই লেভেল অফ রেভিনিউস অথবা তার লেভেল অফ প্রফিট যে মেনটেন থাকবে, এটা কিন্তু এখনো শিওরলি বলা যাচ্ছে না। সো দিস ইজ টাইপস অফ আপসাইড রিস্ক, যে আপনার রেভিনিউ হচ্ছে যেটা আপনি চিন্তা করছেন ওই পরিমাণ বেড়ে গেছে, বাট whether it will continue for the future, so এটা এখানে একটা রিস্ক আছে, যে দ্যাট ইজ অ্যান আপসাইড রিস্ক। And speculative risk, and there is another risk, there is a speculative risk. That is speculative risk is the possibilities that something could be go better than expected, so it could go wrong. That is আমরা আপসাইড রিস্কটাকে আমরা হচ্ছে স্পেকুলেটিভ রিস্কেও আছে আমরা এক্সপ্লেইন করতে পারি। দ্যাট ইজ আপসাইড রিস্ক টাইপস অফ স্পেকুলেটিভ রিস্ক ইজ টাইপস অফ আপসাইড রিস্ক, দ্যাট আপনার যেটা পসিবল এক্সপেকটেশন যেটা ছিল তার বাইরে গিয়ে যখন আপনার এটা আপনার মেইন কথা হচ্ছে আপনার মেইন ধারণাটা ছিল যে না, আমি যেটা রেজাল্ট যেটা আশা করেছিলাম ওই পরিমাণ আমি আশা করি নাই যে আমার এক্সপেক্টেড আউটকামটা ওই লেভেলের হবে। সো আউটকামটা হচ্ছে চলে গেছে এক্সপেকটেশনের বাইরে। সো বিয়ন্ড এক্সপেকটেশন যখন হয়ে যায় তখন এইটাকে আমরা বলি স্পেকুলেটিভ রিস্ক। ফর এক্সাম্পল শেয়ার মার্কেট হচ্ছে দিস টাইপস অফ স্পেকুলেটিভ মার্কেট। এখন এখানে অনেক সময় এরকম হয় যে আনএক্সপেক্টেড গেইন হয়ে যায়। ফর এক্সাম্পল আমি ইনভেস্ট করার পরে আমি চিন্তা করছিলাম যে শেয়ার মার্কেটের প্রাইসটা হচ্ছে উইদিন 100 টাকা। ফর এক্সাম্পল আমি একটা শেয়ার কিনলাম 50 টাকা দিয়ে, আমি ভাবলাম যে এটা সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত উঠতে পারে। তো হঠাৎ করে মার্কেটে এমন একটা ইনফরমেশন আসলো যে যার কারণে হচ্ছে এটার এই প্রাইসটা হচ্ছে মোর দ্যান 10 টাইমস অথবা 15 টাইমস বেড়ে গেছে, যেটা আমি আমার বিয়ন্ড এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশনের বাইরে হয়ে গেছে। সো এই যে আনএক্সপেক্টেড গেইন যখন হবে তখন এটা আমরা বলবো স্পেকুলেটিভ রিস্ক। কারণ এটা কেন রিস্ক? কারণ হচ্ছে এই রিস্কটা হচ্ছে এই আউটকামটা যেটা ইন ফিউচারে কন্টিনিউ থাকবে কিনা এটা সম্পর্কে ইউ আর নট কনফার্ম, এন্ড দ্যাটস ওয়াই দিস ইজ স্পেকুলেটিভ রিস্ক। এখন হাউ ফার ডাজ রিস্ক এফেক্ট এ বিজনেস অ্যাচিভিং ইটস অবজেক্টিভস? এখন আমি যদি রিস্কটাকে যদি ডিফাইন করি, যে আমরা রিস্কটাকে ডিফাইন করলাম, এখন এটা আমার অবজেক্টিভ অ্যাচিভে কি পরিমাণ ইমপ্যাক্ট করতে পারে, দেন হাউ ইট ক্যান ইমপ্যাক্ট ইন অ্যাচিভিং মাই অবজেক্টিভস। You'll see where the impact of this risk: financial reporting risk, business ethics, internal control, and effectiveness of your operation. All are managing the risk and attaining these objectives. And financial reporting এর ক্ষেত্রে আপনি চিন্তা করেন, you should have a risk. আপনি যখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইউ উইল গিভ এন অপিনিয়ন, আপনি অপিনিয়ন যখন দিবেন তখন এই অপিনিয়নটা হচ্ছে এই পারফেক্ট নাও হতে পারে, এই অপিনিয়নটা পারফেক্ট নাও হতে পারে। এবং আপনার যে বিজনেস ইথিক্স রিস্কের কারণে দ্যাট ইউ হ্যাভ সাম পসিবল রিস্ক। ফর এক্সাম্পল ডিফল্ট রিস্ক, ফর এক্সাম্পল আপনি এক্সপোর্ট করলেন, এক্সপোর্ট করার পরে আপনার এই এক্সপোর্টের অ্যামাউন্টটা রিয়েলাইজ হচ্ছে না। সো এক্সপোর্ট অ্যামাউন্ট যদি রিয়েলাইজ না হয়, বাট আপনি তাদের আমাদের যে কোম্পানি অ্যাক্ট আছে, কোম্পানি অ্যাক্ট অনুসারে ইউ উইল হ্যাভ টু শো ইট, আইদার ইউ উইল হ্যাভ অ্যালাউন্সেস ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেট আছে, দ্যাট ইজ অ্যাজ পার কোম্পানি অ্যাজ পার IAS 37 আপনাকে হচ্ছে যদি কোনো অ্যামাউন্ট যদি আপনি সেল করার পরে যদি রিয়েলাইজ হওয়ার যদি পসিবিলিটি কম থাকে, দেন উইল হ্যাভ টু মেইনটেইন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। সো but business is showing that there is a chance of recoverability, but at the same time you see the company that to whom you have sold some goods and services or exported some goods and services, and the company already has become bankrupted. So there is no any possibilities that you will be repaid, and that's why sir আমি শুনতে পাচ্ছি না, আপনার কথা কেটে কেটে আসছে, বুঝতে যাচ্ছে না। কথা কেটে কেটে আসতেছে না, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে। এখন বোঝা যাচ্ছে কথা? কেটে কেটে আসছে আর কি কথা। স্যার মানে ওই মানে হয়তো হচ্ছে আপনার হাওয়া আছে নাকি, মানে এরকম মনে হচ্ছে যে কোনো বাতাস বইতেছে এরকম আর কি। আচ্ছা, কিন্তু কেটে কেটে আসে একটা কথা না, মানে কথাটা ক্লিয়ার না। স্যার সবাইকে যে মিউট করে দেন। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। বেলায়েত ভাইয়ের কথা বোঝা যাচ্ছে না। এখন কি বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার বোঝা যাচ্ছে। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের রিস্ক কোথায় কোথায় there have some impact
in achieving of our objectives. এই যে আমরা রিস্ক গুলো নিয়ে আলোচনা করলাম, either it can upside risk or downside risk. এটা হচ্ছে আমাদের বিজনেস অবজেক্টিভ অ্যাচিভমেন্ট করতে গেলেও it will have some impact. For example, where the impact may have, it may have impact on financial reporting, in business ethics, internal control, and effectiveness of operation. All are managing the risk and attaining the objectives. বিজনেস ফাইন্যান্সিয়াল রিস্কের ক্ষেত্রে আমি যেটা এক্সাম্পল দিয়ে বলছিলাম সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনি একটা এক্সপোর্ট করলেন, এক্সপোর্ট করার পরে আপনি যে যার কাছে এক্সপোর্ট করলেন ওই এক্সপোর্টার হচ্ছে ওই ইম্পোর্টার, মানে আপনি একজন এক্সপোর্টার এবং আপনি যার কাছে সেল করলেন সে একজন ইম্পোর্টার, এবং ওই ইম্পোর্টারের বিজনেস হচ্ছে ব্যাংকরাপ্ট হয়ে গেছে এবং সে দেউলিয়া হয়ে গেছে। সো আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি স্টিল ইউ হ্যাভ অ্যাকাউন্টস রিসিভেবল, বাট আমাদের যে IAS 37 আছে যেখানে বলা আছে যে যদি কোনো ধরনের আনসার্টেনটি থাকে, যে সেলসের টাকা অথবা কোনো কিছু যদি আনসার্টেনটি থাকে, তাহলে ইউ হ্যাভ টু মেইনটেইন প্রভিশন। আর প্রভিশন যদি আপনি মেইনটেইন করেন তাহলে আপনার ইট উইল হ্যাভ এন ইমপ্যাক্ট ইন দ্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তাহলে আপনি যদি দেখেন যে আপনার এই যে আপনার যে সাপ্লায়ার কাছে আপনি প্রোডাক্ট সেল করলেন, ওই সাপ্লায়ার যে ব্যাংকরাপ্ট হয়ে গেছে, কিন্তু ওই সাপ্লায়ার তো আপনাকে রিপেমেন্ট করতে পারছে না। সো ইন দ্যাট কেস আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে সেলস হিসেবে যেটা আছে, যেটা আপনার অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে এখনো আছে, তো অ্যাকাউন্টস রিসিভেবলটাকে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট রাখতে হবে এবং ব্যাড ডেট দেখাতে হবে। সো ব্যাড ডেট যদি দেখান, ইট উইল হ্যাভ এন ইমপ্যাক্ট অন ইউর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। সো আপনি যেটা করলেন, ফর এক্সাম্পল ইউ আর লিস্টেড ইন ইউর স্টক মার্কেট, এবং আপনি যদি দেখেন যে ইউ হ্যাভ এন হিউজ অ্যামাউন্ট অফ সেলস দ্যাট আর নট গোইং টু বি রিকভার্ড, you have huge amount of accounts receivable that are not going to be recovered at that time, you are not maintaining the debt and doubtful debt. So কি হলো, দুইটা জায়গায় ইমপ্যাক্ট হলো। একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা হচ্ছে ফ্যাব্রিকেটেড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হয়ে গেল, এবং আরেকটা জিনিস জায়গায় বিজনেস ইথিক্স এর জায়গায়, বিকজ বিজনেস ইথিক্স মানেই হচ্ছে যে আপনি দুইটা জায়গায় আপনি ইথিক্স মেইনটেইন করবেন। In case of delivering of your goods and services, you will have to provide quality product and services and provide all the information to your customer. And another arekta thing jeta seta hocche je apni apnar je stakeholder jara ache who are user of your information, you should maintain the full information, that is accurate information, that you shouldn't have any misrepresentation of your financial statements. So আপনি একটা জিনিস দেখেন যে আপনি যে ব্যাড ডেট যে রিকগনাইজ করলেন না, যার কারণে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা ইমপ্যাক্টেড হচ্ছে এবং ইউজ বিজনেস এথিক্সও ভায়োলেট হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টারনাল কন্ট্রোল। এই ইন্টারনাল কন্ট্রোলে আপনার কি পরিমাণ হচ্ছে যে, ফর এক্সাম্পল আপনি যদি হচ্ছে আপনার মেশিন ব্রেকডাউন, আপনার বিজনেস প্রসিডিউর, আপনার প্রোডাকশন প্রসিডিউর, মার্কেটিং প্রসিডিউর, এবং প্রত্যেকটা জায়গায় যদি আপনি রিস্ক ফেস করেন এবং আপনার যদি ইফেক্টিভ কন্ট্রোল মেকানিজম যদি না থাকে, তাহলে কি হবে, আপনার বিজনেসই তো বন্ধ হয়ে যাবে। সো ইন্টারনাল কন্ট্রোল যদি আপনার উইক থাকে, তো রিস্কের কারণে আপনার ইন্টারনাল কন্ট্রোল মেকানিজমটা উইক হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল আপনার আইটি কন্ট্রোল সিস্টেম, আপনার আইটি কন্ট্রোল সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা যায় আপনার হ্যাকাররা যদি এখানে অ্যাটাক করে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। সো ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে আপনার ব্যাক করে দিতে পারে। এন্ড ইফেক্টিভনেস অফ ইউর অপারেশন, ইফেক্টিভনেস অফ অপারেশন ইজ যে রিস্কের কারণে আপনি, ফর এক্সাম্পল আপনার যদি এখন কোনো ন্যাচারাল ক্যালামিটি যদি হয়, ফর এক্সাম্পল আপনার প্রোডাকশন ডিসরাপ্ট হয়ে গেল, সো আপনার অপারেশনটাই তো বন্ধ হয়ে গেল, সো দেয়ার উইল হ্যাভ সাম প্রবলেম ইন ইফেক্টিভনেস অফ ইউর অপারেশন। সো এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, বিজনেস ইথিক্স, ইন্টারনাল কন্ট্রোল, ইফেক্টিভনেস অফ অপারেশন, প্রত্যেকটা জায়গায় আপনার হচ্ছে এই রিস্ক হচ্ছে ইমপ্যাক্ট করতে পারে। আমরা as per COSO framework, so as per COSO framework এখানে ডিফাইন করা হয়েছে যে রিস্ক এবং অপরচুনিটিটাকে হচ্ছে ডিফাইন করা হয়েছে। রিস্ক এবং অপরচুনিটিটাকে ডিফাইন করা হয়েছে যেভাবে, সেটা হচ্ছে যে রিস্ক that is the possibilities that an event will occur and adversely affect the achievement of objectives। তার মানে হচ্ছে আমার যে বিজনেসের রেগুলার বেসিস যে অবজেক্টিভ যেটা আছে, ওই রেগুলার বেসিস অবজেক্টিভ হচ্ছে আমার রেগুলার বেসিস যে অবজেক্টিভ আছে, ওই অবজেক্টিভটা হচ্ছে আমার অ্যাডভার্সলি এফেক্টেড হবে। তার মানে আইদার এটা আমার হচ্ছে যেই এক্সপেক্টেড রেজাল্ট যেটা আমি আশা করেছিলাম, আমি যেটা বাজেট করে রেখেছিলাম at the start of the year, আমার এই বাজেটটা হচ্ছে আমার ফুলফিল নাও হতে পারে। সো there will have some negative impact. So this has been defined by COSO that আমার যখনই কোনো একটা আমার অবজেক্টিভে যখনই হচ্ছে আমার এফেক্ট করবে, then this will be my risk. An opportunity হচ্ছে the possibilities that an event will occur and positively affect the achievement of objectives। যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে স্পেকুলেটিভ রিস্ক অথবা আপসাইড রিস্ক। আপনারা কি আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ারলি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, সো আপনি যদি দেখেন যে আমরা অপরচুনিটি যেটা আমরা ডিফাইন করছিলাম সেটা হচ্ছে একটু আগে আমরা একটা জিনিস এক্সপ্লেইন করলাম, স্পেকুলেটিভ রিস্ক অথবা আপসাইড রিস্ক। দ্যাট মিন্স আমি যেই রেজাল্টটা এক্সপেক্ট করি নাই, আমার রেজাল্টটা দ্যাট হ্যাজ সাম পজিটিভ ইমপ্যাক্ট ইন মাই রেজাল্ট, আমার এক্সপেক্টেড আউটকামের থেকে বেশি হয়ে গেছে, তখন এটা দিস ইজ মাই অপরচুনিটিস অফ বিজনেস। সো
সো কসও ডিফাইন করছে যে একটা বিজনেসের মধ্যে শুধু রিস্ক থাকবে তা না, ইট হ্যাভ সাম পজিটিভ ইম্প্যাক্ট, ইট ক্যান ক্রিয়েট সাম অপরচুনিটিস টু। আর অপরচুনিটি মানেই হচ্ছে দিস ইজ এন্ড দেয়ার উইল হ্যাভ সাম পসিবিলিটিস দ্যাট একটা ইভেন্ট ঘটবে যেটা পজিটিভলি হচ্ছে আমার বিজনেসের অবজেক্টিভকে কি করবে, এফেক্ট করবে। এখন রিস্কটাকে there is a 5 terms of parameters of risk, that is that the probabilities that outcomes vary from expectation, যেটা আমরা একটু আগে বললাম যে আমাদের expected outcome থেকে আমার এটা কম হবে, so there is some possibilities. The threat that an event or action will adversely affect an organization's ability to achieve its business objectives, and risk is the possibilities that an event will occur and adversely affect the achievements of objectives. ISO 3100 সেও define করতেছে risk কে that the risk is an effect of uncertainties on objectives, and another explanation of that, the potential of an action inaction events or prevent us from achieving our objectives or not allow full utilization of opportunities. That means বিভিন্ন person either it can either by ISO 31000 or COSO frameworks or normal little terms, যারাই হচ্ছে রিস্কটাকে ডিফাইন করছে, যারাই রিস্কের কম্পোনেন্টকে ডিফাইন করছে, সবার মেইন আইডিয়াটাই হচ্ছে দ্যাট ইট উইল ইমপ্যাক্ট অন অবজেক্টিভস অফ ইউর অর্গানাইজেশন। দ্যাট ইজ আপনার যে অবজেক্টিভ যেটা অ্যাচিভ করার মোটিভ ছিল, আপনার এই অবজেক্টিভটা অ্যাচিভ হবে না। সো অবজেক্টিভে যখন ইমপ্যাক্ট করবে, সো দিস উইল বি টার্মড অ্যাজ ইউর রিস্ক। সো রিস্ক ফর দ্য বিজনেসেস, তাহলে আমরা যদি আমরা এতক্ষণ যা আলোচনা করলাম রিস্ক এবং আনসার্টেনিটি নিয়ে, তাহলে আমরা বিজনেসের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে রিস্কটা হচ্ছে দুইটা এখান থেকে আমরা চিন্তা করবো। একটা হচ্ছে বিজনেস ইটসেলফ, আর আরেকটা হচ্ছে ইনভেস্টর এবং যারা হচ্ছে আউটসাইডার, যারা হচ্ছে আপনার বিজনেসে ইনভেস্ট করছে। এখন আমরা যেহেতু হচ্ছে as per company act or as per concept of a company, that company is an artificial entity যেখানে ওনার এন্ড বিজনেস শুড বি সেপারেট এন্টিটি। তার মানে এইখানে আমরা এই কনসেপ্টে বিজনেসের ক্ষেত্রে রিস্ক কি এবং ইনভেস্টর যে এখানে ইনভেস্ট করছে who have a stake in your business, so তার ক্ষেত্রে কি রিস্ক আছে সেটা হচ্ছে আমরা এখন জানার চেষ্টা করব। সো দ্য রিস্ক ফর দ্য বিজনেসের ক্ষেত্রে আমার কি রিস্ক আছে, সো দেখেন দ্য বিজনেস রিস্ক ইজ দ্যাট ট্রেড কন্ডিশন মাইট বি পোর। তার মানে আপনার বর্তমান যে ট্রেড কন্ডিশন যেটা আছে, আপনার ট্রেড কন্ডিশন পোর হয়ে যেতে পারে, সেলস মে ফল, সেল আপনার কমে যেতে পারে, কস্ট মাইট রেইজ, inadequate control over quality control, administrative control over the people within the business may result in losses through inefficiency, damage to business reputation or deliverable fraud, and there may have some financial risk and there may have some operational risk. So these are the possible risks the business might faces. এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনি একটা জিনিস দেখেন বিজনেসের ক্ষেত্রে যেটা আরো ইম্প্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করতে চাচ্ছেন, আপনি নতুন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন। সো আপনি নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে গিয়ে আপনি হিউজ অ্যামাউন্ট অফ আপনি ইনভেস্ট করলেন। সো আপনার নতুন প্রোডাক্টটা ডেভেলপমেন্টটা ফিজিবল পর্যায়ে নাও আসতে পারে। আর একটা হচ্ছে আপনি হিউজ অ্যামাউন্ট অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট আপনি করছেন নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য। সো এই যে কস্ট আপনি করলেন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করার জন্য, সো এই নতুন প্রোডাক্ট যদি ইন রিয়ালিটিতে যদি না আসে, তাহলে হচ্ছে আপনার তাহলে কি এই যে কস্ট হলো, সো দেয়ার উইল হ্যাভ সাম লসেস। এবং আপনি যদি আরো যদি একটু দেখেন সেটা হচ্ছে যে আপনার আইটি সিস্টেম, অর্গানাইজেশনের যে আইটি সিস্টেম আছে, ওই আইটি সিস্টেমের কন্ট্রোল যদি পারফেক্ট যদি না থাকে, তাহলে আপনি যদি হ্যাক হয় তাহলে এই বিজনেস ডাটা উইল বি আপনার বিজনেস ডাটা হচ্ছে লস্ট হয়ে যাবে। ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, তাহলে আইটি কন্ট্রোলের মধ্যেও এফেক্ট আসতে পারে, বিজনেস আইটি কন্ট্রোল সিস্টেমে এফেক্ট আসতে পারে, এবং এই কারণে হচ্ছে কি তার বিজনেস রিস্ক হয়ে যেতে পারে, তার বিজনেসের যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে অন্য ব্যাংক অ্যাকাউন্টে তুলে যেতে পারে। সো এটাও হচ্ছে কমনলি বিজনেস যে সমস্ত রিস্কগুলো ফেস করে, এটা হচ্ছে ইনএডুকেট কন্ট্রোল ওভার ইউর আইটি কন্ট্রোল সিস্টেম। যদি আপনার আইটি কন্ট্রোল সিস্টেমে যদি কোনো ধরনের ইনএফেক্টিভনেস যদি থাকে, দেন ডেফিনেটলি দেয়ার উইল হ্যাভ সাম রিস্ক। ফাইন্যান্সিয়াল রিস্কের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনার যে পরিমাণ ফান্ডিং দরকার, অথবা আপনি যে পরিমাণ ফান্ডিং একজনের কাছ থেকে নিয়েছেন, ওই পরিমাণ ফান্ড আপনি এখন বিজনেস ফিল করে যাওয়ার কারণে অথবা বিজনেস ড্যামেজ হওয়ার কারণে, আপনার লিকুইডিটি ক্রাইসিস হওয়ার কারণে, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যাশ ফ্লো না আসার কারণে আপনি ডেট হচ্ছে রিপেমেন্ট করতে পারছেন না। সো ইন দ্যাট কেস উইল ফেস সাম ফাইন্যান্সিয়াল রিস্ক। আপনি পেনাল্টি ফেস করতে পারেন, আপনি হিউজ অ্যামাউন্ট অফ ডেট বার্ডেন ফেস করতে পারেন, ইউ উইল হ্যাভ
আপনি হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ফেস করতে পারেন। সো দিস ইজ টাইপস অফ ফাইন্যান্সিয়াল রিস্ক। অপারেশনাল রিস্কের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনার যে মেইন আপনার যে আপনার বিজনেসের যে মেইন অপারেটিং সিস্টেম যেটা আছে, ফর এক্সাম্পল আপনার হতে পারে মেশিন প্রসেস, হতে পারে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস, তার মানে আপনার ফাংশনাল লেভেলটা আপনার বিজনেসে, ফর এক্সাম্পল আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করছেন, ওই প্রোডাক্ট প্রডিউস করতে গিয়ে আপনার যে ফাংশনাল লেভেলে যে সমস্ত রিস্কগুলো আপনি ফেস করতে পারেন, ফর এক্সাম্পল আপনার র ম্যাটেরিয়াল টাইমলি আসার কথা ছিল, আপনি র ম্যাটেরিয়াল টাইমলি আপনার কাছে নাও আসতে পারে, আপনি লো কোয়ালিটি র ম্যাটেরিয়ালের কারণে আপনার বিজনেস আপনার প্রোডাক্ট কোয়ালিটি ফেলিওর করতে পারে, এবং এই কারণে হচ্ছে আপনার সেলস কমে যেতে পারে, আপনার বিজনেস রেপুটেশন নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার মেশিন ব্যাকগ্রাউন্ড কথা যেটা বলা, মেশিন ব্যাকগ্রাউন্ড হতে পারে, আপনার বিজনেসে ফর এক্সাম্পল ফায়ার প্রবলেম হতে পারে। সো দিস আর দ্য পসিবল অপারেশনাল রিস্ক দ্যাট ইউ মে ফেস ইন ইউর বিজনেস। এবং আপনি একটা জিনিস দেখেন যে বিজনেস যেরকম রিস্ক ফেস করছে, এট দ্য সেম টাইম ইউ ইনভেস্টর অলসো ফেসিং ইউর রিস্ক। সো আপনার ইনভেস্টমেন্ট কি আপনার যে ইনভেস্টর যারা আছে তারা কোন ধরনের রিস্ক গুলো ফেস করছে নরমালি। ফর এক্সাম্পল আপনি দেখেন ল্যান্ডারের ক্ষেত্রে, ল্যান্ডার গভর্নমেন্ট এবং শেয়ার হোল্ডার্স, এই তিনটা হচ্ছে মেইন স্টেক হোল্ডার্স অর মেইন ইনভেস্টর্স, যারা হচ্ছে আপনার এখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ রিস্ক ফেস করতে পারে। আপনি ল্যান্ডারের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে ল্যান্ডার হচ্ছে আপনাকে হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড দিয়েছে, এবং আপনি যদি টাইমলি যদি তার অ্যামাউন্ট ডেট অ্যামাউন্ট ইফ ইউ ডোন্ট রিপে ইউর ডেট অ্যামাউন্ট, সো তার হচ্ছে এই রিপেমেন্ট আপনি যদি সে না পায়, সো এই রিপেমেন্টটা হচ্ছে তার জন্য একটা রিস্ক। অ্যাট লিস্ট লাস্টলি যখন একটা ল্যান্ডার যখন আপনাকে ফাইন্যান্স করে আপনার কাছে, তখন সে চায় যদি আপনি ইন্টারেস্ট যদি আপনি নাও দেন, প্রিন্সিপাল অ্যামাউন্টও অ্যাট লিস্ট রিপেমেন্ট হবে, এইটাও হচ্ছে আপনি জানেন। ফর এক্সাম্পল এখন আপনি যদি রিস্ক ফেস করেন, কারণ বিজনেস যদি অপারেশন বন্ধ হয়ে যায়, আপনার হিউজ যে পরিমাণ হচ্ছে রিটার্ন আসা ওই পরিমাণ যদি না আসে, তাহলে আপনি যে আপনার ডেট এবং ইন্টারেস্ট দুইটা রিপেমেন্ট করতে পারবেন না। সো দ্য লেন্ডার উইল ফেস দ্য রিপেমেন্ট অফ ইউর ডেট ইন টার্মস অফ ইন্টারেস্ট এন্ড ইন টার্মস অফ প্রিন্সিপাল। এবং গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি দেখেন, আপনি যদি প্রফিট করতে না পারেন, আপনি যদি আপনার বিজনেসের রিস্ক ফেস করার কারণে আপনার যদি সেলস যদি স্টপ হয়ে যায়, অথবা আপনার অপারেশন যদি বন্ধ হয়ে যায়, আপনি যদি যে পরিমাণ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এক্সপেক্টেড রিটার্ন আশা করছেন ওই পরিমাণ এক্সপেক্টেড রিটার্ন যদি না হয়, তাহলে গভর্নমেন্ট হচ্ছে প্রতি বছর যে পরিমাণ বাজেট করে, ট্যাক্স বাজেট যে পরিমাণ করে, তাহলে ওই পরিমাণ ট্যাক্স পাবে না, ইন টার্মস অফ ভ্যাট অর ইন টার্মস অফ ট্যাক্স, ডিরেক্ট অর ইনডাইরেক্ট ট্যাক্স, সে হচ্ছে ওই পরিমাণ ট্যাক্স পাবে না। সো দিস ইজ অলসো রিস্ক from the viewpoint of government. In case of shareholders, আপনি দেখেন যে একজন shareholders they are investing in your companies and they are investing in the share capital of your companies, এবং যেটা দিয়ে আপনি either business করছেন, আপনি মেশিন কিনতেছেন, আপনি অপারেশন করছেন, so dividend shareholder expect করে that company will give some dividend and return on investment, that is either in case of they will gain some capital gain, or they will get some dividend or capital gain from the investment. এখন আপনি যদি হচ্ছে আপনার বিজনেসের অবস্থা যদি কন্ডিশন যদি ভালো না হয়, তাহলে যেটা হোয়াট উইল হ্যাপেন, আপনি হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবেন না। আপনি ডিভিডেন্ড ডিক্লেয়ার না করলে শেয়ারহোল্ডার্স উইল লুজ দেয়ার রিটার্ন। এবং আপনি দেখেন বিজনেসের একটা বড় একটা ইম্প্যাক্ট হচ্ছে শেয়ার মার্কেটের উপরে। একজন শেয়ারহোল্ডার্স হি ইজ ইনভেস্টিং ইন ইউর শেয়ারস, এবং সেকেন্ডারি মার্কেটে আইদার সেকেন্ডারি মার্কেট অর প্রাইমারি মার্কেটে সে ইনভেস্ট করলো। এখন আপনি শেয়ার মার্কেটের যে প্রাইস যেটা আছে, ইট ডিপেন্ডস অন ইউর নেট অ্যাসেট ভ্যালু এবং ইপিএস। Net asset value and EPS, that is the amount of equity that you are maintaining at the bottom of your financial statements. আপনি যে পরিমাণ ইকুইটি মেইনটেইন করেন, পজিটিভ ইকুইটি, এবং আপনার নেট অ্যাসেট ভ্যালু যদি আপনার লাস্ট ইয়ার থেকে যদি আপনার এই বছর যদি কমে যায়, তাহলে ইউর শেয়ার প্রাইস উইল বি ইম্প্যাক্টেড। আপনার ইপিএস যদি কমে যায়, ফর এক্সাম্পল দ্যাট the amount of revenue that you have expected from your business, they will expected sales যদি আপনি করতে না পারেন, তাহলে what will happen, আপনার আর্নিং পার শেয়ার উইল রিডিউস। এবং কারণ কি, আপনার নেট প্রফিট কমে যাবে এবং আর্নিং পার শেয়ার কমে যাবে। তো যার কারণে মার্কেটে হচ্ছে এটা বড় একটা ইম্প্যাক্ট হবে। এনএভি এবং ইপিএস যদি কমে যায়, তাহলে ইউর শেয়ার প্রাইস উইল ফল। এবং যারা আপনার শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেছে আপনার শেয়ারে, সো দে উইল বি লুজার ইন টার্মস অফ আইদার ডিভিডেন্ড ইন রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো দ্যার ইজ অ্যান ইম্প্যাক্ট ইন শেয়ার মার্কেট। সো ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে আপনি দেখেন, ল্যান্ডার হচ্ছে এখানে একটা বড় একটা অ্যামাউন্ট অফ ল্যান্ডার হচ্ছে বড় একটা অ্যামাউন্ট হচ্ছে এখানে ইন্টারেস্ট এবং প্রিন্সিপালের ক্ষেত্রে সে লুজ করার পসিবিলিটি আছে, এবং গভর্নমেন্ট ট্যাক্স হচ্ছে লুজ করছে, এবং শেয়ার হোল্ডার হচ্ছে ডিভিডেন্ড লুজ করছে। সো দিস আর দ্য পসিবল রিস্ক দ্যাট দিস ইনভেস্টর্স মে ফেসেস from your risk in your business. এবং রিস্ক এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এখন হোয়াট উইল হ্যাপেন, এখন আপনি বিজনেস রিস্ক ফেস করছে, ইনভেস্টর রিস্ক ফেস করছে, সো উই উইল হ্যাভ সাম মিটিগেটিং বিফোর দ্যাট উই শুড কন্ট্রোল দ্য রিস্ক এবং উই শুড প্ল্যান অ্যাবাউট দ্য রিস্ক। সো হোয়াট উইল হ্যাপেন
if you want to mitigate that risk. আমাদের রিস্কটাকে মিটিগেট করতে যাই, কন্ট্রোল করতে যাই, so we will have to focus on three aspects. One is SWOT analysis, critical success factor analysis, and then effective planning. That is strength, weakness, opportunities, and threat that we already have discussed these issues in last classes, that we will have to focus on our strength এবং আমাদের স্ট্রেংথ যেটা আছে সেটাকে মেইনটেইন করে রাখতে হবে, আমাদের উইকনেসটাকে স্ট্রেংথে কনভার্ট করতে হবে, আমাদের উইকনেসটাকে রিডিউস করতে হবে, আমাদের মার্কেট অপরচুনিটিকে অ্যাভেল করতে হবে, মার্কেট অপরচুনিটি অ্যাভেল করার জন্য আমার যে পরিমাণ রিসোর্স প্রয়োজন ওই পরিমাণ রিসোর্স আমাকে ইউটিলাইজ করতে হবে, এবং আমার যদি থ্রেট থাকে থ্রেটটাকে উই উইল হ্যাভ টু কনভার্ট দিস থ্রেট টু মাই অপরচুনিটিস। এবং আমাদের ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর যেটা আছে, যেটা আমরা আগে বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কোর কম্পিটিটিভনেস, যেটার কারণে I will outperform from my competitors এবং I will get some competitive advantages. So this critical success factor is much important এবং আমাকে ফোকাস করতে হবে যে আমার critical success যদি ভালো হয় তাহলে I will get some positive return, এবং আমার critical success factor যদি ভালো হয় তাহলে I will face low amount of risk in my business. And আর হচ্ছে effective planning। এখন প্রত্যেকটা জায়গায় either in case of operation, either in top level থেকে শুরু করে bottom line পর্যন্ত যখনই যে লেভেলের কাজগুলো করবে তাদের effective planning যদি থাকে তাহলে রিস্ক নরমালি বিজনেস যেটা ফেস করে সেটা হচ্ছে there will have some minimum risk, or রিস্কটা যেটা ফেস করবে there will have some control mechanism, এবং রিস্কটাকে হচ্ছে tolerable পর্যায়ে নিয়ে আসা যায়। এখন রিস্ক হচ্ছে আপনি কখনোই হচ্ছে 100% অ্যাভয়েড করতে পারবেন না, you will have to control or mitigate your risk or আপনি রিস্কটাকে হচ্ছে একটা মিনিমাম লেভেলে হচ্ছে নিয়ে আসতে হবে। সো আমি যদি একটা রিস্ককে মিনিমাম লেভেলে নিয়ে আসতে চাই তাহলে ডেফিনেটলি I will have some effective planning and strategies. সো এখন আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইউর রিস্ক, আপনি যে রিস্ক ফেস নরমালি দ্য বিজনেস আর ফেসিং রিস্ক। এখন রিস্ক নরমালি একটা বিজনেস লেভেল যখন ফেস করে তখন হোয়াট ইজ দ্য লেভেল অফ রিস্ক দ্যাট এ কোম্পানি ক্যান tolerate। তার মানে একটা বিজনেসে নরমালি একটা ইনভেস্টর সে একটা বিজনেস যখন তার বিজনেস অপারেট করছে সে যে ধরনের রিস্কগুলো ফেস করে আইদার বিজনেস রিস্ক বা নন বিজনেস রিস্ক যেটাই সে ফেস করে, এখন সে কতটুকু পরিমাণে রিস্ক সে টলারেট করতে পারবে। সো দিস ইজ আ রিস্ক অ্যাপাটাইট, that is the extent to which a business is prepared to take a risk in order to achieve its objectives. That means আপনি আপনার বিজনেস অবজেক্টিভটা অ্যাচিভ করতে গিয়ে আপনাকে তো রিস্ক তো ডেফিনেটলি ফেস করতে হবে, রিস্ক আপনাকে ডেফিনেটলি ফেস করতে হবে, এবং রিস্ক আপনি ফেস করতে গিয়ে আপনি কতটুকু পরিমাণে রিস্ক আপনি টলারেট করতে পারবেন। সো দিস ইজ আ রিস্ক অ্যাপাটাইট। এখন তিন ধরনের অ্যাটিটিউড নরমালি থাকে যখন একটা বিজনেসম্যান অথবা একটা ইন্ডাস্ট্রি যখন একটা বিজনেস যখন একটা ইন্ডাস্ট্রিতে অপারেট করে তখন you will face three magnitude of risk. So one is risk averse and risk neutral and risk seeking. You will see আপনি দেখেন ইনভেস্টররা হচ্ছে তিন ধরনের মোটিভ নিয়ে নরমালি হচ্ছে বিজনেসে আসে। এখন সে যখন রিস্কটা ফেস করবে তখন আইদার সে রিস্ক অ্যাভার্স হবে, আইদার সে রিস্ক নিউট্রাল হবে, আইদার সে রিস্ক সেকিং হবে। এখন রিস্ক অ্যাভার্সটা মানে হচ্ছে যে আমি কোনো ধরনের রিস্ক নিতে চাই না, তার মানে there are some business magnitudes that তারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেন অথবা বিজনেসম্যান বলেন তারা হচ্ছে রিস্ক টোটালি হচ্ছে রিস্ক নিতে যাচ্ছে না। দ্যাট মিন্স তারা যেখানে ইনভেস্ট করবে there will some risk free investment. ফর এক্সাম্পল আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যদি একজন ইনভেস্টর যদি হন তাহলে আপনি হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে ফর এক্সাম্পল আপনি ট্রেজারি বন্ডে ইনভেস্ট করলেন, দ্যাট ইজ মিন যেখানে কোনো ধরনের রিস্ক নাই, মানে হচ্ছে এখানে আপনি যদি 5% যদি রিটার্ন থাকে ডেফিনেটলি ইউ উইল গেট দিস টাইপস অফ রিটার্ন, এখানে ভোলাটিলিটির কোনো অপশন নেই। সো দিস ইজ দ্য রিস্ক অ্যাভার্স, তার মানে হচ্ছে আমি যে পরিমাণ রিটার্ন আশা করি, আমি যে রিটার্নটা আশা করবো ওই রিটার্নের মধ্যে কোনো ধরনের রিস্ক থাকবে না, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি যদি হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে চিন্তা করেন, ফর এক্সাম্পল আপনার রিস্কটাকে আরো আমরা সিম্পলি চিন্তা করতে পারি। ফর এক্সাম্পল আইপিওর ক্ষেত্রে ফর এক্সাম্পল আপনি একটা কোম্পানি এখন আইপিওতে যাবে, আইপিওতে যাওয়ার সময় সে একজন আন্ডাররাইটার ফিক্স করে। আপনাদের আইপিও সম্পর্কে কারো এখানে আইডিয়া আছে? আইপিও কোম্পানি একটা আইপিওতে যাওয়ার যে প্রসেস যেটা আছে প্রসেসের সম্পর্কে কারো আইডিয়া আছে কিনা? এখানে এনিওয়ান ফ্রম ইউ can anyone explain me about the procedure of going to IPO? Anyone? কারো কি আইডিয়া আছে? স্যার মানে আমরা শুনেছি যে স্যার মানে এখনকার অনেক কোম্পানি স্যার আইপিওতে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু প্রসেস সম্পর্কে স্যার খুব বেশি জানি না। দেখেন যখন যখন একটা লিস্টেড কোম্পানি অডিট করবেন, the first and foremost thing you should do as an article student, আপনারা সবাই এখন আর্টিকেল স্টুডেন্ট, সো আর্টিকেল স্টুডেন্টদের এবং ফরমোস্ট আপনাদের এখানে যদি কেউ লিস্টেড কোম্পানি অডিট করে থাকেন, লিস্টেড কোম্পানিতে অডিট করার সবার আগে আমি যেটা মনে করি আপনার একটা স্টুডেন্টকে হচ্ছে
একটা লিস্ট কোম্পানি যে লিস্টিং হয়েছে, সো লিস্টিং রেগুলেশন সম্পর্কে এবং একটা কোম্পানিতে আইপিও যে গেছে, ওই আইপিও যাওয়ার যে প্রসিডিউরটা যেটা আছে, ওই প্রসিডিউরটা সম্পর্কে জানা সবার আগে জরুরি। এবং প্রসিডিউরটা সম্পর্কে আপনি যদি জানেন, তাহলে আপনি অ্যাডভান্টেজ যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনি কোর অ্যাক্টিভিটিটার সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া হয়ে যাবে। সো আপনি যদি কোর অ্যাক্টিভিটি সম্পর্কে আইডিয়া হয়ে যায়, তাহলে তার বিজনেস নর্মসটা সম্পর্কে আপনি ইজিলি আইডিয়া নিতে পারবেন। আপনি যে বিজনেসের রিস্ক যেটা ফেস করতেছে, এই আইপিও তে যাওয়ার কারণে তো অনেক রিস্ক ফেস করতে পারে, এবং আইপিও থেকে সে বেনিফিটটা কি পাইছে এগুলো সম্পর্কে আপনি একটা ইন ডিটেইল একটা আইডিয়া পেয়ে যাবেন। আমি আইপিও কাজটা প্রসেসটা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটার কারণে যে নরমালি যখন একটা কোম্পানি আইপিও তে যায়, তখন সে একজন আন্ডার রাইটার ফিক্স করে থাকে। আন্ডার রাইটার, আপনি আন্ডার রাইটার সম্পর্কে আপনি জানেন কিনা? আন্ডার রাইটার মানে হচ্ছে যে আপনি ধরেন একটা কোম্পানি আইপিও তে গেল, আইপিও তে যাওয়ার পরে এখন তার যে নাম্বার অফ শেয়ার যেটা যে মার্কেটে ছাড়তে যাচ্ছে, ওই নাম্বার অফ শেয়ারটা যদি সাবস্ক্রাইব যদি না হয়, নাম্বার অফ শেয়ারটা যদি সাবস্ক্রাইব যদি না হয়, তাহলে যে পরিমাণ সাবস্ক্রাইব না হবে ওই পরিমাণ শেয়ার হচ্ছে আন্ডাররাইটার হচ্ছে কিনে নেয়। তার মানে এটা হচ্ছে তার রিস্ক। আন্ডাররাইটারের বিনিময়ে একটা কমিশন নেয়, যে একটা ধরেন আপনার টোটাল যে আইপিও মানি যেটা আছে, আইপিও টোটাল আইপিও মানি আইদার 10% বা 15% হচ্ছে সে এটা কমিশন হিসেবে নেবে। সো দিস ইজ দ্য ন্যাচার অফ বিজনেস অফ আন্ডাররাইটার। এটার রিজনে কি হচ্ছে, কোম্পানি আন্ডাররাইটার রাখার কারণে সে হচ্ছে রিস্কটাকে ট্রান্সফার করে ফেলতে পারতেছে। তার মানে হচ্ছে আমার যদি শেয়ার এখন নাম্বার অফ শেয়ার যদি সাবস্ক্রাইব না হয়, তাহলে যে পরিমাণ সাবস্ক্রাইব না হবে ওই নাম্বার অফ শেয়ারটা হচ্ছে ওই আন্ডাররাইটার হচ্ছে কিনে নিবে। তাহলে আমি কি করলাম, এই যে আন্ডাররাইটার রাখার কারণে আমার রিস্কটা আমি রিস্ক অ্যাভার্স হয়ে গেলাম। তার মানে আমি এখানে কোনো ধরনের রিস্কই নিব না, যে আমার শেয়ারটা আন্ডার সাবস্ক্রাইব থাকবে অথবা আনসাবস্ক্রাইব থাকবে, এই রিস্কটা হচ্ছে আমি নিব না। সো এই রিস্কটা যদি আমি নিতে না চাই, তাহলে আমি আন্ডাররাইটারের সাথে কন্ট্যাক্ট করে ফেললাম, তাহলে আমার কোনো ধরনের রিস্ক থাকলো না। এই যে এটা হচ্ছে রিস্ক অ্যাভার্স এর অ্যাটিটিউড। এখন ফর এক্সাম্পল আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি ট্রেজারি মার্কেটে ইনভেস্ট করেন, ট্রেজারিতে অনেক ধরনের ট্রেজারি বন্ড আছে, যে কিছু কিছু ট্রেজারি বন্ড আছে যে আপনার এন্ড অফ দা ইয়ারে রেট হচ্ছে ডিক্লেয়ার করা হবে, কিছু কিছু জায়গায় রেট ফিক্স থাকে। ফর এক্সাম্পল আপনি যেটা বললাম সেটা হচ্ছে গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কি হচ্ছে আপনার রিটার্নটাও ফিক্স থাকলো, আপনার হচ্ছে এখানে এন্ড অফ দা ইয়ারে আপনার রিপেমেন্টও ফিক্স, আপনার রিটার্নও ফিক্স। সো দিস ইজ দ্য রিস্ক অ্যাভার্স ইনভেস্টমেন্ট টাইপস। আর রিস্ক নিউট্রাল মানে হচ্ছে যে হাউ মাচ ইউ উইল গেট দ্য রিটার্ন, ইউ উইল টেক দিস লেভেল অফ রিস্ক। তাহলে আপনি যে পরিমাণ হচ্ছে রিটার্ন আপনি পাবেন ওই লেভেল পর্যন্তই হচ্ছে আপনি রিস্ক দিবেন, তাহলে এটাকে আমরা বলবো রিস্ক নিউট্রাল। আমরা যদি একটু ডিফাইন করি, রিস্ক নিউট্রাল অ্যাটিটিউডটা মানে হচ্ছে দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট উড বি চোজেন অ্যাকর্ডিং টু ইটস এক্সপেক্টেড রিটার্ন ইররেসপেক্টিভ অফ দ্য রিস্ক। দ্যাট মিন্স আমি হচ্ছে আমার লেভেল অফ রিস্ক যাই হোক না কেন, আমি যে লেভেলের রিস্ক নেব ওই লেভেলের রিটার্ন হচ্ছে আমাকে দিতে হবে। সো দিস ইজ দ্য রিস্ক নিউট্রাল অ্যাটিটিউড। আর রিস্ক সেকিং মানে হচ্ছে the businessman or investor who is willing to take risks because there is a high possibility of return. For example, আমরা বললাম the speculative market, এখানে হিউজ অ্যামাউন্ট অফ রিস্ক, এবং যে আপনি যত অ্যামাউন্ট অফ আপনি যদি একটা দেখেন, আপনি সিএপিএম মডেলে আপনি যে সিএপিএম মডেল, কেউ কি এখানে সিএপিএম মডেল সম্পর্কে কারো এখানে আইডিয়া আছে? ইউ হ্যাভ এনি সিএপিএম মডেল? না স্যার, কোনো আইডিয়া নাই স্যার এই মডেল সম্পর্কে। হচ্ছে আপনি দেখেন যে আপনি ম্যানেজমেন্ট ইনফরমেশনে আপনাদের অলরেডি সিএপিএম পড়ার কথা। সিএপিএমটা হচ্ছে আপনি দেখেন দিস ইজ দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল হচ্ছে আপনার এখানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আপনারা তো অনার্সেও তো সিএপিএম মডেল সম্পর্কে পড়ার কথা। এখানে হচ্ছে ধরেন রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এবং মার্কেট রিস্ক প্রিমিয়াম যেটা আছে, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এবং মার্কেট প্রিমিয়ামটা যখন বিটা দিয়ে রিস্ক দিয়ে যখন এক্সপ্রেস করা হয়, তখন এটা হচ্ছে আপনার সিএপিএম মডেল। দ্যাট মিন্স আপনার যে টোটাল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আছে, ওই অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের মধ্যে কি পরিমাণ আছে রিস্ক ফ্রি, আপনার রিস্ক ফ্রি অ্যামাউন্ট পোর্শন কতটুকু আছে, আর আরেকটা হচ্ছে রিস্ক পোর্শন কতটুকু আছে। দ্যাট মিন্স আপনি যখন এটা ইনভেস্ট করবেন, আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে দ্যাট ইজ পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, আমরা বলি হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। Portfolio investment, there is a two part, one is a risk free investment and another is a risk taking investment. So risk free investment টা যেটা সেটা হচ্ছে risk averse এর মধ্যে পড়ে, আর risk premium যেটা আমরা বলি মার্কেট risk premium, সেটা হচ্ছে যে আমার that is how much return that I expect from the market, and this is multiplication of beta সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা? বিটা, what is beta? হ্যাঁ স্যার, আছে স্যার, ইনভেস্টমেন্ট বোর্ড আর কি, বিটা ইনভেস্টমেন্ট মানে বেটা যেটা বলে আর কি, বেটা মানে হচ্ছে যে দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ রিস্ক।
যেটা আমরা আপনি যদি দেখেন সূত্রটা আপনি দেখেন গুগলে সার্চ দিয়ে একটু দেখেন যে সিএপিএম মডেলের সূত্রটা আপনি দেখেন, এখানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস মার্কেট প্রিমিয়াম ইনটু হচ্ছে বিটা। এই বেটা মানে হচ্ছে এটা ম্যাগনিটিউড অফ রিস্ক। দ্যাট মিন্স এই বেটা যত বেশি হবে আপনার সিএপিএম মডেলের রিটার্ন, সিএপিএম মডেল মানে হচ্ছে যে রিটার্ন, এখানে আমার টোটাল রিটার্ন, আপনি রিটার্ন অফ ইকুইটি আপনার তত বেশি হাই হবে। তার মানে বেটা যত বেশি রিটার্ন তত বেশি। তার মানে হচ্ছে এটা যে রিস্ক সেকিং যারা আছে they will follow the CAPM model. আমি যত amount of risk নিব, I will have to take, I will have to get that types of return. এখন আপনি দেখেন যে মার্কেট রিস্কটা যদি হচ্ছে মার্কেট রিস্ক যদি আপনার মার্কেট রিস্ক প্রিমিয়াম যদি কম হয়ে যায়, তাহলে আপনার টোটাল রিটার্নটা হচ্ছে কম হয়ে যাবে। আর মার্কেট রিস্ক প্রিমিয়াম যদি বেশি হয় এবং আপনার বেটাও যদি খুব বেশি হয়, তাহলে ইউ উইল গেট হায়ার অ্যামাউন্ট অফ রিটার্ন অন ইকুইটি। আমি এটা বলতে চাচ্ছিলাম এই জন্য যে যারা রিস্ক সেকিং অ্যাটিটিউড যাদের থাকে, দ্যাট হাউ মাচ আই উইল টেক দ্য রিস্ক, দ্যাট মিন্স I will expect much amount of return. তার মানে আমি যে পরিমাণ আমি রিস্ক নিব আমার রিটার্ন ওই পরিমাণ থাকবে। এন্ড দ্যাট মিন্স আমি হায়ার অ্যামাউন্ট অফ রিটার্ন নিব এবং হায়ার অ্যামাউন্ট অফ রিস্ক নিব এবং হায়ার অ্যামাউন্ট অফ রিটার্ন আমি এক্সপেক্ট করব। সো দিস ইজ দ্য রিস্ক সেকিং অ্যাটিটিউড। হ্যাঁ সঞ্জয়, স্যার সিএপিএম মডেল, এখানে স্যার সিএপিএম এর ফুল ফর্ম কি হবে স্যার? সিএপিএম মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। হ্যাঁ, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ওকে স্যার। So আপনি একটা এক্সাম্পল নিই আমরা। So রিস্কের একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল when a business looks at an investment, it has to judge what return is expected from it. For instance, an investment of 1 lakh at a rate of 5% has an expected return of 5,000. You see that একজন বিজনেসম্যান যখন সে ইনভেস্ট করতে যাবে তখন সে আগে আইডিয়া নিবে যে আমার এক্সপেক্টেড রিটার্ন কি হবে। সো এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে সে যে 5% সে এক্সপেক্ট করতেছে, যে আমি এক্সপেক্ট করতেছি যে 5% হচ্ছে আমি রিটার্ন পাবো। সো দিস ইজ এক্সপেকটেশন। সো 1 লাখ টাকা সে ইনভেস্ট করলো, সো সে এখন রিটার্ন এক্সপেক্ট করতেছে যে 5,000 উইল বি মাই রিটার্ন। সো যে আমি 5% যদি রিটার্ন যদি আশা করি এবং কোম্পানি ডিক্লেয়ার করলো যে ইউ উইল গেট 5% রিটার্ন, ইউ উইল গেট 5% রিটার্ন, বাট মার্কেটের উপর বেসিস করে আপনার রিটার্নটা কমতেও পারে বাড়তেও পারে, ঠিক আছে? So this is my return parameter. এখন when the business start considering the risk in relation to the investment, is also likely to derive a range of possible return from the investment, gives best case, worst case, and most likely cases scenarios. So these can combine in a weighted average to give the overall expected return. আপনারা এক্সাম্পলটা আমি বুঝতে পারছেন একটু দেখেন। যখন একজন ইনভেস্ট করতে যাবে, ফর এক্সাম্পল একজন 1 লাখ টাকা ইনভেস্ট করলো, ইনভেস্ট করার পরে এখানে বলবো যে আমার 5% চান্সেস, যে আমার চান্সেস যে আমি 5% এখানে রিটার্ন পাবো। সো আই উইল হ্যাভ অ্যান এক্সপেকটেশন অফ 5,000, দ্যাট ইজ 1 লাখ ইনটু 5%, দ্যাট ইজ 5,000 উইল বি মাই এক্সপেক্টেড রিটার্ন। বাট ইন মার্কেটে এখন মার্কেট যেটা বলছে যে দ্য 5% রিটার্ন উইল ডিপেন্ডস অন মার্কেট ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করবে, কোম্পানির পারফরম্যান্সের উপর ডিপেন্ড করবে। সো দ্যাট মিন্স দ্য 5% রিটার্ন ইজ নট ফিক্সড। সো এখানে 3 ধরনের সিনারিও অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে বেস্ট কেস, দ্যাট আপনার যে রিটার্ন থাকবে, বেস্ট কেস মানে হচ্ছে এখানে রিটার্নের পসিবিলিটি খুব হাই থাকবে। আর ওস্ট কেস মানে হচ্ছে এখানে আপনি এখানে লুজ করতে পারেন, আপনার রিটার্নের পসিবিলিটি কম থাকতে পারে, আর খুবই কম থাকতে পারে। আর আরেকটা হচ্ছে মোস্ট লাইকলি সিনারিও, মানে হচ্ছে যে মোটামুটি আপনি এভারেজ রিটার্ন পেতে পারেন। তার মানে হচ্ছে দ্যার ইজ এ পসিবিলিটি যে আপনি হাই অ্যামাউন্ট অফ রিটার্ন পাইতে পারেন, 5% এর চেয়ে বেশি রিটার্ন পাইতে পারেন, অথবা আপনি ওস্ট কেজ হচ্ছে আপনি কম পাইতে পারেন। আর মোস্ট লাইকলি কেজেস মানে হচ্ছে যে আপনি মোটামুটি এভারেজ অ্যামাউন্ট অফ পাইতে পারেন, রিটার্ন পাইতে পারেন। সো এই যে 3 ধরনের পসিবিলিটিস, এখানে ক্রিয়েট হয়ে গেছে, দ্যার ইজ এন ইন্ট্রোডাকশন অফ পসিবিলিটিস। এখানে পসিবিলিটি ইন্ট্রোডাকশন হয়ে গেছে যে আমার এই যে 5% রিটার্ন আমি পাইতে পারি। সো দ্যার ইজ 3 সিনারিওস দ্যাট এই আমার 5% রিটার্নটা হচ্ছে কি হইতে পারে, ভ্যারি করতে পারে। সো if I express this in a monetary terms, আমি যদি এটা একটা ম্যাথমেটিক্যাল টার্মসে যদি আমি প্রকাশ করতে চাই, একটা এক্সাম্পল, দ্যাট ইজ জ্যাক লিমিটেড has the opportunity to invest 1 lakh টাকা in a project, এবং the project manager has estimated there are 3 scenarios for the project annual return and the related return and probabilities. আপনি দেখেন এখন সে একটা এক্সপেকটেশন মানে একটা সিনারিও বিল্ড আপ করছে যে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করবো এবং এখানে 5% রিটার্ন ছিল, এবং একজন বলছে যে আমার 5% রিটার্ন আমি পাবো এখান থেকে, এখন 5% রিটার্ন পাবো। বাট এখানে আমার যে মানে সিনারিও যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার এখানে যে রিটার্ন পাওয়ার পসিবিলিটি সেটা হচ্ছে যে দেখেন পোস্ট কেজে আমি 30%, এখানে 3টা সিনারিও ক্রিয়েট করা হয়েছে। এখানে পোস্ট কেস সিনারিও, মোস্ট লাইকলি কেস সিনারিও এবং বেস্ট কেস সিনারিওস। এখানে বলছে যে প্রবাবিলিটিস অফ সিনারিও অকারিং, আমার বলছে পোস্ট কেস ঘটতে পারে 30%, মোস্ট লাইকলি কেস ঘটতে পারে 60%, আর বেস্ট
কেস সিনারিও ঘটতে পারে 10%। সো দিস 100% প্রবাবিলিটি করা হয়েছে। এখন অ্যানুয়াল রিটার্ন যেটা করা হয়েছে যে আমার যদি 0.3% ওয়ার্স্ট কেস যদি হয় তাহলে আমার এখানে রিটার্নের পসিবিলিটি হচ্ছে 2000। মোস্ট লাইকলি কেস হচ্ছে সেখানে বলছে যে আমার মোস্ট লাইকলি কেস যদি হয় তাহলে এখানে 0.6% হচ্ছে মোস্ট লাইকলি কেস হতে পারে এবং এখানে আমার রিটার্ন আসতে পারে 5000। এবং বেস্ট কেস সিনারিও হতে পারে সেটা হচ্ছে যে আমার এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে যে আমি যদি আমার প্রবাবিলিটি যদি 10% দিতে হয় তাহলে আই উইল গেট অ্যানুয়াল রিটার্ন আন্ডার সিনারিওস অফ 10000। এখন এই যে পসিবিলিটি যে করা হয়েছে 1 লাখ টাকার ইনভেস্টমেন্টের উপর কিন্তু তিনটা সিনারিও করা হয়েছে এবং তিনটা প্রবাবিলিটি নেওয়া হয়েছে। তিনটা প্রবাবিলিটিতে আমি তিন ধরনের অ্যানুয়াল রিটার্ন পাইতে পারি। সো এখন আমি হচ্ছে যদি এক্সপেক্টেড রিটার্ন মডেলে যদি যাই, দ্যাট মিন্স এক্সপেক্টেড রিটার্ন ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটিস ইনটু ইমপ্যাক্ট। প্রবাবিলিটিস ইমপ্যাক্ট আপনি দেখেন এই যে ইমপ্যাক্ট মানে হচ্ছে যে আমার অ্যানুয়াল রিটার্ন যেটা পাইতে পারি। ফর এক্সাম্পল ওয়ার্স্ট কেস থেকে আমি 2000 পাইতে পারি, মোস্ট লাইকলি কেস থেকে 5000 রিটার্ন পাইতে পারি এবং বেস্ট কেস আমি 10000 রিটার্ন পাইতে পারি। এবং এটা যদি প্রবাবিলিটি মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে হোয়াট ইজ মাই এক্সপেক্টেড রিটার্ন, দিস ইজ দ্য প্রবাবিলিটি ইনটু রিটার্ন। তাহলে যেটা আমি করতে পারি আপনি দেখেন মোস্ট কেস ইউ উইল গেট 600, মোস্ট লাইকলি কেস 3000 এন্ড বেস্ট কেস হচ্ছে 1000। সো দ্যাট ইজ এন এক্সপেক্টেড রিটার্ন অফ 4600, যেটা আমি আশা করছিলাম একটু আগে যে আমি আই উইল গেট 5000 রিটার্ন। দ্যাট আমি এক্সপেক্ট করলাম যে 1 লাখ ইনভেস্টমেন্ট যদি আমি করি তাহলে ইফ আই গেট 5% রিটার্ন দেন আই উইল গেট 5000 অ্যাজ মাই এক্সপেক্টেড রিটার্ন। বাট আমি যেহেতু এই 5000 টাকে আমি তিনটা প্রবাবিলিস্টিক টার্মে যখন আমি প্রকাশ করব, then what is my expected return? My expected return has down to 4600. That is a deviation of 400. That is what is the risk? The amount of risk that I can quantify. There is 400 taka that I have expected 5000, but what I have received, there is 4600. So there is a variation of 400. So this is 400. This is your risk. This is a financial risk. আপনারা এখানে এটা বুঝতে পারছেন কিনা এই যে সিনারিওটা, ইনভেস্টমেন্ট সিনারিওটা? তার মানে স্যার এখানে স্যার প্রবাবিলিটি রেশিওটা যত বেশি হবে আমার অ্যানুয়াল রিটার্নটা তত কম হবে। এক্স্যাক্টলি। আপনি এখানে যেটা বুঝতে বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনার প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি অফ সিনারিও অফারিং, তার মানে হচ্ছে কি আপনার প্রবাবিলিটি যত বেশি থাকবে, প্রবাবিলিটি বেশি মানে হচ্ছে আপনার এক্সপেকটেশন তত আপনার রিটার্নের পসিবিলিটি তখন বেশি থাকবে। তো এখানে বলছে যে আপনার এই প্রবাবিলিস্টিক সিনারিওটাকে আপনি 100%, ফর এক্সাম্পল আপনার রিটার্ন তো 100%, 100% মানে হচ্ছে কি 100% মানে হচ্ছে ইউ আর গেটিং 100% রিটার্ন, দ্যাট ইজ 5000। ঠিক আছে, আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি প্রবাবিলিটি 100% প্রবাবিলিটির মধ্যে আপনি এখন আপনার প্রবাবিলিটি হচ্ছে তিনটা সেগমেন্টে আপনি তিনটা সিনারিওতে ভাগ করলেন যে কোন সিনারিওতে গেলে আপনার রিটার্ন কোন কিরকম আসতে পারে। সো ওই রিটার্নে আপনি দেখলেন যে আপনার এখানে টোটাল আপনি 100% প্রবাবিলিটিতে আপনি যদি তিনটা ম্যাগনিটিউডে আপনি তিন ধরনের রিটার্ন যদি আপনি পান, তাহলে এটাকে আপনি একটা এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলাতে নিয়ে আসতে পারেন যে আপনার 5000 যেটা আপনি অ্যাকচুয়ালি আপনি একটা লামসাম যেটা আপনি এক্সপেক্ট করলেন যে 1 লাখ টাকার উপরে আপনি 5%, দ্যাট ইজ 5000 টাকা আপনি রিটার্ন পাইতে পারেন। বাট যেটা আমি সিনারিও অ্যানালাইসিস করে আমি দেখলাম যে না আমার এখানে বিভিন্ন সিনারিও আমি অ্যানালাইসিস করে দেখলাম যে না আমার এখানে রিটার্ন আসতে পারে 4600। তার মানে দ্যার ইজ এন পসিবিলিটিস অফ ভ্যারিয়েশন অফ 400 টাকা। 400 টাকা হচ্ছে আমার এখানে ভ্যারিয়েশন থাকতে পারে যে এই 400 টাকা আমার রিটার্ন নাও আসতে পারে। সো দিস মাইট হ্যাভ সাম ভ্যারিয়েশন। এটাই হচ্ছে আমার রিস্ক। তার মানে আমি এক্সপেক্ট করছি যে আমার 5000 টাকা রিটার্ন আসবে, কিন্তু যখন আমি বিভিন্ন সিনারিও অ্যানালাইসিস করে দেখলাম যে আমার যেটা আমি কোয়ান্টিফাই করলাম, কারণ আমরা বলছি যে রিস্ককে আমরা কোয়ান্টিফাই করতে পারি বিকজ আই হ্যাভ ডাটা। সো আই হ্যাভ ডাটা পসিবিলিটি ডাটা আমি মার্কেট থেকে পাস করতে পারি। সো তিনটা সিনারিও আমি নিলাম। তিনটা সিনারিওতে আমি অ্যানালাইসিস করে আমি দেখলাম যে আমার 4600 টাকা হচ্ছে রিটার্ন আসতে পারে, যেটা আমি আগে ফোরকাস্ট করলাম 5000, বাট আমি এটা অ্যানালাইসিস করে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে দেখলাম যে আমার হচ্ছে রিটার্ন আসতে পারে 4600। সো দেখ আমার এখানে রিস্ক হচ্ছে 400 টাকা। সো 400 টাকা দ্যাট ইজ এ ডেভিয়েশন দ্যাট আমার 400 টাকা রিটার্ন কম আসতে পারে। সো দিস ইজ মাই রিস্ক। এখন আমরা যদি কোম্পানি হচ্ছে যে সমস্ত রিস্ক গুলো নরমালি সে ফেস করে, তা আপনি একটু দেখেন যে নরমালি ইন জেনারেল বিজনেস ফেসেস টু টাইপস অফ রিস্ক। ওয়ান ইজ বিজনেস রিস্ক এন্ড অ্যানাদার ইজ নন বিজনেস রিস্ক। সো বিজনেস রিস্ক হচ্ছে
আমার স্ট্র্যাটেজি, এন্টারপ্রাইজ, প্রোডাক্ট, ইকোনমিক এন্ড টেকনোলজি এন্ড প্রপার্টি রিস্ক, এই 6 ধরনের রিস্ক নরমালি বিজনেস ফেস করতে পারে। আর বাকি যে 3টা রিস্ক আছে, ফাইন্যান্সিয়াল রিস্ক, অপারেশনাল রিস্ক এবং ইভেন্ট রিস্ক, এই 3টা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল রিস্ক। এটা হচ্ছে পিওরলি রিলেটেড টু ইউর অপারেশন এন্ড ফাংশন। আর হচ্ছে বিজনেস রিস্কটা যেটা, সেটা হচ্ছে আমার পিওরলি রিলেটেড টু ইউর স্ট্র্যাটেজি, এন্টারপ্রাইজ, প্রোডাক্ট, ইকোনমিক এন্ড টেকনোলজি এন্ড প্রপার্টি। আমার এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এই প্রত্যেকটা রিস্ক সম্পর্কে পিওর আইডিয়া পাওয়া হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি যদি যখন ইউ উইল বি এন বিজনেসম্যান অর ইউ উইল বি এন এমপ্লয়ার ইন অর্গানাইজেশন, আপনাকে এই 4টা এরিয়া অফ রিস্ক সম্পর্কে ইউ উইল হ্যাভ টু গেট দ্য বেস্ট আইডিয়া। আপনি একটু জিনিস দেখেন, লিস্টেড যে কোম্পানিগুলো আছে, লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনি আপনার আইএফআরএস 7 কে পড়ছেন এখানে? ইউ হ্যাভ এনিওয়ান ফ্রম ইউ হ্যাভ স্টাডিড আইএফআরএস 7? এনিওয়ান আইএফআরএস 7? আইএফআরএস স্যার 7 তো পড়ি নাই স্যার, আইএস 7 পড়েছিলাম আর কি। আইএস 7? না স্যার এটা আচ্ছা। পড়িনি। আপনি আইএফআরএস, আমাদের আইএফআরএস যে কেউ কি আইএফআরএস 7 পড়েন নাই এখানে? কেউ পড়েন নাই? কেউ পড়েন নাই আইএফআরএস 7? স্যার হয়তো স্যার 7 এর হেডিংটা যেন কি স্যার মনে নেই। স্যার তো ক্যাশ ফ্লো না? আইএফআরএস 7 এর হেডিং, আইএফআরএস 7 এর হেডিংটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ডিসক্লোজার। আমরা দেখেন, আগে আমাদের আইএস 32 ছিল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আগে আইএস 32 ছিল, 39 ছিল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ছিল, ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার ছিল, আইএস 32 এবং 39। এই 32 এবং 39 কিন্তু এখন উইথড্র হয়ে গেছে। অনলি যারা হেজিং আছে, হেজ ইনস্ট্রুমেন্ট, ফর এক্সাম্পল দেখবেন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা যে সমস্ত কোম্পানি হেজিং আছে, যাদের হেজিং আছে, ওরাই শুধুমাত্র আইএস 32 এবং 39 এর একটা পোর্শন শুধুমাত্র রয়ে গেছে, সেটা হচ্ছে অনলি ফর হেজিং। এবং আইএস 32 এবং 39টাকে রিপ্লেস করে কিন্তু এখন আসছে আইএফআরএস 7 এবং আইএফআরএস 9। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের আইএফআরএস 7 হচ্ছে রিলেটেড টু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ডিসক্লোজার, এবং আইএফআরএস 9 যেটা রিলেটেড টু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা আইএফআরএস 7 যেটা বলছে যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আপনি যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করেন, ফর এক্সাম্পল আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কোনো এক্সাম্পল কি দিতে পারবেন? এনিওয়ান? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে? ব্যাংকার অ্যাকসেপ্টেন্স এগুলো না স্যার? ট্রেজারি বিল, ব্যাংকার অ্যাকসেপ্টেন্স, তারপর সার্টিফিকেট, মনে পড়ছে না কি, মানে এইগুলো আর কি স্যার? ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট। আপনারা এই পর্যন্ত যারা আছে তারা তো কোনো না কোনো কোম্পানিতে অডিট করছেন, তাই না? সো আপনারা কি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যারা অডিট করছেন, কেউ কি এর মধ্যে কেউ কি আছেন এর মধ্যে যে কেউ লিস্টেড কোম্পানি অডিট করছেন? কেউ? স্যার বন্ড ডিবেঞ্চার কি হবে স্যার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে? Bond debenture, all are financial instruments that are falling under the scope of IFRS 7 and 9. বন্ড ইনস্ট্রুমেন্ট সবকিছু, মানে আমি যে বলতে চাচ্ছিলাম যে আপনারা হচ্ছে, মানে আমার যে রিস্কের পার্সপেক্টিভটা আমরা যেটা আলোচনা করবো আর কি, কেউ কি লিস্টেড কোম্পানির কোনো অ্যাকাউন্টস অডিট, লিস্টেড কোম্পানির অ্যাকাউন্টস কি অডিট করছেন? লিস্টেড কোম্পানি স্যার আমি করেছি স্যার। স্যার হচ্ছে লিস্টেড অথবা নন লিস্টেড হোয়াটএভার। স্যার আচ্ছা, আপনি যদি দেখেন যে আপনি লিস্টেড কোম্পানির জন্য অডিট করছেন, আপনি দেখেন যে লিস্টেড কোম্পানির জন্য অডিট করছেন, একদম লাস্ট অ্যাকাউন্টসের লাস্টে কিছু ডিসক্লোজার ছিল, ইন্টারেস্ট রেট রিস্ক, মনিটারি রিস্ক, ক্রেডিট রিস্ক ছিল না? ডিসক্লোজার ছিল না? জি স্যার। এই যে ডিসক্লোজার যেগুলা, এই ডিসক্লোজার কিন্তু আন্ডার স্কোপ অফ আইএফআরএস 7। আপনারা কি আইএফআরএস 7 পড়ে তারপর কি ডিসক্লোজার গুলো দেখছেন? এনিওয়ান? আপনি যখন এটা অডিট করতে গেছেন, তখন আপনি তো দেখছেন এই ডিসক্লোজার গুলো আছে, ইন্টারেস্ট রেট রিস্ক, মার্কেট রিস্ক, তারপর হচ্ছে আপনার হচ্ছে এই ক্রেডিট রিস্ক। তো এই যে আপনারা যে এগুলো দেখলেন, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল, এটা কিন্তু হচ্ছে আন্ডার দ্য স্কোপ অফ আইএফআরএস 7, তার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ডিসক্লোজার। আপনি কি তখন আইএফআরএস 7টা আপনারা তখন পড়েন, তাই না? স্যার দেখছিলাম এরকম ডিসক্লোজার, কিন্তু স্যার আইএফআরএস মানে 7 এর সাথে সেভাবে ম্যাচ করতে পারি না। এটা হচ্ছে স্কোপ অফ আইএফআরএস 7। যাই হোক, আমি এটা বলতে চাচ্ছিলাম এই জন্য যে আমার যে এখানে বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, অপারেশন রিস্ক এবং ইভেন্ট রিস্ক, আপনি দেখেন এই 4টা রিস্কই কিন্তু এখানে বলা ছিল। ইন্টারেস্ট রেট রিস্ক, ফাইন্যান্সিয়াল, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল রেট রিস্কের মধ্যে, বিজনেস রিস্কের মধ্যে পড়ে। মার্কেট রিস্ক, ঠিক আছে, এই সবগুলো কিন্তু আমরা বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, অপারেশন রিস্ক এবং ইভেন্ট রিস্ক, এই 4টা রিস্কই হচ্ছে ওখানে সাম আপ করে বলা থাকে, ঠিক আছে, আইএফআরএস 7 এর
ওই ডিসক্লোজার গুলোতে ওটা বলা থাকে। সো আপনি যদি একটা বিজনেসের যে রিস্ক গুলা সে ফেস করতেছে, এটা যদি আপনার যদি পিওর আইডিয়া যদি না থাকে, তাহলে আপনি কিভাবে আপনার অপিনিয়ন দিবেন? কারণ সে যদি বিজনেস রিস্কটা যদি ফেস করে, তাহলে এটার জন্য তার অ্যামাউন্ট অফ প্রভিশন রাখা আছে কিনা। কারণ এই বিজনেস আপনি দেখেন যে একটা কোম্পানি সে এই রিস্ক গুলো ফেস করছে, এবং সামনে এবং ইন ফিউচার এই রিস্কগুলো যে ফেস করছে, এটার জন্য তার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্ল্যানিং আছে কিনা, তার কন্ট্রোল মেকানিজম ডেভেলপ করা আছে কিনা। আপনি যেগুলো যদি না দেখেন এবং না দেখে যদি আপনি অপিনিয়ন যদি দিয়ে দেন, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনি কি হতে পারেন, সে যদি এই রিস্কটা যদি ফেস করে। ফর এক্সাম্পল আমি বলতেছিলাম, আমি স্টার্টিং এ একটা এক্সাম্পল দিছি আপনাদেরকে, যে একজন এক্সপোর্টার, সে এক্সপোর্ট করলো, এক্সপোর্ট করার পরে সে যেখানে এক্সপোর্ট করলো, ওই ইম্পোর্টার হচ্ছে ব্যাংকরাপ্ট হয়ে গেল। তো তাহলে কি, সে কিন্তু এখানে বিজনেস রিস্ক কিন্তু ফেস করতেছে। তো বিজনেস রিস্ক ফেস করতেছেন, আপনি এটা জানেন এজ অডিটর, আপনি এটা ডিসক্লোজ করলেন যে কোম্পানি সে হচ্ছে আপনি ক্রেডিট রিস্ক সে ফেস করতেছে, এবং ক্রেডিট রিস্ক যে ফেস করতেছে, এবং এটা সম্পর্কে তার যদি অ্যাভেলেবল অ্যালাউন্স ফর প্রভিশন যদি আপনি না রাখেন, তাহলে কি আপনি অপিনিয়ন দিচ্ছেন, আপনি ক্লিন অপিনিয়ন দিচ্ছেন, আপনি আপনার রিপোর্টে কিছু নিয়ে আসতেছেন না। সো দিস ইজ ইউর রিস্ক। এক তো কোম্পানি রিস্ক ফেস করতেছে, সে ডিসক্লোজ করতেছে না, এবং আপনি পিওরলি একটা গুড অপিনিয়ন দিয়ে দিচ্ছেন তার রিস্ক থাকার পরেও। সো আপনিও কিন্তু রিস্ক ফেস করছেন ইউর এক্সিস্টেন্স। আমরা চ্যাপ্টারের শেষে আমরা ভালো একটা চ্যাপ্টারের শেষে আমরা আলোচনা করবো। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে এই যে সারবান-অক্সলি অ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করবো। ইউ উইল গেট সাম মোর আইডিয়া অ্যাবাউট ইট। সো আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে স্যার গোয়িং কনসার্ন আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই স্যার গোয়িং কনসার্ন কামরুল আরেকবার একটু বলবেন? স্যার গোয়িং কনসার্ন কোন রিস্কের মধ্যে পড়বে? গোয়িং কনসার্ন কোন রিস্কের মধ্যে পড়বে এখানে? হ্যাঁ, গোয়িং কনসার্ন কি একটা রিস্ক না স্যার? যদি হ্যাঁ, ডেফিনেটলি গোয়িং কনসার্ন তো ডেফিনেটলি। গোয়িং কনসার্ন আবার রিস্ক না থাকে কেন? গোয়িং কনসার্ন মানে তার ব্যবসার আগামী 12 মাস তার ব্যবসা এক্সিস্ট থাকবে কিনা, এটাই তো গোয়িং কনসার্ন। এন্ড তার যদি এক্সিস্টেন্স যদি না থাকে, তাহলে সে তার তো লিকুইডেশন রিস্কে চলে গেছে। তো দিস ইজ দা এন্টারপ্রাইজ রিস্ক, তার তো ব্যবসা চলবে কিনা, ঠিক আছে? তো গোয়িং কনসার্ন রিস্ক মানে হচ্ছে তার বিজনেসটা নেক্সট 12 মান্থ চলবে কিনা। যদি না চলে, ডেফিনেটলি হচ্ছে আপনাকে এটা রিপোর্টে নিয়ে আসতে হবে। হ্যাঁ কামরুল। স্যার আমি বেলায়েত। স্যার হ্যাঁ, আপনি এখানে বলেন, দেখতেছি বলেন। স্যার রেগুলেটরি রিস্কটা হচ্ছে ইভেন্ট রিস্ক। আমরা হচ্ছে এটা কিন্তু আমরা রিস্কগুলো নিয়ে একদম ডিরেক্টলি আমরা সবগুলা নিয়ে আলোচনা করব। আপনি দেখেন যে আমরা যেটা বলতে যাচ্ছিলাম, ফোকাস করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই 4টা রিস্ক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। না ক্লিয়ার স্যার, আইডিয়া থাকতে হবে। সেটাই স্যার আমার কোশ্চেন, যে যদি আমার কোনটা নিয়ে question? রেগুলেটরি রিস্কটা হ্যাঁ। স্যার ইভেন্ট রিস্ক না হয়ে কি বিজনেস রিস্ক হতে পারে? রেগুলেটরি রিস্কটা ইভেন্ট রিস্ক না হয়ে বিজনেস রিস্ক হতে পারে বলতে, না, দিস ইজ নট দ্য বিজনেস রিস্ক। বিজনেস রিস্ক যেটা, সেটা হচ্ছে পিওরলি রিলেটেড টু ইওর বিজনেস। বিজনেসের বাহিরের যেগুলো আপনি দেখেন, এই মানে আমার যেগুলো আছে, ইভেন্ট রিস্ক যেগুলো আসছে, রেগুলেটর কোন একটা ইভেন্ট থেকে আসবে। রেগুলেটর কোন একটা ইভেন্ট, এক্সাম্পল এফআরসি। স্যার বিজনেস রিস্কটা কি ওইটা না যেটা হচ্ছে গিয়ে চেষ্টা করেন। কোন ডিসিশন আমার বিজনেসের উপরে ইমপ্যাক্ট করবে ডিরেক্টলি, এটাই তো মনে হয় বিজনেস রিস্ক। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি বিজনেস রিস্ক। আমার কথা হচ্ছে তো রেগুলেটরি যদি কোনো মানে মানে যে কোনো কিছু যদি ইম্পোজ করে, সেক্ষেত্রে কি মানে এটা বিজনেস রিস্ক হবে না? একটা জিনিস হচ্ছে, না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখেন আগে আপনি ডিফাইন করেন যে বিজনেস রিস্ক এবং নন বিজনেস রিস্কটাকে আগে কনসাইজ করেন যে হোয়াট ইজ বিজনেস রিস্ক। বিজনেস রিস্ক হচ্ছে, আমি ধরেন বিজনেস করতে যাচ্ছি, এট দ্য টাইম অফ ডুইং মাই বিজনেস বিজনেস করতে গিয়ে বিজনেসের অপারেশন থেকে বিজনেসের যেই ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, বিজনেসের অপারেশন থেকে যে সমস্ত রিস্ক গুলো অ্যারাইজ করবে, দিস আর মাই বিজনেস রিস্ক। মানে কি, বিজনেস প্রসেস। আর একটা হচ্ছে বিজনেসটাকে আপনি মেনটেন করতে গিয়ে এক্সটার্নাল যে সমস্ত
এক্সটার্নাল যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে, এক্সটার্নাল ফ্যাক্টর গুলোর উপর বিজনেস রিস্ক, ঠিক আছে, দ্যাট মেইনলি হচ্ছে এটা বিজনেসের অপারেশন, বিজনেসের প্রসেস থেকে না, দিস ইজ নট অ্যারাইজিং ফ্রম দ্য প্রসেস অফ বিজনেস, আউটসাইড দ্য প্রসেস, মানে আপনার বিজনেসের ফাংশনের বাইরের যে সমস্ত রিস্ক গুলো অ্যারাইজ করবে, সো দিস আর দ্য নন বিজনেস রিস্ক। সো ইভেন্ট রিস্ক, অপারেশনাল রিস্ক এবং ফাইন্যান্সিয়াল রিস্ক, যেটা এই তিনটা হচ্ছে বিজনেসের ফাংশনের বাহিরের রিস্ক। আপনি যদি একটু বইটা একটু দেখেন, সো আপনি আপনার এই রেগুলেটরি রিস্কটা কিন্তু ইনডিরেক্টলি আপনার মানে বিজনেসের উপর এফেক্ট করবে যদি আপনি না মানেন। এখন আপনি যদি বিজনেস অপারেট করতেছেন, আপনি ওই রেগুলেটরি বাইন্ডিংস যা আছে, রেগুলেটরি কমপ্লায়েন্স গুলো মেনটেন করে আপনি বিজনেস করতেছেন, তাহলে আপনার রিস্ক কেন হবে? তার মানে আপনি দেখেন, আপনি বিজনেস করছেন, আপনার বিজনেসের অপারেশনের মধ্যে যদি আপনি যদি রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে যদি আপনি বিজনেস করেন, তাহলে তো আপনার রিস্ক নাই। সো ওই ইভেন্ট রিস্কটা তো আপনার উপর আসবে না যদি আপনি কমপ্লায়েন্স মেনটেন করেন। আপনি যদি কমপ্লায়েন্স মেনটেন না করেন, তখনই আপনার উপর এই বিজনেসের উপর এই রেগুলেটরি ইম্প্যাক্ট আসবে, ঠিক আছে? বিজনেস আপনি বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি এখন ফর এক্সাম্পল ড্যামেজ আপনি করতে পারবেন না, আপনি যদি এনভায়রনমেন্টাল ড্যামেজ করেন, তাহলে এটার জন্য আপনাকে কোম্পানিকে পেনাল্টি দিতে হবে। তো এনভায়রনমেন্টাল ড্যামেজ না করার জন্য যে সমস্ত স্টেপস গুলো আপনার বিজনেসকে নিতে হবে, আপনি যদি নেন, তাহলে তো আপনার ওই নন কমপ্লায়েন্স আর হচ্ছে না, পরিবেশ দূষণ হচ্ছে না, আপনার উপর রেগুলেটরি পেনাল্টিও আসতেছে, ঠিক আছে? তো তার মানে হচ্ছে বিজনেসের প্রসেসের বাইরে গিয়ে যে সমস্ত রিস্ক গুলো আছে, তো দিস তো ফাইন্যান্সিয়াল রিস্ক হতে পারে, অপারেশনাল রিস্ক হতে পারে এবং ইভেন্ট রিস্ক হতে পারে, ঠিক আছে? তো আমরা আগে জানবো যে বিজনেস রিস্ক কোনগুলা আর হচ্ছে নন বিজনেস রিস্ক কোনগুলা। আর আমার নন বিজনেস রিস্কের মধ্যে আবার দুই ধরনের রিস্ক থাকতে পারে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক হতে পারে, আর একটা হচ্ছে অপারেশনাল রিস্ক হতে পারে। ফাইন্যান্সিয়াল রিস্ক এবং অপারেশনাল রিস্ক, অপারেশনাল রিস্কের মধ্যে আমার আসবে হচ্ছে ইভেন্ট রিস্কটা, ঠিক আছে? তো আমরা এখন জানবো যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রিস্ক কি কি, কারণ আমার এখানে প্রত্যেকটা রিস্ক সম্পর্কে আইডিয়া না সবচেয়ে বেশি জরুরি। আপনি দেখেন হচ্ছে আমার বিজনেস রিস্কের মধ্যে আপনার হচ্ছে স্ট্র্যাটেজিক রিস্ক, আপনি যদি কোনো ধরনের ফাংশনাল অথবা কর্পোরেট লেভেলে যে সমস্ত রিস্ক, যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আপনি ডিটারমাইন করেন, ওই যে আপনার এখানে স্ট্র্যাটেজি এবং ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি যেটা ফিক্স করেন, ওই স্ট্র্যাটেজি যদি আপনার কোনো ধরনের ভুল থাকে, আপনি যদি ভুল স্ট্র্যাটেজি যদি চুজ করেন, তাহলে আপনি উইল ফেস রিস্ক। এন্টারপ্রাইজ রিস্কের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি আপনার বিজনেস অপারেশন যদি ফেল করে, তাহলে দিস ইজ ইওর এন্টারপ্রাইজ রিস্ক। ইওর প্রোডাক্ট রিস্ক মানে হচ্ছে যে আপনি মার্কেটে যে প্রোডাক্টটা হচ্ছে যেটা মার্কেটে ছাড়তেছেন, যে পরিমাণ কোয়ালিটি আপনার নরমালি কাস্টমাররা এক্সপেক্ট করে আপনার কাছ থেকে, ওই কোয়ালিটি প্রোডাক্ট আপনি মার্কেটে দিতে পারছেন না। সো আপনার প্রোডাক্ট যে পরিমাণ সেল আপনি আশা করেন, ওই পরিমাণ সেল আপনার নাও হতে পারে। ইকোনমিক রিস্কের ক্ষেত্রে আমাদের যে সমস্ত ইকোনমিক রিস্ক আমরা লাস্ট চ্যাপ্টারগুলো আমরা পড়ছি, আমরা যে ইকোনমিক ফ্যাক্টর, টেকনোলজিক্যাল ফ্যাক্টর, যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে, ওই ফ্যাক্টরগুলো যদি অ্যাডভার্সলি আপনার বিজনেসকে যদি এফেক্ট করে, তাহলে আপনার ইকোনমিক কন্ডিশন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনার ইকোনমিক রিস্ক আপনি ফেস করবেন। আর টেকনোলজিক্যাল রিস্ক হচ্ছে আপনার টেকনোলজি দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি টেকনোলজিটা যদি আপনি অ্যাডপ্ট করতে না পারেন, তাহলে ইউ উইল ফেস টেকনোলজিক্যাল রিস্ক। আর প্রপার্টি রিস্কের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার যে ফিজিক্যাল প্রপার্টি যেগুলো আছে, ফিজিক্যাল প্রপার্টি যেগুলো সময় ধ্বংস হয়ে যেতে পারে, ফর এক্সাম্পল আপনার বিল্ডিং ভেঙে যেতে পারে, আগুন লাগতে পারে। সো দিস ইজ ইউর প্রপার্টি। আর ফাইন্যান্সিয়াল রিস্কটা নরমালি যেটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে যে আপনার আইদার ফেস সাম ক্রেডিট রিস্ক অর ফেস সাম মার্কেট রিস্ক। আপনি একজনকে ধারে প্রোডাক্ট সেল করছেন, আপনি টাকাটা হচ্ছে রিটার্ন পাইতে যদি না পারেন, তাহলে দিস ইজ ইউর ক্রেডিট রিস্ক। আপনার লিকুইডিটি রিস্ক হচ্ছে আপনি যে কোনো সময় আপনার আপনি যদি দেখেন যে আপনার যদি মার্কেট প্রাইস যদি কমে যায়, আপনার যদি ইন্টারেস্ট রেট যদি হাই হয়ে যায়, তারপর হচ্ছে আপনার কমোডিটির প্রাইস, আপনার যে ইনগ্রেডিয়েন্ট যেগুলো কিনতেছেন, কমোডিটি প্রাইস যদি কমে যায়, আপনার যে ব্ল্যান্ডার কাছ থেকে যেখানে আপনি বোরোইং নিচ্ছেন, আপনার যে ইন্টারেস্ট বেশি বেশি হয়ে যায়, এবং ফরেন এক্সচেঞ্জ রেট রিস্ক যদি হ্যাঁ প্রপার্টি অ্যাজ এ রিস্ক, স্যার প্রপার্টি ভ্যালু যদি কমে যায়, এটা হচ্ছে মানে বিজনেস রিস্ক, প্রপার্টি রিস্ক। আগুন লাগলে স্যার এটা ইভেন্ট রিস্কে যাবে না? হ্যাঁ, আগুন লাগলে ইভেন্ট রিস্কে যাবে, কিন্তু আগুন লাগলে এটা তো হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টাল রিস্ক, এটা তো প্রপার্টির মধ্যে পড়ে যাবে। ফর এক্সাম্পল আপনি এখন আপনার বিল্ডিং এ আগুন লাগবে, দিস ইজ ইওর প্রপার্টি, আর এই জন্য ভ্যালু কমে যাবে, যেটা এটা হচ্ছে বিজনেস রিস্ক অ্যারাইজ করলো। হ্যাঁ, ভ্যালু কমে গেল, ফর এক্সাম্পল আপনার এটাতে ইম্পারমেন্ট হয়ে যাবে, কারণ এখন আপনার যদি বিল্ডিং যদি এখন
বিল্ডিং এ যদি আগুন লাগে তাহলে এটার জন্য আপনার কি হবে, আপনার এখানে ইমপ্লয়মেন্ট টেস্ট করতে হবে। ইমপ্লয়মেন্ট টেস্ট করে এখন আপনার প্রপার্টিজের যে ভ্যালু আপনি ফিক্সড অ্যাসেট হিসেবে বুক করছেন, ওই ফিক্সড অ্যাসেটের ভ্যালু এখন নাও থাকতে পারে। ফিক্সড অ্যাসেটের ভ্যালু যদি না থাকে তাহলে আপনার প্রপার্টি ইম্পেয়ার্ড হয়ে যাবে। সো দিস ইজ ইম্প্যাক্ট টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং এটা তো ইভেন্ট, ডেফিনেটলি দিস ইজ ইওর ইভেন্ট, কারণ এটা একটা ডিজাস্টার, এটা একটা ডিজাস্টার, একটা ইভেন্ট রিস্ক এবং বিজনেস প্রপার্টিকে ইম্প্যাক্ট করতেছে। সো দিস ইজ এট দ্যাট টাইম এই ইভেন্ট রিস্কের কারণে দিস উইল টার্ন টু ইওর বিজনেস রিস্ক। এখন আপনি আরো যে সমস্ত প্রবলেমগুলো আপনি ফেস করতে পারেন সেটা হচ্ছে যে আপনার লিকুইডিটি রিস্ক আপনি ফেস করতে পারেন, গিয়ারিং রিস্ক, ডিফল্ট রিস্ক, ক্রেডিট রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রেট রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক এবং মার্কেট রিস্ক। প্রত্যেকটা জায়গায় যে আপনি আপনার মার্কেট প্রাইস কমে যেতে পারে, আপনার কস্ট, আপনার লিভারেজ, আপনি কি ডেট লিভারেজ বেড়ে যেতে পারে, আপনার ডিফল্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনার ফরেন এক্সচেঞ্জের রেট যেটা আছে, তার মানে আপনি ফর এক্সাম্পল আপনি যেই সেল করলেন, সেল করার পরে যেই রেটে আপনি সেল করলেন, আপনি যখন ক্যাশ টাকাটা যখন আপনি পাবেন তখন আপনি ওই রেটে আপনি নাও পেতে পারেন। আপনার যে ইন্টারেস্ট রেট বেড়ে যেতে পারে। সো দিস ইজ দ্য পসিবল ফাইন্যান্সিয়াল রিস্ক দ্যাট ইউ উইল ফেস। দেন অপারেশন রিস্ক আপনি দেখেন যে আপনি প্রসেস রিস্ক, পিপলস রিস্ক এবং সিস্টেম এবং লিগ্যাল রিস্ক আপনি ফেস করতে পারেন। প্রসেস রিস্ক যেটা হচ্ছে আপনি বিজনেস প্রসেস যেটা আছে, আপনি যে বিজনেস প্রসেসে আপনি প্রোডাকশন প্রডিউস করেন, আপনার ইনইফেক্টিভ প্রোডাকশন প্রসেস যদি হয় তাহলে দেয়ার উইল সাম অপারেশনাল রিস্ক। আপনার পিপল হচ্ছে ইনএফিশিয়েন্ট পিপল যদি হয়, আপনার সিস্টেম যদি হয়, আপনি যেই আইদার প্রোডাকশন সিস্টেম ওর আইটি কন্ট্রোল সিস্টেম, আইদার ইনফরমেশন সিস্টেম ওর জেনারেল সিস্টেম যেটা আপনি মেইনটেইন করেন, এটা যদি আপনার কি হয়, ইনএফেক্টিভ যদি হয়। আর লিগ্যাল সিস্টেমের ক্ষেত্রে আপনি দেখেন যে আপনার যদি আপনি যে সমস্ত রুলস এন্ড রেগুলেশন গুলো মেইনটেইন করে আপনাকে বিজনেস অপারেট করার কথা, ওই সমস্ত রুলস এন্ড রেগুলেশন যদি আপনি মেইনটেইন করতে না পারেন তাহলে উইল গেট সাম লিগ্যাল রিস্ক। ইভেন রিস্কের ক্ষেত্রে উইল গেট সাম ফিজিক্যাল রিস্ক, ডিজাস্টার, সোশ্যাল, রেগুলেটরি, রেপুটেশন রিস্ক, লিগ্যাল রিস্ক, সিস্টেমেটিক রিস্ক, ইকোনমিক এন্ড অপারেটিং রিস্ক। এই প্রত্যেকটা জায়গায় ঠিক আছে ইউ ক্যান গেট সাম রিস্ক, এবং যেই কারণে আপনি হচ্ছে আপনার বিজনেস আপনার অ্যাডভার্সলি এফেক্ট করতে পারে। যেমন আপনি ফিজিক্যাল রিস্ক আপনি যদি চিন্তা করেন, ফর এক্সাম্পল আপনি যেই বিজনেস এরিয়াতে আপনি বিজনেস অপারেট করছেন ওটার ক্লাইমেট এবং জিওগ্রাফিক্যাল যে সমস্ত কন্ডিশন আছে, ওই জিওগ্রাফিক্যাল কন্ডিশন আপনার বিজনেসকে এফেক্ট করতে পারে। সোসাইটির ক্ষেত্রে আপনি দেখেন যে আপনার টেস্ট, আপনার অ্যাটিটিউড, আপনার কাস্টমারদের যে টেস্ট এবং অ্যাটিটিউড যেটা আছে সেটা চেঞ্জ হতে পারে। পলিটিক্যাল যে সমস্ত আপনার পলিটিক্যাল পার্টি যারা আছে, পলিটিক্যাল পার্টির তাদের যে মোটিভ অফ দেয়ার অপারেশন, তাদের যেমন এক একটা পলিটিক্যাল পার্টি আসবে ক্ষমতায়, তাদের ডিমান্ডস, মোড অফ বিজনেস অপারেশন, মোড অফ দেয়ার পলিটিক্যাল অপারেশন ডিফারেন্ট হতে পারে, যার কারণে আপনার বিজনেসের উপর ইম্প্যাক্ট করতে পারে। তারপর হচ্ছে আপনার অপারেটিং এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনার টেকনোলজিক্যাল যদি চেঞ্জ হয় তাহলে ইউ উইল ফেস সাম প্রবলেমস। এবং ইকোনমিক রিস্কের ক্ষেত্রে আমরা একটু আগে যেটা বললাম যে আপনার যদি ইকোনমিক ফ্যাক্টর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে উইল অলসো ফেস রিস্ক। তাহলে আপনি যখন বিজনেস অপারেট করতে গেলে আপনি যদি কোন জায়গা থেকে আপনার রিস্কগুলো নরমালি অ্যারাইজ করতে পারে, আপনি যদি এই ফ্যাক্টরগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে আপনি রিস্ক মিটিগেট করতে পারবেন না। এবং আপনি হচ্ছে আপনি যখন নেক্সট ইয়ার যখন বাজেট করবেন, বাজেটটাও হচ্ছে আপনার ইফেক্টিভ বাজেট আপনি করতে পারবেন না। সো আপনি যখনই কোনো একটা বিজনেস অপারেট করবেন, ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজই হচ্ছে আপনার বিজনেসের কোন জায়গা থেকে আপনার রিস্ক অ্যারাইজ করছে, অ্যাটলিস্ট বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, অপারেশন রিস্ক এবং ইভেন্ট রিস্ক যেগুলো অ্যারাইজ করছে অ্যাজ পার IFRS 7, এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে এগুলো হচ্ছে আপনাকে এটা ইন টার্মস অফ ম্যাথমেটিক্যাল টার্মে আপনাকে নিয়ে আসতে হবে, যে যেগুলো আপনার কোয়ান্টিফাই করা পসিবল সেটা আপনার কোয়ান্টিফাই করতে হবে যে কি পরিমাণ রিস্ক আপনি ফেস করতে পারেন, এবং এটার জন্য আপনাকে প্রভিশন রাখতে হবে। এবং যে সমস্ত আইটেমগুলো যেমন ফর এক্সাম্পল ডিজাস্টার এবং সোশ্যাল, তারপরে রেগুলেটরি ইভেন্ট যেগুলো হচ্ছে মানিটারি টার্মে কখনো এক্সপ্রেস করা পসিবল না, ওগুলো হচ্ছে আপনাকে প্যারামিটার ফিক্স করতে হবে যে এই সমস্ত জায়গাগুলোতে যখন আমার রিস্ক যদি অ্যারাইজ করে তাহলে কি ধরনের প্রিভেন্টিভ মেকানিজম আমি ডেভেলপ করতে পারি। সো এই জায়গাগুলোকে আপনাকে আগে থেকে কি করতে হবে, আগে থেকে ফিক্স আপ করে নিতে হবে। স্যার গিয়ারিং রিস্কটা সম্পর্কে একটু বললে ভালো হতো। গিয়ারিং রিস্কটা হচ্ছে যে ধরেন আপনি যখন আপনার প্রতিষ্ঠানে আপনি যখন ক্যাপিটাল এমপ্লয়েড, আপনি যদি আপনি দেখেন যে আপনার বিজনেসের যে টোটাল ইনভেস্টমেন্টটা যেটা আছে, একটা পোর্শন হচ্ছে ডেট ফাইন্যান্সিং, একটা পোর্শন হচ্ছে ইকুইটি ফাইন্যান্সিং। সো আপনি দেখেন যে আপনার যে ডেট ফাইন্যান্সিং যে পোর্শনটা যেটা আছে, হঠাৎ করে ধরেন আপনার ল্যান্ডার হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটটা বাড়াই দিল, বললো যে না, যেমন আপনি যখন একটা ব্যাংক থেকে অথবা ল্যান্ডার কাছ থেকে যখন লোন নেওয়ার সময় আপনি দেখবেন আপনার ইন্টারেস্ট রেটটা আইদার ফিক্স অর আপনার ইন্টারেস্ট রেটটা হচ্ছে ভ্যারিয়েবল। যদি ভ্যারিয়েবল যদি হয় তাহলে হচ্ছে আপনি দেখেন আপনার ইন্টারেস্ট রেট, আপনি ফর এক্সাম্পল আপনি যখন ইন্টারেস্ট রেট ছিল 10%, যখন আপনি রিপেমেন্ট করতে যাচ্ছেন তখন আপনার ইন্টারেস্ট রেট হয়ে গেছে হচ্ছে 15%।
তাহলে এই যে 5% রিস্ক যে বেড়ে গেল, সো দিস ইজ দ্য গিয়ারিং রিস্ক। তার মানে আপনি ডেট অ্যামাউন্ট আপনার আরো বেড়ে গেল, আপনার আউটস্ট্যান্ডিং আরো বেশি বেড়ে গেল। সো দিস ইজ দ্য গিয়ারিং রিস্ক। কারণ আপনি ইন্টারেস্ট যদি হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট যদি আপনি পেমেন্ট করেন, তাহলে আপনার প্রফিট তো কমে যাবে, কারণ এটা তো আপনার বটম লাইন প্রফিটকে আপনি ইমপ্যাক্ট করবে। সো নেট প্রফিট উইল বি রিডিউস। সো দিস ইজ ইউর ইমপ্যাক্ট অফ গিয়ারিং। কারণ আপনি ডেট যদি বেশি হয়ে যায় এবং সামহাউ কোনো কারণে যদি আপনার ক্যাশ যদি ইনফ্লো যদি না হয়, তাহলে গিয়ারিং রিস্ক খুব হাই হয়ে যাবে। আর গিয়ারিং রিস্ক যদি খুব হাই হয়ে যায়, তাহলে ইন দ্যাট কেস উইল হ্যাভ পসিবিলিটিস অফ ইনডেপ্টনেস এবং ব্যাংক্রাপসি হয়ে যেতে পারে। কারণ আপনি যদি রিপেমেন্ট করতে না পারেন, তাহলে আপনার প্রপার্টি মর্টগেজ দেওয়া থাকতে পারে। তো প্রপার্টি যদি মর্টগেজ দেওয়া থাকে, তাহলে যে কোনো সময় আপনার ইনক্যাপাবিলিটি অফ রিপেমেন্ট, আপনার প্রপার্টি মর্টগেজ প্রপার্টি হচ্ছে কি সেল করে দিয়ে সে কি করতে পারে, টাকাটা নিয়ে নিতে পারে। সো এই গ্যারান্টি রিস্কের কারণে কি হতে পারে, আপনার বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। ক্রেডিট রিস্ক আর গিয়ারিং রিস্কের ভিতরে কি স্যার কোনো বিশেষ কোনো পার্থক্য আছে স্যার? ক্রেডিট রিস্কের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, ক্রেডিট রিস্ক হচ্ছে ইন টার্মস অফ বিজনেস প্যারামিটার থেকে হতে পারে। ফর এক্সাম্পল, আপনি ক্রেডিট রিস্কটা কিন্তু নট ল্যান্ডিং। একটা জিনিস খেয়াল রাখেন, ক্রেডিট রিস্ক ইজ নট পিউরলি ল্যান্ডিং। ক্রেডিট রিস্ক হচ্ছে অ্যারাইজ করতে পারে কিন্তু ফ্রম দা ভিউ পয়েন্ট অফ ইউর সেলস, আপনার সেলস থেকে হতে পারে। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে ক্রেডিটে সেল করেন, আমি বারবার এক্সাম্পল, আপনি ক্রেডিটে সেল করেন, আপনার পেমেন্ট ডিফল্ট হতে পারে, দিস ইজ ইউর ক্রেডিট রিস্ক। আর হচ্ছে আপনি একজনের কাছ থেকে ক্রেডিটে নিয়ে আসছেন। ফর এক্সাম্পল, ক্রেডিট রিস্ক আর টু ওয়েজ। একটা হচ্ছে আপনি এট দ্য টাইম অফ সেলস, এট দ্য টাইম অফ পারচেজ, আপনি র ম্যাটেরিয়াল পারচেজ করছেন। সো আপনি যখন র ম্যাটেরিয়াল পারচেজ করছেন, আপনি কিন্তু নিয়ে আসতেছেন ক্রেডিটে, যে আমি হচ্ছে এটা হচ্ছে 2 মাসে অথবা 3 মাসে হচ্ছে আপনি আমাকে রিপেমেন্ট করে দিবেন। দিস ইজ ইউর ক্রেডিট পলিসি। আবার আরেকটা জিনিস, আপনি সেল করতেছেন ক্রেডিটে, যখন সেল করছেন তখন হচ্ছে আপনি ক্রেডিটে সেল করছেন, যে আপনি 2 মাস 3 মাস পরে আমাকে টাকা পেমেন্ট করে দিবেন। সো আপনি আপনি ডিফল্ট করতে পারেন কোন ক্ষেত্রে, আপনি যার কাছে সেল করছেন সে যদি আপনাকে রিকমেন্ড না করে, সে যদি কোনো কারণে ইনডেপ্ট হয়ে যায়, ব্যাংকরাপ্ট হয়ে যায়, তাহলে আপনি হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছেন, আপনি টাকা পাচ্ছেন না। ইন দ্যাট কেস আপনি যদি টাকা না পান, আপনার যদি ক্যাশ ইনফ্লো যদি না হয়, তাহলে আপনি যে সাপ্লায়ারকে আপনি দিচ্ছেন, যে আপনি সাপ্লায়ারকে 2 মাস পরে টাকাটা পেমেন্ট করে দিবেন, আপনিও সাপ্লায়ারকে পেমেন্ট দিতে পারতেছেন না। সো ইন দ্যাট কেস বোথ আর ডিফল্টার, both will be defaulter. So this is the credit risk. So ডিফারেন্সটা হচ্ছে, গিয়ারিং রিস্কটাতে হচ্ছে আপনি ডেট নিচ্ছেন, ফাইন্যান্সিং। আপনি দেখেন, আপনি যদি ক্যাশ ফ্লো দিয়ে আপনি চিন্তা করেন, ক্যাশ ফ্লোর মধ্যে 3 ধরনের ফাইন্যান্সিং থাকে। একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই যে ক্রেডিট রিস্কটা যেটা আছে, দিস ইজ এ পিওরলি রিস্ক অপারেটিং রিস্ক। কারণ হচ্ছে আপনি দেখেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আপনি ওই যে যেটা সেল করলেন, আপনি দেখেন আপনি যেটা সেল করলেন, তাহলে এই যে সেল করছেন সাপ্লায়ার, এবং একজন হচ্ছে সাপ্লায়ার আর আরেকজন হচ্ছে আপনার বায়ার, এই দুজন হচ্ছে ক্রেডিট রিস্কের মধ্যে পড়ে যাবে। দ্যাট ইজ দিস ইজ দ্য রিস্ক ফ্রম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আর গিয়ারিং রিস্কটা যেটা, দিস ইজ ফলিং আন্ডার দ্য হেড অফ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দ্যাট ইজ আপনি লোন নিচ্ছেন, আপনি ইন্টারেস্ট দিচ্ছেন, লোন রিপেমেন্ট করতেছেন। সো দিস ইজ দ্য পিওর ফ্রম গিয়ারিং। তার মানে গিয়ারিংটা হচ্ছে পিওরলি আপনি যেটা ল্যান্ডিং করতেছেন, যেটা ব্যাংক, এনবিএফআই যার কাছ থেকে আপনি ল্যান্ডিং করতেছেন। সো দিস ইজ দ্য গিয়ারিং। আর ক্রেডিট রিস্কটা হচ্ছে ফুললি ফ্রম ইউর অপারেশন। সো দ্যার ইজ এ ডিস্টিংশন বিটুইন দ্য ক্রেডিট এন্ড গিয়ারিং। আপনি যদি ক্যাশ ফ্লো ভিউ পয়েন্ট থেকে চিন্তা করেন, তাহলে আপনি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ক্যাশ ফ্লোস। হ্যাঁ, সো ডিফারেন্স কিন্তু ডেফিনেটলি ডিফারেন্স আছে। গিয়ারিংটা পিওরলি রিলেটেড টু ক্যাপিটাল এমপ্লয়েড, আর ক্রেডিটটা হচ্ছে ইউ রিলেটেড টু ইউর অপারেশন, আইদার ইন টার্মস অফ সেলস or in terms of supplies, you are getting supplies. Clear? জি স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার হয়েছে। সো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি দেখেন যে কিছু আছে ডিরেক্টলি রিলেটেড টু ইউর বিজনেস প্রসেস, আর কিছু আছে যেটা আপনার বিজনেস প্রসেসটাকে মেইনটেইন করতে গিয়ে আউটসাইডার যারা আছে, আইদার রেগুলেটর, সোসাইটি, মানে প্যাস্টেল, এক কথা হচ্ছে প্যাস্টেল এনভায়রনমেন্ট, যেটা আমরা একটু আগে আমরা লাস্ট চ্যাপ্টারে যেটা প্যাস্টেল যেটা পড়াইছি আপনাদেরকে, ওই প্যাস্টেল থেকে আসতে পারে। ঠিক আছে? সো দিস some risk arising from the business process আর some risk arising from pastel environment. এই জন্য ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করাটা হচ্ছে জরুরি, আর কোথায় ইমপ্যাক্ট করতেছে। আপনারা রিস্কটাকে যদি ক্যাশ ফ্লোর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, definitely you will get some clear idea. For example, এই যে প্রপার্টি, আপনার প্রপার্টি, আপনার বিল্ডিং ডেস্ট্রয় হয়ে গেল, তার বিল্ডিং যদি ডেস্ট্রয় হয়ে যায়, এই যে ডিসপোজড হয়ে গেল আর অ্যাডজাস্টমেন্ট অফ ফিক্সড অ্যাসেট, এটা কিন্তু হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তার মানে কি আপনার ইনভেস্টমেন্টের মধ্যে ইমপ্যাক্ট চলে আসছে। তার মানে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে যে পরিমাণ রিটার্ন আশা করা দরকার, প্রপার্টি ড্যামেজ হয়ে গেছে, you will get some investment risk. So there will be some losses
এটার ইমপ্যাক্ট হবে যে প্রফিটেবিলিটি। আপনার ফিনান্সিয়াল রিপোর্টিং এর পার্সপেক্টিভে আপনি দেখবেন আপনি ইনভেস্টিং ক্যাশ ফ্লো হারাচ্ছেন, নেট প্রফিট আপনার কমে যাচ্ছে, এদিক দিয়ে আপনার ব্যালেন্স শিটও হচ্ছে উইক হয়ে যাচ্ছে, কারণ ব্যালেন্স শিট প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আপনার রিটার্ন ডাউন ভ্যালু কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সো দিস ইজ ইউর প্রপার্টি রিস্ক এট দ্য টাইম অফ ফাইন্যান্সিয়াল রিস্ক। কারণ সব জায়গা থেকে আপনি প্রত্যেকটা জায়গাকে আপনি তিনটা জায়গাতে চিন্তা করতে পারেন, ক্যাশ ফ্লোতে চিন্তা করতে পারেন, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চিন্তা করতে পারেন, ব্যালেন্স শিটে চিন্তা করতে পারেন। তখনই আপনি আইডিয়াটা পেয়ে যাবেন যে কোন রিস্কটা কোথায় আমার ইমপ্যাক্ট করছে। রিস্ক কনসেপ্টটা যদি আপনি একটু ক্লিয়ার করি তাহলে একটু দেখেন, তাহলে আমরা এতক্ষণ যেগুলো বললাম সেটা হচ্ছে আমি রিস্কটাকে হচ্ছে আইদার I can define from the viewpoint of exposure, from the viewpoint of volatility, impact and probabilities. So probability মানে হচ্ছে আমরা যেটা is likely to be incurred, this is likely to be incurred, that probability আমি যেটাকে পার্সেন্টেজে হচ্ছে আমি কি এক্সপ্লেন করতে পারি, that is means how likely it is that the particular outcome will incur. In some cases it is possible to estimate probabilities that on the basis of past experiences. তার মানে হচ্ছে পাস্ট কোন একটা এক্সপেরিয়েন্সের উপর বেসিস করে আমি হচ্ছে এখানে ডিফাইন করব যে আমার রিটার্ন অথবা আউটকামটা আসার প্রবাবিলিটি কতটুকু। সো দিস উইল বি সাম পার্সেন্টেজ বেসিস ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ পাস্ট হিস্ট্রি। আর ইমপ্যাক্ট হচ্ছে যখন আমি এটাকে আউটকামটাকে আমি ডিফাইন করতে পারবো, আউটকামটাকে যখন আমি ডিফাইন করতে পারবো, দ্যাট মিন্স আই ক্যান রেফার টু মেজার অ্যামাউন্ট অফ লসেস ইফ দ্য আনডিজায়ার্ড আউটকাম ইনকার্ড। Impact might be measured purely in financial terms, that is in terms of delay, in terms of injury, in terms of loss. তার মানে হচ্ছে যখন আমি একটা অ্যামাউন্ট ফাইন্যান্সিয়াল ফিগারে যখন আমি আইডেন্টিফাই করতে পারবো তখন এটা হচ্ছে আমার ইমপ্যাক্ট। আর ভোলাটিলিটি মানে হচ্ছে দ্যাট হোয়াট আই হ্যাভ এক্সপেক্টেড and what actually incurred, so this the deviation যেটা হবে এটাই হচ্ছে আমার ভোলাটিলিটি। আর এক্সপোজার মানে হচ্ছে যে exposure, this is measured by way of in which the business is faced by risk. For example, exposure মানে হচ্ছে the environment, the amount of business volume, the nature of businesses, এটা হচ্ছে আমরা বলি এক্সপোজার। তার মানে হচ্ছে ফর এক্সাম্পল আপনি দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে খুব সুন্দর, একটা ট্রান্সপোর্ট কোম্পানি অথবা একটা এয়ারলাইন কোম্পানি অথবা একটা রেলওয়ে কোম্পানি। একটা ট্রান্সপোর্ট কোম্পানির ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ফর এক্সাম্পল দিস ইজ আইদার কেস অফ এয়ারলাইন কোম্পানি অর একটা রেলওয়ে কোম্পানির ক্ষেত্রে যদি চিন্তা করেন, তাহলে যদি একটা রেলওয়ে যদি কখনো ট্র্যাকলেস হয়ে যায়, একটা এয়ারলাইন যদি ডেস্ট্রয় হয়ে যায়, তাহলে এটা ডিউ টু এক্সপোজার অফ অর নেচার অফ বিজনেস হিউজ অ্যামাউন্ট অফ লস ইনকার করতে পারে। হ্যাঁ, ফর এক্সাম্পল এটা ডেভিয়েশন করা হয়েছে অথবা কম্পারিজন করা হয়েছে ফ্রম উইথ আ ব্যাংক অর এনবিএফআই, হ্যাঁ, অথবা একটা কনসাল্টিং ফার্ম। একটা কনসাল্টিং ফার্ম নরমালি যে সমস্ত রিস্কগুলো ফেস করে, একটা ব্যাংক যে সমস্ত রিস্কগুলো ফেস করে, তাদের রিস্কের পরিমাণ আর একটা ট্রান্সপোর্ট কোম্পানি যে ফর এক্সাম্পল একটা রেলওয়ে অথবা এয়ারলাইন, একটা এয়ারলাইন যদি একটা ফ্লাই করার অবস্থায় যদি ইয়া হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায়, তাহলে তার যেই এক্সপোজার আর একটা ব্যাংক যদি একটা ব্যাংক যে রিস্কগুলো ফেস করে, ফর এক্সাম্পল চুরি হতে পারে, ঠিক আছে, ব্যাংকে আগুন লাগতে পারে, ঠিক আছে, তার ব্যাংকের ল্যান্ডার ডিফল্ট বড়ুয়ার ডিফল্টেড হতে পারে, একটা কনসালটেন্ট কোম্পানি তার যে ফি আছে, ফি আইদার আনরিকভার্ড থেকে যেতে পারে অথবা তার লাইসেন্স উইথড্র হয়ে যেতে পারে। সো তাদের রিস্কের মধ্যে ডেভিয়েশন আছে। এখানে মেইনলি বোঝানো হচ্ছে যে এক্সপোজার, রিস্কের এক্সপোজারটা ডিপেন্ড করবে তার নেচার অফ বিজনেসের উপরে, তার ভলিউম অফ ইনভেস্টমেন্টের উপরে। ফর এক্সাম্পল একটা এয়ারলাইন যদি রেস্ট্রয় হয়ে যায় ফ্লাই করা অবস্থায়, একটা রেলওয়ে যদি ট্র্যাকলেস হয়ে যদি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট যদি করে, তাহলে তার যেই রিস্ক হবে, তার যে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এক্সপোজার, তার যে লস হবে, একটা কনসালটেন্ট ফার্ম অথবা ব্যাংকের তার যদি বড়ুয়ার যদি ডিফল্ট করে, তাহলে তার এক্সপোজার থেকে কি হবে, বেশি হবে। ব্যাংকের এক্সপোজারটা কম হবে, এয়ারলাইন এক্সপোজারটা বেশি। সো রিস্কের অ্যামাউন্টটা, কোয়ান্টিফিকেশনটা কি হবে, এটা ডিপেন্ড করবে নেচার অফ বিজনেসের উপর এবং নেচার অফ এক্সপোজার, দ্যাট ইজ এক্সপোজার, ইনভেস্টমেন্ট এক্সপোজারের উপর ডিপেন্ড করবে। এটাই এখানে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি যে রিস্কের কনসেপ্টটা হচ্ছে যে রিস্ক ডিপেন্ড করবে বেসড অন এক্সপোজার, বেসড অন ভোলাটিলিটি এন্ড ইমপ্যাক্ট এন্ড প্রবাবিলিটিস। তার মানে আমি নেচারের উপর বিজনেসের নেচারের উপর বেসিস করে আমি আগে এক্সপোজারটা ফিক্স করব, আমি এক্সপেকটেশন এবং বাজেট এবং অ্যাকচুয়াল আউটকামের উপর বেস করে ভোলাটিলিটিটা আমি ইমপ্যাক্ট যাচাই করব, এবং ইমপ্যাক্ট এবং প্রবাবিলিটির মধ্যে আমি এক্সপেক্টেড রিটার্নের মাধ্যমে আমি হচ্ছে আমার যেই ডেভিয়েশন যেটা আছে, ডেভিয়েশনটাকে হচ্ছে আমি এক্সপ্রেস করব। এটা আমরা যদি আরো বড় টার্মে যদি যাই, দ্যাট ইজ ইন টার্মস অফ রিস্ক কনসেপ্ট, যার হাই the business will face huge amount of risk if it has high amount of exposure, if it underlying factors are volatile, তার মানে হচ্ছে তার রিটার্ন যেটা আসবে এটা হচ্ছে volatile রিটার্ন, আর the impact is severe এবং probability of occurrence is very high। তাহলে এই চারটা ম্যাগনিটিউড যদি কোনো একটা বিজনেসে এক্সিস্ট থাকে,
তাহলে আমরা বলবো যে বিজনেস ইজ ফেসিং হিউজ অ্যামাউন্ট অফ রিস্ক, তার মানে তার এক্সপোজার ইজ ভেরি হাই। ফর এক্সাম্পল এয়ারলাইন কোম্পানি, the exposure of investment and nature of business is very exposure is very high, আর volatility factor এটাও হাই, then impact is very severe, যদি কোনো ধরনের ডিস্ট্রাকশন হবে impact will very severe level of impact হবে, এবং probability of incurrence is very high, কারণ একটা এয়ারলাইন ফ্লাই করে এটা যে পৌঁছাবে এটার কোনো ধরনের গ্যারান্টি নেই, ঠিক আছে? So the probability of risk is very high. So the different combination of these four risk concepts result in different level of response from the business. এই চারটা এক্সপোজারের উপর বেসিস করে আপনার রিস্ক রেসপন্সটা হচ্ছে ভ্যারি করবে বিজনেসের মধ্যে। সো we have defined the risk, so how we will manage our risk? so আমরা যদি রিস্ক যদি ম্যানেজ করতে যাই তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে ডিফাইন করতে হবে যে what is risk management. So the risk management is a process of identification, analyzing and economic control of risk which threaten the assets or earning capacity of the business. তার মানে হচ্ছে আমার বিজনেসের মধ্যে আমার অ্যাসেট এবং আমার যে আর্নিং ক্যাপাসিটি যেটা আছে এটাকে যখন কোনো একটা প্যারামিটার অথবা কোনো কিছু ইমপ্যাক্ট করবে, এটাকে যখন আমি আইডেন্টিফাই করব, এটাকে আমি অ্যানালাইসিস করব এবং এটার ইকোনমিক কন্ট্রোল, তার মানে এটা যদি নেক্সট টাইম যদি রিস্কটা অ্যারাইজ না করে এটা যদি আমি কন্ট্রোল মেকানিজম ফিক্স করব, দেন উই উইল কল দ্যাট দিস ইজ দ্য রিস্ক ম্যানেজমেন্ট. So what is the objectives of your risk management? That is, the purpose of risk management is to understand and then to minimize the cost effectively the business's exposure to risk and adverse effect of risk by reducing the probabilities of risk occurring in first place, and then if they do occur, and limiting the impact they will have on the business. তার মানে হচ্ছে যে আমার রিস্ক ম্যানেজমেন্টের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি আমার যে রিস্কের কারণে যে আমার লস অথবা কস্ট ইনকার্ড হবে আমার বিজনেসের মধ্যে, এটা কারণে আমার বিজনেস যে অ্যাডভার্সলি এফেক্ট হবে এটাকে একটু কমায় নিয়ে আসা, একটু মিনিমাম লেভেলে নিয়ে আসাই হচ্ছে আমার রিস্ক ম্যানেজমেন্টের মেইন উদ্দেশ্য। When is risk management necessary? তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা কেন হচ্ছে দরকার? আপনি দেখেন ফর লিগ্যাল রিকোয়ারমেন্ট, আপনার লিগ্যাল রিকোয়ারমেন্ট থাকতে, বিকজ দ্যাট ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট। আপনি দেখবেন প্রত্যেকটা রেগুলেটরি জায়গায়, ফর এক্সাম্পল আপনি যদি ব্যাংকের ক্ষেত্রে চিন্তা করেন, আপনি কোম্পানির ক্ষেত্রে চিন্তা করেন, প্রত্যেকটা জায়গায় দ্যাট ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট দ্যাট ইউ উইল হ্যাভ টু concentrate in your risk minimization, risk management process. প্রত্যেকটা জায়গায়, either in case of NGO, in case of any types of entity, including NGOs, আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ডেভেলপ করার জন্য গাইডলাইনে বলা আছে প্রত্যেকটা রেগুলেটর না ফোকাসিং অন দ্য রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। So that might have some legal regulatory requirement. Licensing authorities and regulatory body আপনাকে ফোর্স করতে পারে যে আপনার বিজনেসের মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ডেভেলপ যারা আপনার বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক বেস করে তাহলে বিজনেস যে কোনো সময় উল্টে যেতে পারে। ফাইন্যান্সিয়াল রিস্ক বেস ম্যানেজ, ফর এক্সাম্পল ব্যাংকিং কোম্পানি হচ্ছে এখন ডাইরেক্টলি হচ্ছে আপনার বলে দিচ্ছে যে ইউ উইল হ্যাভ টু এস্টাবলিশ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। এন্ড আপনি কর্পোরেট গভর্নেন্স দেখেন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আপনি দেখেন যে কর্পোরেট গভর্নেন্স যে কোড আছে, কর্পোরেট গভর্নেন্স কোড দিয়ে দিচ্ছে যে আপনার বোর্ড সিস্টেম কি হবে, অডিট কমিটি কি হবে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কি হবে, অ্যাপয়েন্টমেন্ট কি হবে, নমিনেশন এবং রিমুনারেশন কমিটি কি হবে, এই যে প্রত্যেকটা জায়গা ফিক্স করে দিয়েছে। সো দিস ইজ দ্য রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, এটা কর্পোরেট গভর্নেন্স রেগুলেশন মাধ্যমে হতে পারে। আর আরেকটা হচ্ছে সার্ভার-অক্সলি অ্যাক্ট 2002। আমার এই যে প্রত্যেকটা জায়গায়, তার মানে লিস্টেড কোম্পানির যে সমস্ত ফল্ট এবং ডিফল্ট হতে পারে, লিস্টেড কোম্পানি যদি কোনো ধরনের ইরেগুলারিটিস হয়ে থাকে তাদের রিপোর্টিং সিস্টেম করার জন্য হচ্ছে আমার সার্ভার-অক্সলি অ্যাক্ট হচ্ছে, যার মাধ্যমে আমি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারি। তার মানে আমার রিস্ক ম্যানেজমেন্টটা মোস্টলি আপনি যদি দেখেন, দিস ইজ দ্য রেগুলেটরি রিকোয়ারমেন্ট এন্ড ইউর বিজনেস। আপনার বিজনেসের এক্সিস্টেন্সের জন্য এবং রেগুলেটরদের গাইডলাইন, রেগুলেটরদের আপনার এনফোর্সমেন্টের কারণে। এখন এখানে আপনি যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংক, যেটা আপনাকে বাংলাদেশ ব্যাংকের আপনি যদি দেখেন কোম্পানি, বাংলাদেশ ব্যাংকে একটা ব্যাংকিং কোম্পানি 1991 এ ক্লিয়ারলি এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি ব্যাংকিং ফেস করে যেগুলোকে বেশি মিটিগেট করবে, এটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং ঠিক করতে হবে যেন সে কোনো ধরনের রিস্ক না করে। এবং সার্ভাইলেন্সলি অ্যাক্ট করা হয়েছে যে আমার লিস্টেড কোম্পানি যেগুলো আছে তারা বিভিন্ন ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ না থাকে এবং তাদের বিজনেস প্রসেস যেন ইফেক্টিভিটি যেন করে এবং তাদের অ্যানুয়াল রিপোর্টিং যেন পারফেক্টলি হয়, এই জন্য সার্ভাইলেন্সলি অ্যাক্ট করা হয়েছে। এখন সার্ভাইলেন্সলি অ্যাক্ট করার পিছনে মেইন সবচেয়ে বড় রিজন যেটা, সেটা কিছু হিস্ট্রি আছে, যে সমস্ত যে এখানে অনেকগুলো লিস্টেড কোম্পানি আছে, যে লিস্টেড কোম্পানিগুলো আগে অনেক ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির মধ্যে জড়িত ছিল এবং তাদের সাথে অভিযোগও জড়িত ছিল, যার কারণে সার্ভাইলেন্সলি অ্যাক্টটা হচ্ছে এখানে আনা হয়েছে। তো আমরা এখন একটু সার্ভাইলেন্স অফিসিয়াল একটা সম্পর্কে আপনাদের মধ্যে কেউ আছে যে
সার্ভানোসলি একটা সম্পর্কে আপনার কারো আইডিয়া আছে এখানে? এনিওয়ান? আপনার কি হচ্ছে যে তাসনুবা আপনাদের যে লাস্ট যে চ্যাপ্টার গুলো আছে, তো লাস্ট চ্যাপ্টারের দিকে হচ্ছে আপনার কর্পোরেট গভর্নেন্স একটা চ্যাপ্টার আছে যেখানে হচ্ছে সার্ভানোসলি অ্যাক্ট নিয়ে ডিটেইল বলা আছে, যে সার্ভানোসলি অ্যাক্ট সম্পর্কে আপনার ইভেন পরীক্ষার মধ্যে কিন্তু সার্ভানোসলি অ্যাক্ট নিয়ে কিন্তু কোশ্চেন কিন্তু নরমালি আসে। তো আমরা একটু নরমালি আমরা এখন দেখবো সার্ভানোসলি অ্যাক্টটা একটু ডিফাইন করার চেষ্টা করবো যে কেন দরকার এটা। সার্ভানোসলি অ্যাক্ট আপনি যদি আমি অডিট পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন তাহলে দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অডিটিং এবং বিজনেস পার্সপেক্টিভ থেকে, বিশেষ করে লিস্টেড কোম্পানির জন্য তো এটা খুবই ম্যান্ডেটরি। সার্ভানোসলি অ্যাক্টটা নরমালি অরিজিনেট হয়েছে ইউএসএ তে, এবং সার্ভানোসলি অ্যাক্টের নাম দেওয়া হয়েছে সার্ভানোসলি অ্যাক্ট 2002, এবং যেটা দুজন এক্সপার্ট আছে সার্ভান এন্ড অক্সলি, এই সার্ভান এবং অক্সলি দুজন এক্সপার্টের নামের কম্বিনেশনে না সার্ভানোসলি অ্যাক্টটা তৈরি করা হয়েছে, সার্ভানোসলি অ্যাক্ট 2002। এবং এটার হিস্ট্রি হচ্ছে সার্ভানোসলি অ্যাক্টটা করা হয়েছে শুধুমাত্র হচ্ছে স্ক্যান্ডাল অফ এনরন, এনার্জি কোম্পানি, ওয়ার্ল্ডকম এবং টাইকো ইন্টারন্যাশনাল। তার মানে প্রত্যেকটা সেক্টরে, এনার্জি সেক্টর, টেলকো সেক্টর এবং সিকিউরিটি সিস্টেম সেক্টরে তাদের এত পরিমাণে ফ্রড ছিল যে ফ্রড গুলা মিটিগেট করার জন্য শেষ পর্যন্ত হচ্ছে এই সার্ভানোসলি অ্যাক্টটা হচ্ছে করতে নরমালি ইউএস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, তার মানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন যেরকম আছে, ইউএস এর যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হচ্ছে এই অ্যাক্টটা করতে বাধ্য হয়েছে, ঠিক আছে, কিছু স্ক্যান্ডালের কারণে। এখন স্ক্যান্ডালের তাদের যে রিজনটা কি ছিল, মানে সার্ভানোসলি অ্যাক্টটা যে করা হয়েছে এটার পিছনে রিজন গুলা কি ছিল, কেন করা হয়েছে? আপনারা কি এনরন সম্পর্কে কি কেউ কি শুনছেন? এনরন স্ক্যান্ডাল সম্পর্কে কেউ শুনছেন এখানে? এনরন স্ক্যান্ডাল সম্পর্কে স্যার ওইভাবে বড় সড়ো অনেক বড় ধারণা নাই, কিন্তু এটা জানি যে ওনাদের সাথে স্যার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সহ মিলে মানে একটা বিগ স্ক্যান্ডাল হয়েছিল, সেটা ফাইন্যান্সিয়াল ম্যাটারস, এতটুকু। এক্স্যাক্টলি। একটু দেখেন, সেটা হচ্ছে সার্ভানোসলি অ্যাক্ট। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের ফ্রড সম্পর্কে, কোনো একটা প্রতিষ্ঠানে কোন জায়গাগুলোতে ওরা ফ্রড করে, এজ এ পারফেক্ট অডিটর যদি আপনি হইতে চান তাহলে ডেফিনেটলি ইউ শুড লার্ন অ্যাবাউট স্ক্যান্ডাল। তার মানে আপনি দেখবেন ওয়ার্ল্ডে অনেক বড় বড় স্ক্যান্ডাল হয়েছে, ফিনান্সিয়াল স্ক্যান্ডাল হয়েছে, আপনি যদি স্ক্যান্ডালের রিজন গুলো যদি জানেন, স্ক্যান্ডাল কিভাবে করছে, প্রসেসটা যদি সম্পর্কে আপনার যদি ভালো আইডিয়া যদি থাকে, তাহলে আপনি অনেক ভালো কাজ পরিচালনা করতে পারবেন। আপনি দেখেন এই যে এনরন একটা বড় সড়ো একটা এনার্জি কোম্পানি ছিল, সে কি করছে, আপনার ফেব্রিকেশন করছে। কি ফেব্রিকেশন করছে? তার অ্যাকাউন্টিং যে রেকর্ড ছিল, অ্যাকাউন্টিং রেকর্ড ফেব্রিকেশন, ফেক ক্যাশ দেখায়, ক্যাশ ইন হ্যান্ড। আপনারা যদি দেখেন আমরা ক্যাশ কাউন্টিং কেন করি, সে ফেক ক্যাশ ইন হ্যান্ড দেখাতো, ফেক ক্যাশ ইন হ্যান্ড দেখাতো। কারণ ক্যাশ ইন হ্যান্ড তো নর্মালি কেউ কখনো গিয়ে ইয়ে করে না। লিগেল যারা, ফর এক্সাম্পল আপনি 30 জনের ক্যাশ ছিল, আপনার 100 কোটি টাকা ক্যাশ ছিল, এখন আপনি যদি বলেন যে আমার ক্যাশ ইন হ্যান্ড ছিল 100 কোটি টাকা, এখন রেগুলেটর যখন আপনাকে রিপোর্ট করতে আসবে, ফর এক্সাম্পল যে 3 মাস পরে আসবে, তখন সে বলবে যে তোমার যে 100 কোটি টাকা ছিল তার প্রমাণ কি? তখন সে বলবে যে আমার 100 কোটি টাকা ছিল, বাট আমি এটা আমার খরচ করে ফেলছি। হ্যাঁ, তখন তো ক্যাশ ইন হ্যান্ড তো আর স্ট্রিক্ট থাকে না, এটা খরচ হয়ে যায়। সে প্রচুর পরিমাণে ক্যাশ ইন হ্যান্ড দেখাইতো, ফেক ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স দেখাইতো হিউজ অ্যামাউন্ট। কারণ একটা জিনিস দেখেন, ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক, আপনি দেখেন যে ক্যাশ এট ব্যাংক হচ্ছে কেউ কি আমাকে একজন বলবেন যে ক্যাশ এট ব্যাংকের যে ব্যালেন্স, আমরা কোন ব্যালেন্সটা হচ্ছে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাই, যেটা আমার বুকস অফ অ্যাকাউন্টসে যেটা রেকর্ড করা আছে এই অ্যামাউন্টটা দেখাই, নাকি হচ্ছে ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সটা দেখাই? কোন অ্যামাউন্টটা দেখাই আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? ব্যাংকে যেটা আছে সেটা। ব্যাংকে যেটা আছে এটা দেখাই, না ব্যাংকের যে ব্যালেন্সটা আমার ফাইন্যান্সিয়াল রেকর্ডে, আমার যে লেজারে যেটা রেকর্ড করা আছে ওইটা নিয়ে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি? কোনটা নিয়ে করি? অবশ্যই ব্যাংকের এটা স্যার। স্যার ব্যাংক স্টেটমেন্টে আমাদের যেটা থাকবে সেটা দেখাবো না, লেজারে যেটা এন্ট্রি আছে এই এক্স্যাক্টলি আমার ফাইন্যান্সিয়াল আমার যে লেজার বুক, আমার যে বুকস অফ অ্যাকাউন্টস, আমি যে বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করি, আইদার আমার টালি, এসএপি, আমি আমার যে বুকস অফ অ্যাকাউন্টসে যে লেজার মেইনটেইন করি, ওই লেজারের মধ্যে ক্যাশ এট ব্যাংকের যে ব্যালেন্স আছে এটা নিয়েই আমার ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশন হয়, এটা দিয়ে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন হয়, নট দ্য ব্যালেন্স ফর দ্য ফাইন্যান্সিয়াল ব্যাংক স্টেটমেন্ট। যারা এটা সম্পর্কে যারা জানেন, স্টিল দিস ইজ রং আইডিয়া। আপনি ব্যাংকে যে ব্যালেন্সটা যেটা আছে, ব্যাংক তার ব্যাংক স্টেটমেন্টে যে ব্যালেন্সটা দেখাচ্ছে, ওই ব্যালেন্সটা কিন্তু আমি রিকনসিলিয়েশনে দেখাই যে আমার ব্যাংক অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট আমার ব্যালেন্স এটা,
বাট অ্যাজ পার মাই বুকস অফ অ্যাকাউন্টস আমার ব্যালেন্স হচ্ছে এটা। সো আমি রিকনসাইল করি, তাহলে ডেভিয়েশনটা যে আমার এর মধ্যে যদি ডেভিয়েশন থাকে, এই ডেভিয়েশনটা কেন হচ্ছে আমি কিন্তু রিকনসিলিয়েশনের মাধ্যমে কিন্তু দেখাই। সো আমি আমার বুকস অফ অ্যাকাউন্টস যে আমার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করি, আমি কিন্তু দেখাই the balance as per my books of accounts at my as per my ledger। আমার লেজারে যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সটাই শুধুমাত্র আমি দেখাই, নট দ্য ব্যালেন্স উইথ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে আপনি দেখেন, আপনি যদি এখন আপনার বুকস অফ অ্যাকাউন্টসে আপনি যদি দেখান যে আমার এনআরবি ব্যাংকে আমার 300 কোটি টাকা আছে, এনআরবি ব্যাংকের ব্যাংক স্টেটমেন্টে আছে অ্যাকচুয়ালি 200 কোটি টাকা। ওই 100 কোটি টাকা আপনি বললেন যে আমি একটা চেক পাইছি, যে চেকটা এখন আমি আমার চেক পাইছি, ব্যাংকে হয়তো আইদার ব্যাংকে প্রেজেন্ট করা হয় নাই, কিন্তু আমি তো পাইছি। তা আমি যদি 300 কোটি টাকায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করে ফেললাম, বাট এট দ্য সেম টাইম আমি যে এই চেকটা বাউন্স করলো, ফর এক্সাম্পল এই চেকটা বাউন্স করলো, কারণ একটা চেক যখন আপনাকে একজন ক্লায়েন্ট যখন আপনাকে চেক দেয়, চেকের কিন্তু মেয়াদ থাকে 6 মাস। এখন আপনি 6 মাসের মধ্যে যে কোনো সময় চেক আপনি ব্যাংকে প্লেস করতে পারেন এবং এইখানে আপনি টাকাটা আপনি পাইতে পারেন। আপনি ব্যাংকে প্লেস করলেন, যখন আপনি ব্যাংকে প্লেস করলেন চেকটা, তার অ্যাকাউন্টে টাকা নেই, আপনার চেকটা বাউন্স করলো, তাহলে কি আপনি ফেক একটা ক্যাশ এট ব্যাংকের ব্যালেন্স আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাইলেন, অ্যাকচুয়ালি এই টাকাটা কিন্তু আপনি পান নাই, হ্যাঁ আপনার ব্যাংকে নাই। সো এই যে এইভাবে ফ্যাব্রিকেশনটা এনরন এই ফ্যাব্রিকেশন গুলো করতো, সে ক্যাশ ইন হ্যান্ড ফেক দেখাইতো, ক্যাশ এট ব্যাংকের ব্যালেন্স ফেক দেখাইতো, ইনভেন্টরির ব্যালেন্স ফেক দেখাইতো, তারপরে রেভিনিউর ব্যালেন্স ফেক দেখাইতো। তার মানে কি সে তার যে অ্যাকাউন্টিং রেকর্ড এগুলোকে ফ্যাব্রিকেশন করতো, ফলস রিপোর্টিং করতো। তার যে বিজনেস, তার যে আমার যে লতে বলা আছে যে ইউ উইল হ্যাভ টু শো ইউর অ্যাকচুয়াল ব্যালেন্স, ওই যে তার যত ল এবং রেগুলেশন আছে, ল এবং রেগুলেশন ভায়োলেশন করতো, এবং কর্পোরেট গভর্নেন্স যেটা রুলস এন্ড রেগুলেশন অফ কর্পোরেট গভর্নেন্স গুলো ভায়োলেশন করতো। তারপরে তার এমপ্লয়িরা হচ্ছে প্রচুর ফ্রড করতো, ফেক ডাটা ক্রিয়েট করতো, প্রচুর পিলফারেজ করতে, এখানে প্রচুর ফেক, প্রচুর টাকা হচ্ছে তাদের অর্গানাইজেশন থেকে প্রচুর অ্যামাউন্ট অফ মানি এখান থেকে পিলফারেজ করে নিয়ে যেত। ম্যানেজমেন্ট প্রচুর ফ্রডুলেন্ট কাজের সাথে যুক্ত থাকতো। এবং তার যে অডিট ফার্ম ছিল আর্থার অ্যান্ডারসন, ওয়ান অফ দ্য বিগেস্ট অডিট ফার্ম অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, তখন তার সাথে বর্তমানে যে বিগ ফোর ছিল তার সাথে তার রেভিনিউর ডিফারেন্স ছিল মিনিমাম 10 to 20 টাইমস ছিল তার রেভিনিউর ডিফারেন্স, এত ডেভিয়েশন ছিল। সো দিস ইজ ওয়ান অফ দ্য জায়ান্ট সিএফএম ইন দ্য ওয়ার্ল্ড। এবং সে যেটা করছে, যখনই এনরনের যে স্ক্যান্ডালটা যখন মার্কেটে ছড়ে গেছে যে না সে বাংলাদেশ, তার ওই যে ইউএস এর সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন যখন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আসলে একটা ইয়ে করলো যে না মনে হচ্ছে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফেক ডাটা আছে, যখন এটা সে জানলো, তখন তার যখন ফিনান্সিয়াল ভেরিফিকেশন যখন শুরু করলো, তখন দেখলো যে ফেক ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স দেখানো হচ্ছে, ফেক ইনভেন্টরি দেখানো হচ্ছে, প্রচুর ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি তার করা হচ্ছে, লস এন্ড রেগুলেশন মেইনটেইন করতেছে না সে। এবং তার যে রিলেটেড যে সিএফএম যেটা আছে সে তাকে ক্লিন রিপোর্ট দিছে, এবং তার কাছে যখন ডাটা চাওয়া হলো, এবং ওই যে ইউএসএ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন যখন তার কাছ থেকে ডাটা চাইলো যে তুমি যে বলতেছো তার কাছে ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স আছে, তার ক্যাশ ইন হ্যান্ড আছে, তার যে ডাটাগুলো তুমি নিছো, যে লেজার ব্যালেন্স নিছো, তার যে অ্যাকুরেসি তুমি চেক করছো, তুমি এগুলো ডাটাগুলো নিয়ে আসো, আমরা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন করবো, ডাটাগুলো নিয়ে আসো। তখন সে কি করছে, ডাটাগুলোকে সে ডেস্ট্রয় করে ফেললো, ডাটাগুলোকে সে পুরাই ফেলার কারণে কি হলো, সে ডাটাগুলো আর প্রেজেন্ট করে নাই, সে ডাটা পুরাই ফেলার কারণে কি হলো, তার রেজিস্ট্রেশনটাকে বাতিল করে দেওয়া হয়েছে। সো ইম্প্যাক্টটা কোথায় আপনি দেখেন, তার ইম্প্যাক্টটা হচ্ছে এই রিজন গুলোর কারণে ইম্প্যাক্ট যেটা আলটিমেটলি ইম্প্যাক্ট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বিজনেস লিকুইডেশন হয়ে গেল, এনরনের ব্যবসা বন্ধ হয়ে গেল, তার স্টক মার্কেট কমে গেল, তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হলো, তার বিজনেস একদম বন্ধ হয়ে গেল, তার যেই প্রতিষ্ঠানের সিইও, সিএফও এবং হেড অফ ইন্টারনাল অডিট যারা ছিল তারা ফাইন্যান্সিয়াল পেনাল্টি, তাদেরকে ফাইন্যান্সিয়াল পেনাল্টি করা হয়েছে, তাদেরকে জেল জরিমানা করা হয়েছে, আর্থার অ্যান্ডারসনের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য ইম্প্যাক্ট। আর রিপোর্টিং ইম্প্যাক্ট আপনি দেখেন সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ রিপোর্টিং, এটার কারণে এই যে সার্ভানক্সলি অ্যাক্ট আসছে, রিপোর্টিং এর বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন গুলো আসছে। আপনি অডিট রিপোর্টে আপনি দেখেন যে রেসপন্সিবিলিটি of management এবং responsibilities of audit firm, যে as auditor responsibility of auditor, responsibilities of management, এবং যে corporate governance কোড অফ কর্পোরেট গভর্নেন্স এবং আপনি যে চার্জ অফ কর্পোরেট গভর্নেন্স এবং ইন্টারনাল কন্ট্রোলের যে সমস্ত ইস্যুগুলো ছিল, আপনি লস এন্ড রেগুলেশন যেগুলো আপনি মানতেছেন, এই যে আপনার অডিট রিপোর্টে যে এই যে প্যারাগুলো আসছে, এই প্যারাগুলো কিন্তু এই সার্ভানক্সলি অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে আসছে, এর আগে কিন্তু ছিল না। এর আগে শুধু একটা অপিনিয়ন দিত যে আমি তাদের বিজনেস অপারেশন দেখছি, দেখার পর আমার কাছে মনে হচ্ছে আমি স্যাম্পল বেসে দেখছি, দেখার পরে সবকিছু ঠিক আছে, সো বিজনেস তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু এন্ড ফেয়ার রিফ্লেক্ট করতেছে। সো এই বিষয় আগে যে ওই প্যারা অপিনিয়ন পর্যন্ত ফিক্স ছিল, কিন্তু এই যে পরবর্তী বিষয়গুলো আসছে
অডিটর রেসপন্সিবিলিটি কি, তারপরে ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি, ইন্টারনাল কন্ট্রোল কি আছে, কোন কোন লস এন্ড রেগুলেশন ফলো করতেছে। এই যে আমাদের অডিট রিপোর্টে প্যারাগুলো আসছে, এগুলো কিন্তু সার্বানক্সলি অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে আসছে, এবং সার্বানক্সলি একটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এই এনরন, ওয়ার্ল্ডকপ এবং টাইকো এদের যে ফ্রড গুলো হয়েছে, এই ফ্রড গুলো আসার পরেই হয়েছে। এবং এর মাধ্যমে কি করা হয়েছে, এর মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, ইমপ্লিমেন্টেশন অফ রিপোর্টিং, স্পেসিফিকেশন অফ রেসপন্সিবিলিটিস অফ অডিটর, স্পেসিফিকেশন অফ রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্ট ইন অডিট রিপোর্ট, ইমপ্লিমেন্টেশন অফ ইন্টারনাল কন্ট্রোল, প্রিজার্ভেশন অফ ডকুমেন্টস। এই যে আপনি আগে এই যে আর্থার অ্যান্ডারসন যে ডকুমেন্টস গুলো পড়ায় ফেললো, এখন আপনি দেখেন যে তাকে এখন সার্ভারসলি অ্যাক্ট আসার পরে বলা হয়েছে যে আপনার যে ওয়ার্কিং পেপার ফাইল, আপনার যে প্রতিষ্ঠানের যে ডাটা, ইভেন প্রতিষ্ঠান বিজনেস ইটসেলফ উইল রিটেইন দ্য ডকুমেন্টস ফর অ্যাট লিস্ট ফর 12 ইয়ার্স, এবং 12 বছর পরে তারপর সে তার ডাটা ডেস্ট্রয় করতে পারবে। অডিট ফার্মও 12 বছর তার ডাটা প্রিজার্ভ করবে, 12 বছর পরে তারপরে সে তার ওয়ার্কিং পেপার ফাইল ডেস্ট্রয় করবে। সো দিস হ্যাজ কাম ফ্রম দ্য সার্ভারসলি অ্যাক্ট। তারপর হচ্ছে আপনি দেখেন যে রিলেটেড পার্টি ডিসক্লোজার দিতে হবে, তারপর হচ্ছে আপনার এমপ্লয়িদের, অর্গানাইজেশনের যে এমপ্লয়ি যারা আছে তাদের যে রুলস এন্ড রেসপন্সিবিলিটি আছে, তারপরে কর্পোরেট গভর্নেন্সের যে ইমপ্লিমেন্টেশন আছে। সো দিস দ্য স্কোপ। এই যে এগুলো আসছে, এইগুলা হচ্ছে আর্থার অ্যান্ডারসনের লিকুইডেশনের পরে, সার্ভারসলি অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন করার পরে তারপরে এই জিনিসগুলো আসছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য আউটকাম ফ্রম সার্ভারসলি অ্যাক্ট। তার মানে আজকের যে অডিট রিপোর্ট আসছে, আজকের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্যাটার্ন আসছে, আজকের যে ডিসক্লোজার গুলো আসছে, so this is the outcome from these scandals, এবং this is the outcome from the implementation of Sarbanes Act. আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? So জি স্যার, জি স্যার। these are the very biggest impact. So এজন্য আমি বলবো যে আপনারা যে বিভিন্ন স্ক্যান্ডাল যেগুলো আছে, you study about the scandal, ঠিক আছে। সো আমরা তাহলে একটু 10 মিনিট ব্রেক নেই। 10 মিনিট ব্রেক নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা দেন শুরু করবো। হ্যাঁ, বুঝাম সেম। কেউ একজন প্রশ্ন করতে যাচ্ছেন? হয়তো স্যার ভুলে হাত তুলে দিছে। ও আচ্ছা, না হয়তো হইতে পারে যে মিউট অবস্থায় হয়তো বা ইয়ে করতেছে। আপনি যদি ইয়ে করেন তাহলে একটু এই আনমিউট করে প্রশ্ন করতে পারেন যদি প্রশ্ন করতে চান। ওকে, সমস্যা নাই। যদি প্রশ্ন ইয়ে থাকে, অনেক সময় হতে পারে যে প্রবলেমের কারণে, তাহলে আমরা হচ্ছে একটু ব্রেক নেই। উই ক্যান 10 to 15 মিনিটস ব্রেক। আমরা হচ্ছে তাহলে 9:10 শুরু করবো আবার, ঠিক আছে? 9:10 শুরু করবো, 9:10 দেন হচ্ছে ফিনিশ দ্য চ্যাপ্টার, এবং এরপরে আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো। স্যার, হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, আপনি যে পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো বানাইছেন, অন্য চ্যাপ্টারগুলোর কি স্লাইড আছে নাকি জাস্ট আপনি যেগুলো পড়াইছেন এগুলোরই আছে? আমার কাছে ফুল বইয়ের স্লাইড আছে। ইফ ইউ নিড আই উইল সেন্ড ইউ অল দ্য প্রেজেন্টেশন পয়েন্ট। নো স্যার, যদি দেন একটু ভালো হবে আর কি। মানে আমি সমস্যা নাই। আমার ক্লাস আমার চ্যাপ্টার 1 থেকে 7 পর্যন্ত আমার চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন আছে। আমি অলরেডি আপনাদেরকে দেওয়া হয় নাই, বাকিগুলো দেওয়া আছে। 6 আমি তো সবগুলা পাঠাই দেওয়ার কথা, তারপরে আমি আজকে সবগুলো আবার পাঠাই দিব। আমার 7টা চ্যাপ্টার আছে, আমি আজকে হইলে আমার 6টা চ্যাপ্টার কমপ্লিট হবে। 5টা চ্যাপ্টার স্লাইড কিন্তু আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, 5 আর 6 দেওয়া হয়নি স্যার। 5 আর 6 তো দেওয়া হয়নি। 5 তো আমরা এখন 5টা আজকে আমরা পড়াচ্ছি, আজকে আজকে 5 নাম্বারটা দিয়ে দিব। আবার যখন 6 নাম্বার চ্যাপ্টার পড়াবো তখন 6 নাম্বার চ্যাপ্টারটা দিয়ে দিব। আর 8 থেকে 14 পর্যন্ত আমার চ্যাপ্টারের মধ্যে পড়ে নাই, ওগুলো হচ্ছে তাসনু বাবুর মধ্যে পড়ছে। তাসনু বাবু আপনাদেরকে কি স্লাইড শেয়ার করে নাই? স্যার আমাদের বই থেকে পড়তে বলছে, আর হচ্ছে চ্যাপ্টার 12 স্লাইডগুলো একটু পরীক্ষার সময় আমরা তো বই পড়বই, কিন্তু যখন পরীক্ষার সময় হেল্প করবে আপনাদের, রিভিশনের জন্য একটু ভালো হবে। হ্যাঁ, পরীক্ষা ভালো হবে, সমস্যা নাই। আমার কাছে যদি দেন আমাদের জন্য উপকার হবে। নো ইস্যু, সমস্যা নাই। আমার কাছে একদম ফুল বইয়ের স্লাইড করা আছে। আমি আপনাদেরকে আমার ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে ফুল বইয়ের একদম 14টা চ্যাপ্টারের স্লাইড এট এ টাইম একটা সিঙ্গেল মেইলে পাঠিয়ে দিব সবাই। নো ইস্যু। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, শিওর। তাহলে নাও উইল হ্যাভ ব্রেক, 15 মিনিট ব্রেক, দেন উইল কাম। হ্যাঁ, আর একটু চ্যাপ্টার একটু লেন্দি আছে। আমাকে যদি 10টার পরে যদি 10-15 মিনিট সময় লাগে তাহলে আই উইল রিকোয়েস্ট ইউ প্লিজ গিভ মি দ্যাট টাইম। হ্যাঁ, না স্যার, সমস্যা নেই। ওকে, সো নাও উই হ্যাভ এ ব্রেক। প্রত্যেকটা প্রতিষ্ঠান এখন তাদের রিপোর্টিং এবং তাদের যে এমপ্লয়িজ এবং অডিটরের যে রেসপন্সিবিলিটিস
প্রত্যেকটা এখন ডিফাইন করা থাকবে, রিলেটেড পার্টি ডিসক্লোজার দিতে হবে, কর্পোরেট গভর্নেন্স যে সমস্ত লিস্টেড কোম্পানি আছে তাদের কর্পোরেট গভর্নেন্সের প্রত্যেকটা কোড যেগুলো আছে, যেমন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যে কর্পোরেট গভর্নেন্সের কোড আছে, ওই কোড অনুসারে তাদের বোর্ড এবং তাদের যে টপ লেভেল ম্যানেজমেন্ট যেটা আছে, সেই টপ লেভেল ম্যানেজমেন্ট তাদের রেসপন্সিবিলিটি পালন করতে হবে। ঠিক আছে, সো দিস ইজ দা সামারি অফ সার্ভানস্কি অ্যাক্ট। মানে আমাদের যে রিপোর্টিং ইমপ্যাক্ট যেটা আছে, দিস ইজ আমার মেইন সার্ভানস্কি অ্যাক্টের। So the risk management process, যেটা আমরা একটু যে what is the risk management হচ্ছে কখন দরকার, আর হচ্ছে this is the risk management 4 steps. One is the risk awareness and identification using techniques such as brainstorming and analysis of past experience to identify the business exposure to risk. The second step is the risk analysis, that is assessment and measurement. That is this considered the volatility of particular factors, the probabilities of an event occurring, and the severity of the impact if it does. And measurement may be quantitative and qualitative both. And risk response and controls is essence. A risk can be avoided. Do not do the risk activities but reduce the risk. And can you share the risk or simply accept the risk? The risk response, either in risk response you can accept the risk, you can reduce the risk, or you can share the risk. And the last step is risk monitoring and reporting in a continuous process. So there is a 4 steps. One is the risk identification. First of all, risk identify করতে হবে এবং risk awareness তৈরি করতে হবে, রিস্কটাকে অ্যানালাইসিস করতে হবে, রিস্কের এগেইনস্ট রেসপন্স এবং রেসপন্স ক্রিয়েট করতে হবে এবং কন্ট্রোল করতে হবে, এবং লাস্টলি হচ্ছে রিস্ককে মনিটর করতে হবে এবং কন্টিনিউয়াসলি এটাকে মনিটরিং এবং রিপোর্টিং এর মধ্যে রাখতে হবে। সো দিস ইজ দা 4 steps of risk management process. এবং এটা যদি আমরা একটু in graphical terms যদি আমরা প্রেজেন্ট করতে চাই, তাহলে you see that first of all there is awareness and identification, and second one is analysis and measurement of assessment and measurement. There is a quantitative term, এবং যেটা আমি quantitative term ডিফাইন করতে পারবো না, সেটা at least আমাকে বাই প্যারামিটার আমাকে সাম আপ করতে হবে। আর হচ্ছে রেসপন্স এন্ড কন্ট্রোল, তো আমি রেসপন্স করতে পারি চার ধরনের রেসপন্স আমি করতে পারি। একটা হচ্ছে রিস্কের এগেইনস্টে, একটা হচ্ছে I can avoid the risk, I can accept the risk, and I can reduce the risk, and I can share the risk. And last one is monitoring and reporting of risk. So this is the risk management process, overall risk management process. এখন আমাদের প্রত্যেকটা জায়গায় এই যে প্রত্যেকটা স্টেপ, আমাদের যে 4টা স্টেপস, অ্যাওয়ারনেস, অ্যাসেসমেন্ট, রেসপন্স এন্ড মনিটরিং, এই 4টা স্টেপ হচ্ছে আমরা এখন ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। রিস্ক অ্যাওয়ারনেস এন্ড আইডেন্টিফিকেশন, the first step it is risk awareness and identification. So what is the risk identification? Risk identification মানে হচ্ছে these identifications the whole range of possible risk and likelihood of losses occurring as a result of this risk. তার মানে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করতে হবে, যে কোন কোন ফ্যাক্টরের কারণে আমার নরমালি এই রিস্কটা অ্যারাইজ করছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে। And in risk identification must be in a continuous process and should be based on the awareness and knowledge that we'll have the potential view risks may arise and existing risks may change. তার মানে হচ্ছে এখানে দুইটা প্যারামিটার থেকে চিন্তা করতে হবে রিস্ক আইডেন্টিফাই করার সময়। একটা হচ্ছে আমার বিজনেস মে ফেস নিউ রিস্ক, so what are the sources of possible new risk, and the second one is the existing risk may change. Existing risk may change means existing risk যেটা আমি ফেস করছি এটা আইদার আরো বেশি সিভিয়ার পর্যায়ে আসতে পারে, or it can be mitigated, এটা মিটিগেট হতে পারে। So exposure to both new and alternative risk must be identified quickly and managed appropriately. So there is a 2 approach for risk awareness and identification. So one is a top-down approach and this bottom-up approach. Top-down approach is that when the risk management strategies will be determined by the top-level management, that is the board of directors or a senior level management, for example, CEO, COO, or head of internal audit, or anybody else they were in the top-level management. If they determine the strategies and planning and then communicate them with the lower level management or bottom line, then this is the top-down approaches of risk awareness and identification. And mostly this is related to critical success factors, that the top level management will identify what are the critical success factors that might be happened, that might be impacted. So they will first identify what are the factors that may cause impacted of my critical success factors, or the critical success factor যে সমস্ত যেই critical success factorটা আমার আছে, যেটা আমি মার্কেট থেকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছি, তাহলে এটাকে কিভাবে এটা ইম্প্যাক্টেড হতে পারে। সো তারা এটা আইডেন্টিফাই করবে এবং টপ লোয়ার লেভেল ম্যানেজমেন্টে এটা কন্ট্রোল মেকানিজমটা কমিউনিকেট করবে। এবং বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে
এখানে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট যারা হচ্ছে দে আর ইনভলভ ইন ফাংশনাল লেভেলস এবং যে আর হু আর ডাইরেক্টলি ইনভলভ উইথ অপারেশন, দে উইল আইডেন্টিফাই দ্য risk factors and will communicate to the top level management, and by combination of lower level management and top level management they will identify some control mechanisms. So this is the bottom line approach. And what are the possible losses that may incur in risk identifications or awareness levels, that property losses, liability losses, personal losses, pecuniary losses, and interruption losses. So these are the possible losses that may happen. So in property losses, there may have the possibilities of loss, theft, or damage of any static or movable assets. And in liability losses, the losses may incur from the legal liabilities to third parties or personal injuries or damages to property. Personal loss normally due to injury, sickness, or death of employees. And pecuniary losses, that is the this is the resulting from defaulting of debtors, that is আমি যেটা আগে আলোচনা করেছি, তার মানে আমি যদি সেল করি এবং আমার যে ডেটর যে আছে, দ্য অ্যাকাউন্টস রিসিভেবল, আমি যার কাছ থেকে টাকাটা পাই, সে যদি ডিফল্ট করে, ঠিক আছে, সে যদি ডিফল্ট করে এবং ব্যাড ডেট যদি হয়ে যায়, এবং দিস ইজ দ্য পেকুনিয়ারি লসেস। এন্ড ইন্টারাপশন লসেস মিন্স আমার যদি বিজনেস প্রসেস যদি ইন্টারাপশন হয়ে যায়, যে কোনো কারণে যদি আমার যে অপারেশন দ্যাট ইজ আমার প্রোডাকশন প্রসিডিউর যেটা আছে, প্রোডাকশন প্রসিডিউরে যদি ইন্টারাপ্ট যদি হয়, সো দিস মাইট বি ইন্টারাপশন লসেস। সো দ্যার ইজ এন 5 টাইপস অফ লস মে incurred and এই লসটাকে আমাকে we will have to quantify, and by identifying আমাকে এখন এখানে একটা ম্যাটার সবচেয়ে মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে আমার রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি যখন রিস্কের ফ্যাক্টর যখন আমি আইডেন্টিফাই করব, তখন টু মেনি ফ্যাক্টরস হচ্ছে আইডেন্টিফাই করা যাবে না। আমার এখানে প্রায়োরিটাইজেশন করতে হবে যে হুইচ ফ্যাক্টরস আর মোস্টলি ইম্পর্টেন্ট এবং যেটার সিগনিফিক্যান্ট লেভেল অফ রিস্ক বেয়ার করতে পারে, আমাকে সেটার প্রতি বেশি মনোযোগ দিতে হবে। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি করতে হবে। ম্যাটেরিয়ালিটি করে আমাকে দেখতে হবে যে সমস্ত ফ্যাক্টর গুলার রিস্ক আই ক্যান টলারেট, সমস্ত রিস্ক গুলার ইম্প্যাক্ট আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ তেমন খুব বেশি লেভেলের ইম্প্যাক্ট করবে না, ভ্যারিয়েশন উইল বি ভেরি লোয়ার। সো এগুলোকে অ্যাভয়েড করতে হবে, এবং যেটার সিগনিফিকেন্স রিস্ক যেগুলো আছে, যেটার কারণে আমার বিজনেসের ইম্প্যাক্ট হতে পারে এবং বিজনেস অপারেশন বন্ধ হয়ে যেতে পারে, আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বিশাল বড় একটা ইম্প্যাক্ট করতে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। সো ওই সমস্ত ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং মিটিগেশন স্টেপ নিতে হবে। সো দ্য সেকেন্ড স্টেপ ইজ রিস্ক অ্যানালাইসিস। Risk analysis, that is assessment and measurement. So risk assessment again. So in risk assessment, for each and risk, its nature is to be considered and implications it might have for the business, and initial judgment is then made about the seriousness of the risk, potential impact and its probabilities. এটা আমরা একটু আগে দেখলাম, যেটা হচ্ছে আমার প্রত্যেকটা রিস্ককে অ্যাসেস করতে হবে যে what is the probabilities of incurrence of that risk and what might be the possible impact. And risk measurement, so risk assessment করার পরে then আমাকে risk measure করতে হবে, যেটা আমরা বলছিলাম যে identification and probabilities of risk occurring and quantification the resultant impact by calculating the amount of potential losses using expected values for gross losses, যেটা আমরা বলছিলাম যে আমাদের প্রপার্টি, লায়াবিলিটি, পার্সোনাল, পেকুনিয়ারি এবং ইন্টারাপশন লসেস হতে পারে, এবং এই লসগুলোকে আমার পার্টিকুলার প্রবাবিলিটিস দিয়ে এটাকে মনিটারি ফিগারে মেজার করতে হবে, and then we'll have to calculate the gross loss. So gross loss is the terms of expected return or expected loss. The gross loss will be equal to probability impact. So gross loss, if we define the gross loss, then the gross loss is the total potential losses arising as a result of loss depends on both impact and probabilities. The terms gross loss refer to the combination of impact and the probabilities of risk before taking any mechanism or measures into accounts. That means what is the total amount of probabilities and what is the total impact, and if we gross up this total amount of probabilities and impact, then we will get the gross loss for these five categories of losses. And then at the time of risk analysis and identification, we will have to quantify the probabilities, that what is the mathematical figure, either with the range of 0 to 1. 0 to 1, you know, the probability is always range from 0 to 1, and impact should be quantified using expected values. Return, that is expected loss equal to probabilities into amount of loss, that is probability expected value equal to probabilities into impact. এবং এটা যদি আমরা একটা কোয়াড্রেন্টের মাধ্যমে আমরা যদি এক্সপ্রেস করি ইম্প্যাক্ট এন্ড প্রবাবিলিটিস, দ্যাট ইফ ইট হ্যাজ আ লো লেভেল অফ ইম্প্যাক্ট, এবং এখানে আমরা যদি দেখি যে লো লেভেল অফ প্রবাবিলিটিস এবং লো লেভেল অফ ইম্প্যাক্ট
আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? স্যার কিছু সময়ের জন্য স্যার হয়তো বন্ধ ছিল স্যার। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? স্যার বললাম যে স্যার কিছু সময়ের জন্য শুনতে পাই নাই স্যার, লাস্ট 20 সেকেন্ড। হ্যালো, লাস্ট লাস্ট 20 সেকেন্ড না? আচ্ছা, দেখেন সেটা হচ্ছে যে আমরা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যানালাইসিসটাকে যদি আমরা যদি কোয়ান্টিফাই করতে চাই ইন এ কোয়াড্রেন্ট, that is a probability এবং impact দিয়ে যদি আমরা প্রকাশ করতে চাই, that if it have the probabilities, if the quadrant is that if it is the low amount of probability occurrence and low impact into the financial statements, then it is relatively less risky. And if there is a probability is very high but impact is very low, then we will have to measure it day by day because there is a low impact by high probabilities, but that happens from day to day. তার মানে প্রতিদিনই এইগুলো ঘটবে। সো ম্যাটেরিয়ালিটি লেভেল হচ্ছে আমাকে কনসিডার করতে হবে, যেহেতু আমার ইম্প্যাক্ট কম, আমার হচ্ছে probability বেশি, সো ইম্প্যাক্ট যেহেতু কম, we can avoid it. And impact যদি হাই লেভেলের ইম্প্যাক্ট যদি হয়, probability যদি লো লেভেল অফ থাকে, definitely this is the significant amount of risk that happen infrequently, but এটা ঘটবে কম, মানে এটা frequency of happening will be lower but it will happen, but যদি ঘটে তাহলে that will have significant impact. সো এটা আমাকে আমার প্ল্যানিং এর মধ্যে রাখতে হবে। আর প্রবাবিলিটিস এবং ইমপ্যাক্ট যদি হাই লেভেল অফ থাকে তাহলে এটা হচ্ছে বিজনেস অবজেক্টিভটাকে থ্রেট করে দিবে। তার মানে আমার যে বিজনেসের অবজেক্টিভ যেটা আছে, বিজনেসের অবজেক্টিভটাকে থ্রেট করে ফেলবে, দ্যাট ইজ এক্সিস্টেন্স অফ মাই বিজনেস। এবং আমার ইমপ্যাক্ট যদি হাই লেভেলে থাকে, প্রবাবিলিটি যদি কম থাকে, তাহলে এটা আমার এক্সিস্টেন্সকে থ্রেট করবে না। এটা একবারই ঘটতে পারে এবং এটার কারণে আমার ফিনান্সিয়াল লস হতে পারে, বড় অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল লস, বাট আমার বিজনেস বন্ধ হয়ে যাবে না। বাট যদি প্রবাবিলিটি অফ যদি হাই থাকে, তার মানে আমার রিস্কের প্রবাবিলিটি যদি হাই থাকে, ইম্প্যাক্ট এর কারণে যদি ইম্প্যাক্ট যদি হাই লেভেলের ইম্প্যাক্ট যদি হয়, তাহলে ইন দ্যাট কেস দ্যার ইজ এন থ্রেট অফ বিজনেস এক্সিস্টেন্স অর বিজনেস অবজেক্টিভস। Then risk response and control. In case of risk response and control, if you see that we can there is a four plans or four options for risk response and control. There one is avoidance, reduction, sharing, and acceptance of risk. In case of avoidance, you do not do the risky activities. আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি কোনো রিস্কি অ্যাক্টিভিটিতে আপনি ইনভলভ হবেন না। সো দ্যার ইজ ওয়ান স্টেপ। একটা হচ্ছে রিস্ক আপনি অ্যাভয়েড করতেছেন, তাহলে যে সমস্ত অ্যাক্টিভিটিতে রিস্ক আছে, যে সমস্ত সেক্টরে রিস্ক আছে, ইউ উইল নট ইনভেস্ট ইন দ্যাট সেক্টরস। আর রিডাকশন অফ রিস্ক মানে হচ্ছে যে আপনি কাজটা করবেন, বাট ইউ উইল হ্যাভ টু টেক ইফেক্টিভ মেজারমেন্ট ফর কন্ট্রোলিং অফ রিস্ক। there is some risk, you will take some control mechanism, and by doing control mechanism you will mitigate the risk, but you will accept it, there will have some risk, but try to mitigate the risk. If it is material level is very high, try to control it effectively, and if your material level is low, you can avoid it. And at the time of sharing of risk, you can share the risk by doing insurance, by hedging and transferring. And another is acceptance of risk, means you will have retain the risk because you will keep reviewing of the risk and materiality concept apply. আপনি রিস্কটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ এখানে যদি রিস্ক যদি অ্যাকসেপ্ট করেন তাহলে এটা খুব বেশি একটা ইম্প্যাক্ট নাই, যেটা আমরা আলোচনা করছি যে এখানে ইম্প্যাক্ট কম যদি থাকে আপনি রিস্কটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, কারণ আপনার মার্কেট বাড়বে, এটার কারণে আমার মার্কেট বাড়বে, ইউ টেক রিস্ক, এবং এখান থেকে মাঝে মাঝে অ্যাবনর্মাল প্রফিট হতে পারে। সো এখানে রিস্ক কম, বাট এটা কন্টিনিউয়াসলি মনিটরিং এর উপর রাখতে হবে যেন এই রিস্কটা যেন বড় সড়ো লেভেলে যেন কখনো তৈরি না হয়। So this is the acceptance. There is a 4 criteria. You can accept the risk, you can you can reduce the risk, and you can share the risk, or you can accept the risk. So these are the 4 mechanisms of risk response and control. আপনাদের এখানে কি কেউ কি হেজিং সম্পর্কে কারো আইডিয়া আছে? Do you have any idea about hedging? This is the sharing of risk. One of the most important issues of risk response and control is sharing risk, which is hedging and transfer. So do you have any idea about hedging? স্যার অল্প একটু আছে। একটু বলেন না আমাদেরকে। হেজিং হচ্ছে একটা রিস্ক আর একটা রিস্ক, মানে মানে আমার রিস্কটা মিটিগেশন করার জন্য আমি অন্য একটা মানে কি বলবো আসলে ভুলে গেছি আসলে, আইডিয়াটা মনে হেজিংটা আছে। আপনি দেখেন, আমি বলি হেজিং ইজ এ ভেরি ডেঞ্জারাস এন্ড ভেরি সিভিয়ার, এবং আরো অন্যান্য প্যারামিটার যদি আপনি লাগাইতে চান লাগাইতে পারেন। এই হেজিং এর জন্য অ্যাপ্লিকেশন লেভেলের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এফএমএ ফেল করে। হেজিং এর জন্য অ্যাপ্লিকেশন লেভেলে এবং অ্যাডভান্স লেভেলে হেজিং এর উপর 3 থেকে 4টা চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারের ম্যাথ গুলো আসলে খুব ম্যাক্সিমামই আনসার করতে পারে না। সো দিস ইজ এ ভেরি কমপ্লেক্স ক্যালকুলেশন ইজ দেয়ার হেজিং। যদিও বিষয়টা খুবই সিম্পল, আপনি যদি সিম্পলি নেন
আর আপনি যদি বলাই ফেলান তাহলে ইউ উইল হ্যাভ এ ভেরি বিগেস্ট ইম্প্যাক্ট ইন ইউর অ্যান্সার। হেজিং হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লেভেলে যদি যান, এখনই আপনার হেজিং এর 3 থেকে 4টা চ্যাপ্টার আছে, অ্যাডভান্স লেভেলও আপনার 2 থেকে 3টা চ্যাপ্টার আছে। সো এবং এখান থেকে ম্যাথ প্রতি বছরই 30 থেকে 20 থেকে 25 মার্কের ম্যাথ আসে এখান থেকে। নাই আমাদের হ্যাঁ হ্যাঁ হেজিং এর তো প্র্যাকটিস নাই আমাদের দেশে। না, হেজিং এর প্র্যাকটিস আমাদের দেশে নাই, এটা ভুল ধারণা। কেউ যদি বলে হেজিং এর প্র্যাকটিস নাই, এটা ভুল। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে বাংলাদেশে যারা হেজিং এর প্র্যাকটিস করে। ফর এক্সাম্পল লাফার্জ হোলসেম, আপনি তো হোলসেম সিমেন্ট দেখেন, ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট পায়োনিয়ার অফ প্র্যাকটিসিং হেজিং। আর বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংক হেজিং প্র্যাকটিস করে না। সো আপনি যদি বলেন যে হেজিং এর প্র্যাকটিস নাই বাংলাদেশে, দিস ইজ ইউর মানে রং আইডিয়া। ফিউচার হেজিংটা হেজ কি আছে বাংলাদেশে? হ্যাঁ বুঝি নাই। মানে ফিউচার হেজ যেটা, হ্যাঁ সব ফিউচার হেজ যেটা সবকিছু হয়। আপনি ইন্টারেস্ট বিশেষ করে ইন্টারেস্ট রেটের যে হেজ, ফরেন কারেন্সি হেজ, ঠিক আছে, এগুলো কিন্তু বাংলাদেশে হয়, অন এভারেজ অ্যাভেলেবেল হয়। ফিউচার এবং অপশনটা বাংলাদেশে একটু কম বাংলাদেশে একটু সেটাই কম, বলতেছিলাম, ফিউচার এবং কিন্তু অপশনটা হয় না তা আমাদের না, নাই। সেটা বলা যাবে না। ফিউচার এবং অপশন যেটা, অপশনটা বাংলাদেশে আছে, মানে ফিউচারটা অ্যাপ্লিকেবল কম হয়, সমস্যা নাই। এখানে যেহেতু সবার এটা সম্পর্কে আইডিয়া একটু কম, সো আমরা আপাতত ইনিশিয়াল পর্যায়ে থাকি। তো হেজিংটা নরমালি হচ্ছে যখন আমি যে সমস্ত রিস্ক গুলো আমি ফেস করি, ফর এক্সাম্পল ইন টার্মস অফ মাই in terms of prices, in terms of interest rate, in terms of foreign currency. তো বাংলাদেশে নরমালি দুইটা জায়গায় হেজিংটা প্র্যাকটিস বেশি হয়। একটা হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক, এটার জন্য, আর আরেকটা হচ্ছে আমার ফরেন কারেন্সি রিস্ক। এই দুইটা জায়গায় আমার সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে আমার এই হেজিংটা হয় বাংলাদেশের মার্কেটে। ব্যাংকিং এবং মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো হেজিং করে শুধুমাত্র এই দুইটার জন্যই করে। একটা হচ্ছে ফরেন কারেন্সি রিস্কটাকে মিটিগেট করার জন্য, আর হচ্ছে ইন্টারেস্ট রেটটাকে মিটিগেট করার জন্য। হাউ দ্য হেজিং ইজ ডুইং ইন বাংলাদেশ অর ইন দ্য ওয়ার্ল্ড। ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, ফর এক্সাম্পল আপনি একজনের কাছ থেকে লোন নিছেন, লোন নেওয়ার পরে ফর এক্সাম্পল এটা ব্যাংক ফর এক্সাম্পল ব্যাংক আপনাকে লোন দিচ্ছে, ইউ আর এ বরোয়ার। আপনি যখন লোন নিচ্ছেন ব্যাংকের কাছ থেকে, ব্যাংকে আপনি বললেন যে ভাই আপনি আমাকে লোন দিচ্ছেন, ব্যাংক বললো যে আমার লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে 15% ফিক্সড। এখন আপনি যেটা বললেন, যেটা আমার ইন্টারেস্ট রেট হচ্ছে, ব্যাংক আপনাকে ফিক্সড ইন্টারেস্ট রেট দিল। আপনি এখন আরেকজনের সাথে চুক্তি করলেন যে ব্যাংকে আমি হচ্ছে আপনাকে ভ্যারিয়েবল ইন্টারেস্ট রেট দিব, আর আপনি আমার ওই ব্যাংকের কাছে আপনি হচ্ছে আমাকে ফিক্সড ইন্টারেস্ট রেট, তার মানে হচ্ছে এই যে 15% ইন্টারেস্ট রেট যদি হয়, তাহলে আমার ব্যাংকে আপনি 15% ইন্টারেস্ট রেট দিবেন, আর আপনার সাথে আমার কন্ট্রাক্ট হিসেবে আমি ভেরিয়েবল রেট আপনাকে দিব। তাহলে এই যে ইন্টারেস্ট রেটটা হচ্ছে, ইন্টারেস্ট রেটের যে ফ্লাকচুয়েশন যেটা আছে, এটাকে মিটিগেট করা হচ্ছে। সো দিস ইজ দ্য টাইপস অফ হেজিং। কারেন্সি হেজিংটার ক্ষেত্রে যেটা হয়, ফর এক্সাম্পল আমার ডলারের রেটটা আমি ফিক্স করে ফেললাম। ফর এক্সাম্পল ব্যাংকের কাছে আমি বললাম যে আমার যে বায়ার যে আছে, সে আমাকে এক্সিস্টিং যে রেট আছে ওই রেটে হচ্ছে আমাকে সে পেমেন্ট দিলে, বাট ব্যাংকের সাথে আমি একটা হেজ করলাম। আপনারা ব্যাংকে একটা জিনিস দেখেন, বিল পারচেজ এন্ড ডিসকাউন্টেড সম্পর্কে কার আইডিয়া আছে এখানে? বিল পারচেজ এন্ড ডিসকাউন্টেড, এনিওয়ান? বিল পারচেজ এন্ড ডিসকাউন্টেড, আপনারা তো ব্যাংকের অডিট করছেন কেউ এখানে? এনিওয়ান? ব্যাংক, আপনারা কি ব্যাংকের আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আপনারা দেখেন, হ্যাঁ, কেউ কি বিল পারচেজ এন্ড ডিসকাউন্টেড সম্পর্কে কারো আইডিয়া আছে? বিল পারচেজ এন্ড ডিসকাউন্ট? না স্যার। আপনারা তো পড়ে আসছেন, বিল পারচেজ এন্ড ডিসকাউন্ট তো পড়ে আসছেন, আপনারা তো তো পড়ে আসছেন। প্লাস বিল পারচেজ এন্ড ডিসকাউন্ট কিন্তু ব্যাংকের বিশাল একটা আপনার ইনভেস্টমেন্ট এরিয়া। ফ্যাক্টরিং সার্ভিস যেটা, এক্স্যাক্টলি দিস টাইপস অফ ফ্যাক্টরিং। সো বিল পারচেজ এন্ড ডিসকাউন্টিং টাইপস অফ ফ্যাক্টরিং, ঠিক আছে? তার মানে হচ্ছে ধরেন একজন এক্সপোর্টার, সে তার এক্সপোর্ট করার পরে তার যে বিল যেটা আছে, তার মানে তার যে বিল অফ এন্ট্রি, তার মানে এই যে বাঞ্চ অফ বিলস। এখন ওই বাঞ্চ অফ বিলসটা ফর এক্সাম্পল আপনি 100 কোটি টাকা হচ্ছে এক্সপোর্ট করলেন, আপনি 100 কোটি টাকা যখন রিয়েলাইজ হওয়ার আগে আপনি কি করলেন, আপনার তো ইমিডিয়েটলি লিকুইডিটি ক্রাইসিস আছে, আপনি ইমিডিয়েটলি ব্যাংকের কাছ থেকে কি করলেন, ব্যাংকের কাছে আপনি বিলটা সেল করে দিলেন। ব্যাংক আপনার কাছে বিলটা কিনে নিল, হ্যাঁ ধরেন 100 কোটি টাকা দিয়ে আপনি ধরেন 80 কোটি টাকা দিয়ে আপনার কাছে বিলটা কিনে নিল। তারপরে যখন আপনার একটা পার্টিকুলার একটা পার্সেন্টেজ রাখলো, তারপরে যখন আপনার বিলটা সেটেলমেন্ট হয়ে গেল, বিলটা আপনার ব্যাংকে বিলটা চলে আসলো আপনার বায়ারের কাছ থেকে, তখন আপনার এই বিলটা হচ্ছে আবার পুরো রিপেমেন্ট নিয়ে নিল। এবং ব্যাংক টু ব্যাংক, এক ব্যাংক আর অন্য ব্যাংকের বিলও কিনে। সো দ্যার ইজ এ ডিফারেন্ট মেকানিজম। সো এটা হচ্ছে বিল পারচেজ এন্ড ডিসকাউন্ট। দিস ইজ টাইপস অফ হেজিং, দিস আর টাইপস অফ ফ্যাক্টরিং। এটাও কিন্তু এক ধরনের হেজিং।
আপনি দেখেন যে ফরেন কারেন্সির ক্ষেত্রে আমি এখন বললাম ব্যাংকের কাছে যে আমার যে আমি পেমেন্ট পাবো হচ্ছে ফ্লেক্সিবল রেটে, তার মানে হচ্ছে ধরেন আমার যেদিন পেমেন্ট হবে বায়ার বলছে আমি ওই দিনে যে রেট থাকবে ওই রেটে আমি হচ্ছে আপনাকে পেমেন্ট দেবো। কিন্তু ব্যাংকের কাছে ফর এক্সাম্পল আমি বললাম যে না আমি রেটটা ফিক্স করে ফেললাম, আপনি আমাকে 80 টাকা করে দিবেন পার ডলার। এবার আমার বায়ার যে আছে সে যেই ডলারই আপনাকে দিক না কেন, দিস ইজ আপ টু ইউ। যদি সে $80 বেশিও যদি দেয় এটা আপনার গেইন, আর যদি $80 কম দেয় সেটা আপনার লস, বাট আমাকে আপনি $80 করে দিবেন। সো এই যে ফিক্সেশন অফ রেট, সো এই দিস ইজ দ্য টাইপস অফ হেজিং মেকানিজম, ঠিক আছে? তার মানে হচ্ছে আইদার ইউ আর টেকিং ভ্যারিয়েবল এক্সচেঞ্জ রেটস or variable interest rate, or either you are taking fixed exchange rate or fixed interest rate. So এই যে ফিক্সেশন এবং ভ্যারিয়েবলের মধ্যে যে এই যে আপনার হ্যান্ডিং ওভারটা যেটা, এটাই হচ্ছে আপনার টাইপস অফ হেজিং। যদি একটু বুঝে থাকেন, কেউ কি বলতে পারেন যে একটু হলে যদি বুঝেন তা আমি বুঝতে পারছি হেজিং? হেজিং কি বুঝতে পারছেন নাকি আমি আবার বুঝাই দিব? মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। আরেকবার বলেন। মানে হচ্ছে হেজিংটা হচ্ছে যে অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আইদার ইফ ইট ইজ ইন্টারেস্ট রেট অর ফরেন কারেন্সি। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল রাখেন, ধরেন আপনি $100 একটা ফর এক্সাম্পল সে একটা আরএনজি কোম্পানি, সে $100 এক্সপোর্ট করলো। $100 এক্সপোর্ট করার সময় যেই দিন সে এক্সপোর্ট করছে ওই দিন ধরেন ফরেন ইউএস ডলারের রেট ছিল 80 টাকা করে। এখন যেই দিন সে পেমেন্টটা পাচ্ছে ওই দিনের রেট হয়ে গেছে 75 টাকা করে। তাহলে সে যদি এক্সপোর্ট করছে তাহলে সে 5 টাকা করে লুজার হচ্ছে না? সে লুজার হচ্ছে। এখন সে কি করলো, ব্যাংকের সাথে একটা এগ্রিমেন্টে চলে গেল যে আমার বায়ার হচ্ছে যে যখন টাকা দিবে তুমি আমাকে তখন $80 করে আমাকে পেমেন্ট দিবা। এবার ওই দিনের রেট যদি বাড়ে অথবা কমে, ঠিক আছে, ওই দিনের রেট যদি বাড়ে অথবা কমে, দিস ইজ ইউর, ঠিক আছে, এটা তোমার হচ্ছে আইদার ইউর গেইন অর লস, ঠিক আছে? এটা তো হেজিং টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এটা তো আপনার এক ধরনের বিজনেস, ব্যাংক তো বিজনেস করে, এটা এক ধরনের বিজনেস, ফ্যাক্টরিং বিজনেস। তো এখন ধরেন যেদিন রিপেমেন্ট হলে সেদিন 75 টাকা করে পাইলো, ঠিক আছে, তো ব্যাংকের এখানে $5 করে লস হবে, বাট আপনি $80 টাকা করে পাচ্ছেন। সো ইউ আর, আপনি হচ্ছে কি এখানে গেইনার। তার মানে কি আপনি যদি 75 টাকা করে পাইতেন তাহলে 5 টাকা করে আপনার লস হইতো। সো এখানে আপনি 80 টাকা করে ব্যাংক থেকে পাচ্ছেন। সো ইউ আর ফিক্সিং ইউর রেট, এবং এটার কারণে কি হচ্ছে আপনার ফ্লাকচুয়েশনের যে লসটা যেটা আছে ওই লসটা আপনারা বেয়ার করার লাগতেছে না। তো দিস ইজ টাইপস অফ হেজিং। এখন ধরেন ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে যেদিন আপনি লোন নিছেন, ফর এক্সাম্পল দিস ইজ 2021, আপনি 100 কোটি টাকা লোন নিলেন, আজকে রেট হচ্ছে 9%। ব্যাংকের কাছে আপনি বললেন যে ভাই আমি পেমেন্ট দিব 5 বছর পরে, এখন 5 বছর পরে যে রেট হবে তোমাকে আমি ওই রেটে দিতে পারবো না, তোমাকে আমি আজকের রেটেই দিব, 9% রেটেই দিব, ঠিক আছে? 5 বছর পরে যখন আপনি পেমেন্ট করতে গেলেন তখন দেখবেন যে ইন্টারেস্ট রেট হয়ে গেছে 15%, 5% বেড়ে গেছে। সো দিস ইজ ইউর গেইন, যে আপনার 5% বেশি, 6% বেশি আপনাকে ইন্টারেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে নাই। কেন পড়ে নাই? হেজিং এর কারণে, যে আপনি হেজ করে আপনি রেটটাকে ফিক্স করে ফেলছেন, ঠিক আছে? এটা হচ্ছে হেজিং মেকানিজম, বুঝতে পারছি? জি স্যার। দেখেন রিস্ক রেসপন্স এন্ড কন্ট্রোলের ক্ষেত্রে আমরা 4টা প্যারামিটারের কথা বলছিলাম, যে এই রিস্ক রেসপন্সের ক্ষেত্রে যে আমাদের আইদার ইউ ক্যান অ্যাভয়েড, ইউ ক্যান রিডিউস, ইউ ক্যান শেয়ার, অর ইউ ক্যান অ্যাকসেপ্ট দ্য রিস্ক। এটা আমরা যদি একটা কোয়াড্রেন্টের মধ্যে প্রকাশ করি যে রিস্ক রেসপন্স এবং কন্ট্রোলটা দুই ধরনের হতে পারে। রিস্ক রেসপন্স আমরা একদম very starting of my lecture I have said that in a risk there may have two types of perspective. One, it may have positive perspective, it may have negative perspective. যদি নেগেটিভ পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন রিস্ক রেসপন্সের ক্ষেত্রে, ইউ ক্যান অ্যাভয়েড রিস্ক, ইউ ক্যান ট্রান্সফার, ইউ ক্যান মিটিগেট, ইউ ক্যান অ্যাকসেপ্ট রিস্ক। আপনি যে অ্যাভয়েড করেন মিট, ইউ আর এলিমিনেটিং দ্য কজ। তার মানে হচ্ছে ফর এক্সাম্পল রিমুভ অ্যাক্টিভিটিস অফ অর পিপলস। ফর এক্সাম্পল যে ইনএফিশিয়েন্ট পিপল আছে, ইনএফিশিয়েন্ট পিপলদেরকে আপনি ছাঁটাই করে দিলেন, অথবা আপনার যেই অ্যাক্টিভিটি গুলোতে আপনার রিস্ক আসতে পারে ওই অ্যাক্টিভিটি গুলাটি আপনি কি করলেন, বন্ধ করে দিলেন। সো দিস ইজ অ্যাভয়েডেন্স অফ ইউর রিস্ক। এন্ড ট্রান্সফার অফ ইউর রিস্ক, ফর এক্সাম্পল আপনি ইন্স্যুরেন্স করতে পারেন, আপনি প্রাইস ফিক্স করে ফেলতে পারেন, এই যে আপনাকে একটু আগে বললাম, উদাহরণ দিলাম, প্রাইস ফিক্স করে ফেলতে পারেন। তো ফিক্সিং অফ প্রাইস এন্ড ইন্স্যুরেন্স করা, এগুলো টাইপস অফ ট্রান্সফারিং অফ ইউর রিস্ক, দ্যাট ইজ ফাইন্ড থার্ড পার্টি টু বি অ্যাকাউন্টেবল অর ডু ওয়ার্ক। আর আরেকটা হচ্ছে মিটিগেট রিস্ক, আপনি রিস্কটাকে অ্যাকসেপ্ট করবেন বাট আপনি এটা কন্ট্রোলের মধ্যে রাখবেন। ফর এক্সাম্পল আপনি আপনাদের ট্রেনিং দিলেন যে কিভাবে রিস্ক মিটিগেট করা যায়, ঠিক আছে? সো ইউ উইল রিডিউস দ্য probabilities. This is the mitigation of the risk. আর রিস্ক অ্যাকসেপ্টের ক্ষেত্রে হচ্ছে নো অ্যাকশনেবল রেসপন্সেস। দ্যাট মিন্স আপনি রিস্ককে অ্যাকসেপ্ট করতেছেন কারণ হচ্ছে
এই রিস্ক যেটা ঘটবে এখানে এই যে ইম্প্যাক্ট আসবে, ইম্প্যাক্ট আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তেমন বেশি ইম্প্যাক্ট করবে না। দ্যাটস ওয়াই ইউ আর অ্যাকসেপ্টিং দ্য রিস্ক। এন্ড পজিটিভ থিঙ্কের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, ইট উইল হেল্প এক্সপ্লয়েট, তার মানে হচ্ছে আপনি যেখান থেকে যেই আপনার এখানে হতে পারে কি, আপনি মনে করেন যে এখানে রিস্ক আছে, আমি নতুন একটা প্রোডাকশন লাইন অ্যাড করে ফেললাম, নতুন আমি আরো স্কিলড পিপল আমি নিতে পারি, আমি কি রিস্ক শেয়ার করতে পারি। ফর এই ইনভেস্টর পার্টনারিং, ফর এক্সাম্পল আমি কি করতে পারি, আমার বিজনেসের সাথে ইনভেস্ট শেয়ার করতে পারি, যে আমি যে কাজটা করতেছি এখানে আরো অন্য একটা ইনভেস্টর নিয়ে আসলাম যে আপনার লস বেয়ার করবে, সো এক্সট্রা ইনভেস্টমেন্ট আসতেছে। আর হচ্ছে এনহ্যান্সমেন্ট, আপনি মিটিগেট না করে এটা এনহ্যান্স করতে পারেন। ফর এক্সাম্পল আপনি এমপ্লয়ীদেরকে বললেন যে আই উইল গিভ ইউ রিস্ক ইনসেন্টিভ, তোমাদেরকে ইনসেন্টিভ দিব, সো ডু ওয়ার্ক ইফেক্টিভলি, ঠিক আছে। তাহলে এখানে তারা কি আরো বেশি মোটিভেটেড হয়ে কাজ করবে। সো রিস্কের রেসপন্সটা দুই ধরনের হতে পারে, একটা ইট ক্যান বি নেগেটিভ ইম্প্যাক্ট or it has some positive responses. Positive response, not impact, it has positive response হতে পারে, তার মানে এক্সট্রা হতে পারে, এখানে প্রোডাকশন লাইন অ্যাড হতে পারে, এক্সট্রা স্কিল পিপল আসতে পারে, ইনভেস্টমেন্ট পার্টনার আসতে পারে, ইনসেন্টিভ বোনাস ডিক্লেয়ার হতে পারে, যার কারণে এমপ্লয়িরা হচ্ছে মোটিভেট হতে পারে এবং কন্ট্রোল মেকানিজমটা আরো ফিক্স হবে বিকজ দে উইল বি মোটিভেটেড। এবং আইদার ইট ক্যান বি নেগেটিভ or can be either have some positive responses. And আমরা একটু আগে যেটা বলছিলাম যে যদি হচ্ছে আপনার রিস্ক রেসপন্স এবং কন্ট্রোল মেকানিজমের ক্ষেত্রে আপনার যদি ইম্প্যাক্ট এবং প্রবাবিলিটি যদি হাই ইম্প্যাক্ট যদি লো প্রবাবিলিটি যদি হয়, তাহলে দ্য রিস্ক ক্যান বি শেয়ার্ড বাই ইন্স্যুরেন্স কোম্পানিজ অর ইম্প্যাক্ট ক্যান বি রিডিউসড বাই লো ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এবং হাই ইম্প্যাক্ট এন্ড হাই প্রবাবিলিটি যদি হয়, the risk can be controlled using avoidance and reduction in sharing. And low impact and high probability যদি হয়, you can reduce the reduction is the key response here. And low impact and low probability যদি হয়, then often these risks are just accepted as cost of avoidance or sharing of risks is very high. That means আপনার যদি low impact এবং low probability যদি হয়, you can accept the risk because এটার significance টা খুব কম এবং এটা এখন আপনি যদি এটাকে অ্যাভয়েড করতে যান আপনার খরচ আরো বেশি হবে। সো আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন যে ইম্প্যাক্ট আসবে, এটা আপনার তেমন কোনো লস হবে না। সো দিস মাইট বি অ্যান পসিবল স্ট্র্যাটেজিস। কন্ট্রোল প্রোটিন রেসপন্স করতে গেলে আপনাকে চার ধরনের কন্ট্রোল মেকানিজম ফিক্স আপ করতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্রোল, ফাইনান্সিয়াল কন্ট্রোল, সিস্টেম কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট কন্ট্রোল। ইন কেস অফ ফিজিক্যাল কন্ট্রোল, what you should confirm, you should confirm the law, speed limit, clothing protection in production floors, protections of assets and monies. And financial control ক্ষেত্রে you should have mechanism for credit check, credit limit, consumer deposit protections, and protections of money and other financial assets. And in case of system control, you should have some procedural control, software access control, and authority control. And in case of management control, you should confirm the control of planning, organizational structures, and hierarchy should be effective, and annual budget should be forecasted accurately. So these are 4 types of control mechanism that you should confirm at time of risk response and risk response. And if you want to control your risk, then you should impose these 4 mechanism of risk: physical control, financial control, system control, and management control. So how you can monitor and report the risk? You should take corrective actions. You can risk identification in first place. Early warning indicator can be implemented, and new procedure in case of ineffective controls can be implemented, and reporting to CEO, senior managers and managers in a timely manner. And board of directors can be included, or audit committee should be included in your works and in your planning, and you should communicate each and every activities to there. And যদি কোনো সিরিয়াস লেভেলে কোনো প্রবলেম যদি হয় তাহলে board of directors এবং audit committee কে জানাইতে হবে। So these are the monitoring process. So what is the crisis management and how we can handle the crisis? So if you define the crisis management, that is what is the crisis. So crisis is an unexpected event. এখন risk আর হচ্ছে crisis, তার মানে কি রিস্কের লাস্ট লেভেলটা হচ্ছে crisis। তার মানে হচ্ছে রিস্ক যখন আপনি কন্ট্রোল করতে পারবেন না, then the crisis will incur. So what is the crisis? So crisis is an unexpected event that threatens the well-being of a business or a significant disruptions to the business and its normal operations, which impacts on its customers, employees, investors, and other stakeholders. So what is the crisis management? So if there is a crisis, you should manage the crisis. So the crisis management is a process of identification of crisis, planning a response to the crisis, and confronting and resolving the crisis. The reasons of crisis is that either it may have natural disaster and terrorism, may have the social changes, and may have the IT infrastructure changes for which the crisis may incur, and for which you should impose a crisis management process and implement this to control the crisis. So there is a 3 types of crisis may incur in your finances in your business. One is a financial crisis,
public relationship crisis, and strategic crisis. Financial crisis, they may have short-term liquidity crisis or cash flow problems, or maybe long-term insolvency problems you may face in your financial crisis. And in public relation crisis, they may have negative publicities that could adversely affect the success of your business. And in case of strategic crisis, they may have some changes in the business environments that call the variabilities of the business into question, and such as new technology may make old product and process obsolete. So there is 3 types of crisis may incur in your events. And there are many types of crises other than the 3 types of crisis. Another is natural events, industrial accident, product or service failure, and, and public relationship disaster. So this is also several types of crisis may incur. In your natural events, that may have some physical, especially environmental destruction due to natural causes such as earthquake, that is natural calamities can be happen. And in your industrial accident, they may have building collapse, fire, release of toxic fumes and sinking or leaking of a ship. So there may have some biggest accident, industrial accident. And product and service failure means that what the product that you have delivered to the market may have some faulties or may have some faulty qualities, and for that you may have called that product back to your site, and you have to repay to your customers for or you have to pay penalty for any health disease, many health hazard is incurred. And in public relationship disaster, they may have pressure group or unwelcome media attention, adverse publicity in the media, removal, loss, and precautions of CEO or any other key management. That is, if there is any bad reputation of your products and services, at that time there is some pressure groups who are overseeing your activities and output of your work, and they will bring this to the media. And if they bring this to the media, then they will have some reputational losses of your company. So if there is a reputational losses, definitely your business is going to be digested. So this is a process, and there are many, and there are other business crises. For example, there is a sudden strike by workforce, sudden collapse of key suppliers, withdrawals of support by major customers, and competitor launches new product, and sudden shortfall in demand. There may have some management crisis or hostile takeover. For example, there may have some competitors who can take over your business and take over your management. And there may have some boardroom battles. The boardroom battles means that there will have some many level of directors in your companies, but if all the directors are not in a similar decision, and there is no combined decision, the output of the strategies will not be effective. And that's why if there is a boardroom battle, definitely there will not have any effective strategies and planning from the board, and so you are going to lose the market. And legal and regulatory crisis may have that product liabilities, new regulation increase the cost or removal of competitive edges and employees or other frauds. So this may happen. So if you see, there is examples of industrial accident for which the company may face several crises. For example, loss of product, significant loss of capacity, disruption to the suppliers, loss of business, physical damage to neighboring houses and commercial premises, and environmental damage to reputation, claim for compensation and legal actions. So these are the possible examples of crisis in your industries. You see, there is another example of public relation disaster. In 1991, Gerald Wagner, head of chain of high street jewelers that bore his name, explained why this product were so inexpensive. He said that a product sold in his shop was cheap because it was a total rubbish. He sold a pair of earrings for only under $1. It is under $1, less than $1, which was cheaper than a prawn sandwich, but probably wouldn't last as long. The result is that the share value fell significantly, and Mr. Ratner left the company and it was sold. That means product failure হয়েছে। তার মানে আমার প্রোডাক্ট, আমি যে একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি, এটা জুয়েলারি প্রোডাক্ট ডেফিনেটলি এর একটা লাক্সারিয়াস প্রোডাক্ট হওয়ার কথা, এবং প্রাইস হচ্ছে ভেরি সিগনিফিকেন্ট লেভেলের প্রাইস হওয়ার কথা। বাট এখানে হয়েছে উল্টা, তার কোম্পানির ক্ষেত্রে তার প্রাইস হয়ে গেছে ভেরি লো, এবং যেটা নর্মাল একটা স্যান্ডউইচ কিনতে যেই পরিমাণ টাকা লাগে তার চেয়ে লো হয়ে গেছে তার হচ্ছে তার প্রোডাক্টের প্রাইস। অনলি ফর দ্যাট পাবলিক রিলেশন, কারণ লোকজন তার কোম্পানি সম্পর্কে জানে না, এবং লোকজন কোম্পানি সম্পর্কে জানে না, এবং তার কোম্পানি সম্পর্কে ব্যাড রেপুটেশন মার্কেটে ছড়িয়ে গেছে যে সে হচ্ছে
তার যে জুয়েলারি যেটা আছে তার জুয়েলারির মধ্যে সে যেটা আমরা বলি ভেজাল, তার মানে হচ্ছে ধরেন যদি গোল্ড যদি হয় তাহলে গোল্ডের মধ্যে ফর এক্সাম্পল 100%-এর মধ্যে 40-60%-এর মতো গোল্ড থাকে না, অন্য কোনো ম্যাটেরিয়াল থাকে, এই জন্য হচ্ছে পিওর গোল্ড পাওয়া যায় না। সো দ্যাট ইজ এ পাবলিক রিলেশনশিপ ক্রাইসিস। এর কারণে হচ্ছে ওর প্রোডাক্টের দাম অনেক কমে গেছে এবং এইখানে লাস্টলি যেটা হয়েছে তার যে হি ওয়াজ লিস্টেড ইনটু দ্য মার্কেট, সো তার শেয়ার মার্কেট প্রাইস একদম কমে গেছে এবং মিস্টার রাইটনার হু ওয়াজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ লেফট, who was the head of sub chain and left the company, and lastly the company has been sold out. So how you can manage the crisis? If crisis happens, when a risk become a reality, the business should set to prevent crisis and to have contingency plan should have crisis occur. It should also act to resolve and crisis in the most effective ways. So how we can manage the crisis? We can create some crisis prevention planning aid and projection likely outcomes, and contingency planning, for example DRP training, update planning and forecasting এর মাধ্যমে আমরা contingency planning করতে পারি। আর effective action in the event of crisis, 5 ধরনের effective action নেওয়া যেতে পারে। একটা হচ্ছে assess objectively the causes of crisis এর কজটাকে সেটা আইডেন্টিফাই করা, and determine the short term and long term impact of this crisis, and project the most likely course of event, and focus on resources or activities that mitigate or eliminate the crisis, and look for opportunities whether you can use this crisis for making some better business opportunities. And in the event of public relationship crisis, act immediately to prevent or counter the spread of negative information. This may require intense media actions, and use media to provide a counter argument or cushion the credibilities of the original negative publicities. That is, যদি ক্রাইসিস হয় তাহলে ক্রাইসিস প্রিভেনশন করতে হবে, ক্রাইসিস কন্টিনজেন্সি প্ল্যানিং করতে হবে এবং ইফেক্টিভ ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হবে এবং কোয়ান্টিফাই করতে হবে এবং চেষ্টা করতে হবে ক্রাইসিসটাকে যেন বিজনেস অপরচুনিটিতে কনভার্ট করা যায়। আর যদি পাবলিক রিলেশনশিপ ক্রাইসিস যদি হয় তাহলে মিডিয়াতে যে সমস্ত নেগেটিভ নিউজগুলো ছড়াইছে এই সম্পর্কে পজিটিভ ফিডব্যাক দিতে হবে এবং মিডিয়ার ইনফরমেশনকে চ্যালেঞ্জ করে কাউন্টার ফিডব্যাক দিতে হবে। Disaster recovery, so there is many options of disaster recovery. So the disaster, if we define what is the disaster, the business operation or significant part of them break down for some reasons leading to potential losses of equipments and data or funds. যদি হয় এরকম হয় তাহলে we will term it as disaster, এবং ডিজাস্টার যেটা হতে পারে ডিজাস্টারকে রিমুভ করার জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে ফায়ার সেফটি প্ল্যান আমি নিতে পারি। ফ্লাডিং এন্ড ওয়াটার ড্যামেজ যদি হয় তাহলে আগেই ওয়াটারপ্রুফ সিস্টেম করতে হবে। কিপিং আপ মেইনটেনেন্স, যদি আমার যদি প্রোডাকশন আমার যদি কোনো অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনের কোনো কারণে অথবা সামহাও কোনো কারণে যদি আমার প্রোডাকশন প্ল্যান যদি কোনো কারণে প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় বা যার কোনো ধরনের উপক্রম যদি থাকে, in that case we'll have to keep up the maintenance program and uninterrupted ভাই ভাই ছাত্ররা কি খবর? সব ভালো দাদারা বোনেরা? স্যার আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? হালিম ভাই আলহামদুলিল্লাহ আছি। আসবো সামনে, আসি যখন চলে আসি। হ্যাঁ মোশাররফ ভালো দাদা? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমাদের দেখা যায়? হ্যাঁ একদম সুন্দর দেখা যাচ্ছে বাসায় তো আপনাকে একদম। আচ্ছা আমি আসছি, ওই যে দেখি এদের ক্ষতি আমি বের করি। এই যে ওলাপান তো এরা বুঝে না মোশাররফ, আপনারা অনেক অনেক কিছু আগে বুঝছেন, এরা বুঝে না, অনেক কিছু নিজের ভালো বুঝে না, লেখাপড়া করে না, ঠিক মতো আসে না। এই সেকশনটা ভালো, সেকশন 1 ভালো, সেকশন 2 এর হইল উল্টা পাল্টা। শোনো সঞ্জয় বাবু, ক্লাস যদি আজকে অফ করে দিই মনে কি দুঃখ অসুবিধা? কারণ ক্লাস তো হলো অনেক, কারো ক্লাসই বাকি নাই। বলো একটু তাড়াতাড়ি বলো। আর এক সেকশনে আমাদের অ্যাকাউন্টিং রিমন স্যারের একটা ক্লাস হলে ভালো হতো। কার? রিমন স্যার। আরিফিন স্যার, জি। আরিফিন স্যারের একটা ক্লাস দিলে ভালো। আর একটা ট্যাক্সের যদি আরেকটা রঞ্জন স্যারের যদি আরেকটা দিতে পারতেন মানে ওটা গেল না, ওটা বাদ। উনি নাই, উনি চলে যাবে কাল। আর বলো। হ্যাঁ
তবে অ্যাকাউন্টিংটা দিলে ভালো হবে একটা। ওনার ছেলে মেয়ে থাকে তো আমেরিকায়, এই জন্য। তাহলে আরিফিনের ক্লাস দিলে আর মনে কোনো ধরনের এক্সপেকটেশন নাই, এই তো? জি আমার পক্ষ থেকে এটাই, আর যদি কেউ বলে স্যার যদি একটা ক্লাস দেওয়া যেত। কার বলো? রঞ্জন স্যার। আরে রঞ্জন স্যার তো কাল আমেরিকা যাবে 1.5 মাসের জন্য, ওর ছেলে মেয়ে সব আমেরিকা। স্যার মামুন স্যার একটা ক্লাস দিন, মামুন স্যার। মামুনও পারবে না শুক্র শনিবার ছাড়া। আর জি অ্যাকাউন্টিং আহমেদ কি শেষ করে দিছে নাকি উনিও এক্সপেকটেশন ধরে আছে? হ্যাঁ স্যারের বাদ আছে, স্যারের ক্লাস বাদ আছে। ওর এত কি পড়ায় শেষের ক্লাসে? সিলেবাস তো অনেক বড়, অনেক কিছু আছে। এগুলো রিপোর্ট দিতে হয় তো, আপনারা বুঝেন না কেন? আজ এটা হলো জুনে শেষ করবো, আজ কয় তারিখ? আজকে 3 তারিখ। ক্লাস তো বাকি নাই, বাকি থাকলে আপনারা আমাদের বলতে পারতেন। এগুলো তো আমাদের তো জবাব দিতে আসে। তাহলে যা বুঝলাম বলে যে রিমন পাগলার এক ক্লাস দরকার, মানে আমাদের আর একটা হলো সাইদ আহমেদের ঠিক নাই কি অবস্থা, এফআরসি ও নিয়ে তোমার সুপার পাওয়ার। মোশাররফ কে? দাদা সাইদ আহমেদ সুপার পাওয়ার এফআরসি এক্সিকিউটিভ ডাইরেক্টর। আর 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 মোটামুটি সব শেষ তো নাকি নাকি আরো আছে? স্যার সাইদ স্যার কি কোনো ক্লাস নেবে? মেয়েরা কই? এই মেয়েরা সাইদ মেয়েরা স্যার কই? স্যার ফারহান ইরা না কি? আরে আছে তো কয়েকটা, চিল্লাচাটি করতো। জয়িতা দিদি নেই? জয়িতা দিদি এই জায়গায় কোনটা? আরে 2-1 জন ছিল তো, এখন সব ঠান্ডা হয়ে গেছে, মানে লেখাপড়া করে না। পরীক্ষা দিবে কি দেবে না, তবে ভালো থাকেন, কারণ সব যে অবস্থা আজকে আল্লাহ জানে কয়টা গেছে, যারা গেছে জানো স্বর্গ জান্নাত, আরে যারা যাচ্ছে they can realize what the situation. তাহলে এই পর্যন্ত আমি বলি, আব্দুল্লাহ মামুন ক্লাস শেষ, মহিউদ্দিন খালেদ ক্লাস শেষ, আমিনুল হক শেষ, আরিফিন মঞ্জুর ও শেষ, তাসনুবা শেষ, মোশাররফ আমাদের এটাও শেষ কাছাকাছি, সাইদ আহমেদ, আব্দুল ওয়াহাব মিয়া ওনার শেষ, জয় তাসনুবা আপুর কি ক্লাস শেষ? সব শেষ। তাসনুবা এক্সেসি নাকি বলাপান এই কোনো খবরই রাখে না। আচ্ছা জনি কুমার গুপ্ত শেষ, সেলিম রেজা শেষ, একটা কারণ নাই, সব 0-0। এখন যেটা বলি যে সবচেয়ে ভালো হয় ক্লাস না নিলে, তাহলে আমি ট্রান্সপারেন্ট থাকি যে ক্লাস শুরু করছিলাম এই, আর ওই সামনে দিতে গেলে জবাব দিতে মুখে ফার্দার অ্যাপ্রুভালের দরকার আছে। এখন কি করবো বলেন? ক্লাস কুইট করে দিব না আবার অ্যাপ্রুভাল দেবো? কারণ আমি তো সব না দাদা। স্যার ক্লাস তো সব শেষ। না ক্লাস তো নাই, ক্লাস তো এই যে শিডিউল জি ক্লাস শেষ, রুটিন মাফিক ক্লাস শেষ। হ্যাঁ এই জন্য। বাট আব্দুল্লাহ মামুন স্যার কোনোভাবে একটা ক্লাস দেওয়া যায় না স্যার? আচ্ছা আব্দুল্লাহ মামুন, আচ্ছা দেখি, আর ওটা পারলে আমি যে কোনো সময় ঘটাই দিব, বুঝা গেছে? কালকে দিব না এই না সেই না, কাজে নিয়ে সাইদ স্যার কি ক্লাস নিবে না? উনি তো মনে হয় একটা নিবে বলছিল। সাইদ স্যার তো একটা ক্লাস নিবে বলছিল। কথা বলো, এই জন্য তোমার প্রায়োরিটি আগে বলো। আইটি মনে হয় একটা বাদ আছে স্যার। আইটি তো শেষ দেখে যায় জায়গায়। সরকার সাহেব কি করতেছে, সব কি রিপোর্ট ভুল? স্যার সাইদ স্যার কি ক্লাস নিবে বলছিল একটা, এখন কি নিবে না এরকম কিছু? আমি ফোন দিব কাল। আমার সাইদ ভাই, সাইদ স্যার সব। আচ্ছা তাহলে আমি বুঝে গেছি দাদা, এখন আরেক সেকশনে যাই। আর এই সেশনটা কবে দিব আপনারা ফলো করবেন? মেইল শুক্র শনিবারও দিতে পারি সবার সুবিধার জন্য। এবার ইয়াতে দিব। আর মোশাররফ কিছু পায় না, খালি চুপ করে বসে আছে। আমি শুনতেছি ভাই, আমার ফিডব্যাক তো স্টুডেন্টরা দিবে। স্যার আমার একটা বিষয় জানা ছিল। তাড়াতাড়ি ছাড়ো, আমার ওরা ছুটি দিয়ে দিবে আরেকটা। স্যার আমাদের ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা কি ওই মার্চ এপ্রিল এই সেশনের সাথে এক্সাম দিতে পারবো? না না এটা তো তোমার না, এটা তো ওরা কমপ্লিট, ওটা প্যাকেজ, ওরা অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে। তুমি ওই জায়গায় নাই দাদা, ওটা মার্চ। হালিম ভাই একটা জিনিস হচ্ছে কি, ওরা যেমন আমি আমার সাবজেক্টে যেমন এমন, তো ওদের তো হচ্ছে এমসিকিউ বেস পরীক্ষা যেতে হবে, সেশনটাই তো এমসিকিউ বেস পরীক্ষা দিয়ে সেশন দিয়ে শুরু হবে মনে হয়।
এখন এমসিকিউ বেসড হচ্ছে যে কোশ্চেনের প্যাটার্ন আছে, যেমন আমি এগুলো সব দেখাইছি। ইভেন আমি গুগল ক্লাসে একটা এক্সামেরও একটা মোটামুটি লিংক পাঠাই দিছি। এখন ওদের 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 কথা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে যদি হচ্ছে ওদের এই এমসিকিউর ওই স্যাম্পল গুলো যদি ওদেরকে দেয়, তাহলে মনে হয় ওদের প্রিপারেশন নিতে অনেক ভালো হবে স্টুডেন্ট। সব আন্ডার প্রসেসিং, দে উইল রিসিভ, নো প্রবলেম দাদা, সব চলতেছে এই মাসের ভিতরে। তাহলে এই এটা উঠলেই হয়ে যেত, কিন্তু আবার তো ফেলাই দিল। এগুলো ডেকে ডেকে সব ট্রায়াল দিত। হ্যাঁ, এগুলো এগুলো কথা সব জানা আছে ওদের কাছে, আমার বলা আছে। ইনভাইট করা হবে, জানানো হবে, কোশ্চেন দেওয়া হবে, মানে অ্যাজ এন্ড হোয়েন দে উইল বি ক্যাপাবল স্যার। আমি হচ্ছে একটা গতকাল একটা লিংক না জানায়, না বুঝায়, না করে জোর করে কোনো কিছু করা হবে। হ্যাঁ, না মোটামুটি আমি আমার সাবজেক্টে প্রশ্ন যেভাবে আসতে পারে মোটামুটি ভালো একটা আইডিয়া হচ্ছে দিয়ে দিছি। সুন্দর করে সব একটা হ্যাঁ, আমি হচ্ছে আইডিয়া একটা দিয়ে দিছি। এখন তারপরে আমি হচ্ছে ক্লাসের পরেও কয়েকটা নিব আর কি, কয়েকটা এক্সাম নিব, গুগল ক্লাসে কয়েকটা এক্সাম নিব। সিনসিয়ারিটি এন্ড ইনিশিয়েটিভ গুড। আমি বুঝে গেছি, ফিডব্যাক। আমি বিদায় নিলাম, মনে কারো দুঃখ নাই। যখন ইউ মাস্ট হ্যাভ টু ফলো দ্য ইমেল। হ্যাঁ, তোমার সময় বুঝে অ্যাপ্রুভাল নিয়ে আমি হাজির হয়ে যাব। আপাতত গুড বাই, ভালো থাকি, যোগাযোগ করেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে সাইম ভাই, আসসালামু আলাইকুম। আরেক সেকশনে যাব তো, তাড়াতাড়ি করতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাই। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের কি ক্লাস কি শেষ হয়ে গেছে নাকি? জি স্যার, প্রায় তো শেষের দিকে, শেষে প্রায় সব ক্লাস শেষের দিকে না? গুড গুড। হ্যাঁ, আমাদের তো শুক্র শনিবারও ক্লাস হয়েছে, এই জন্য অনেক ক্লাস হয়েছে। ও আচ্ছা, গুড গুড। আচ্ছা, তাহলে আমাদের ডিজাস্টার রিকভারিতে যে আমরা পড়তেছিলাম সেটা হচ্ছে যে আমরা ডিজাস্টার রিকভারি করতে পারি বাই ফর এক্সাম্পল এ ফায়ার সেফটি প্ল্যান, ফ্লাডিং এন্ড ওয়াটার ড্যামেজেস আমরা কন্ট্রোল করতে পারি, কিপিং আপ টু মেইনটেনেন্স প্রোগ্রামস, uninterrupted power supplies, and threats from terrorisms can be counterfeit by physical access control and consultation with the police and fire authority. That means there is a several control mechanism that we can develop for removals of for mitigating the risks disaster in our premises. And then we have some accidental damages can be avoided by sensible attitude to behavior while at work and good layouts of workplaces. And there is some other procedure, there is some long-term there is some other procedure for long-term and short-term recovery plannings. If you face any risk and disaster in your organization, then you can take some long-term disaster recovery planning also. For example, standby procedure, so that some operations can be performed while normal services can be disrupted, and recovery procedure once the causes of breakdown has been discovered or corrected, or personal management policies to ensure that above are implemented properly. So this recovery disaster planning, this plan must be cover all activities from the initial responses to the disaster. There is a crisis management, so to damage limitations and full recovery, and the responsibilities must be clearly split out for all the tasks. And lastly, if you find what are the contents that should be maintained in your crisis management planning, that you should define the responsibilities, you should prioritize what is the impact that have been most impact in your activities. So prioritize করতে হবে, then you should build up backup and standby managements, and you should communication with all the steps who are related with the disaster management planning, and you should have some strict public relationships, and you should have strict and effective risk management procedure in your control plan. So this was overall about this crisis management, that is the risk and crisis management chapter. আপনারা হচ্ছে একটু কাইন্ডলি হচ্ছে বইটা একটু পড়বেন। আমার এখানে সবগুলা টপিক যদিও কভার করা আছে, বাট তারপরে বইটা পড়বেন যেন হচ্ছে আপনার একটু বেটার আইডিয়া পাওয়া যায়। সো আমরা কিছু এমসিকিউ দেখি। প্লিজ কাইন্ডলি একটু এখানে এখানে একটু পার্টিসিপেট করবেন এখানে এমসিকিউ গুলাতে। সো ফার্স্ট এমসিকিউ ইজ দ্যাট হুইচ অফ দ্য ফলোইং ইজ কসুস ডেফিনিশন অফ রিস্ক। আমরা যেটা রিস্কের ডেফিনিশন আমরা পড়ছিলাম, যে একটু যদি দেখেন যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ রিস্ক in your risk management in your risk definition. See, there is a COSUS risk, there is a, as per COSUS framework, there is the possibilities that a risk can be defined, the possibilities that an event will occur and adversely affect the achievement of business objectives. So this is the definition of risk covered by COSUS. So here is a question from this COSUS definition, that which of the following is COSUS definition of risk? The event in the future cannot be predicted with certainty. The possible variation in an outcome from what is expected to be happen
the inability to predict the outcome of an activity due to lack of information, and the possibilities that an event will occur and adversely affect the achievement of objectives. So which one of the four is the answer of this process definition of D, risk? sir, D. So D. So these are the possibilities that an event will occur and adversely affect the achievement of objectives. Second one is that which of the following is a downside risk for a business? Downside risk, আমরা দুই ধরনের risk আমরা পড়ছি, একটা হচ্ছে upside risk and another is downside risk. So which one of these examples of downside risk? So the cost. So there may have some possibilities that the cost may rise. Cost raise হতে পারে, cost হচ্ছে বাড়তে পারে. So question number 3. Banbach Limited has had a wide range of returns to shareholders in recent years. This means that as an investment, Banbach Limited shares are volatile and low risk, non-volatile and low risk, volatile and high risk, non-volatile and high risk. So which of the four is Bucks Limited has returns pattern? কোনটা হতে পারে এখানে? Banbach Limited has wide range of return. তার মানে আমরা কিন্তু বলছিলাম যে যার রিস্ক যত বেশি, ব্রিটানিয়া আমরা আলোচনা করেছিলাম বেটা। সো রিস্ক যত বেশি হবে, রিটার্ন উইল বি ভেরি হাই। কারণ হচ্ছে যত বেশি ভোলাটাইল হবে, আমার রিটার্ন তত বেশি হবে এবং আমার রিস্কও খুব বেশি হবে। সো দিস ইজ দ্যাট, দিস answer is C. Answer is C. That is, this is volatile and high risk. Question 4, you see, Strange Limited has identified that the new production machinery is which it is considering an investment may soon become obsolete on the round of low productivity. This is because risks could be identified as what type of risk that is. আপনার মেশিন প্রোডাকশন যে মেশিনারি আপনি ইউজ করেন, টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, টেকনোলজি চেঞ্জ হওয়ার কারণে আপনার মেশিনের যে নতুন যে যেটা আছে, আপনার যে প্রোডাক্টিভিটি যেটা আছে সেটা হচ্ছে অনেক কমে গেছে। তার মানে নতুন মেশিনের প্রোডাক্টিভিটি বেশি, পুরাতন মেশিনের প্রোডাক্টিভিটি কম। So what type of risks that the company may face? What type of risk? Product risk, sir. So this is a technology risk actually. You see, Strange Limited has identified that the new production machinery in which it is considering an investment may soon become obsolete. Please focus on the wording. মানে হচ্ছে সেই বর্তমানে যে মেশিনারিতে ইনভেস্ট করতে যাচ্ছে, নতুন প্রোডাকশন মেশিনারি, এই মেশিনটা কিছুদিনের মধ্যে অবসলিউট হয়ে যাবে। তার মানে কি নতুন টেকনোলজি চলে আসবে। যখন নতুন টেকনোলজি চলে আসবে তখন তার ওই মেশিনের প্রোডাক্টিভিটি অনেক কমে যাবে, ঠিক আছে, কম্পেয়ারিং টু দ্য নিউ মেশিনারি। সো হোয়াট টাইপ অফ রিস্ক দ্য কোম্পানি উইল ফেস? This is the risk, a technological risk the company will face. Okay. Question number 5. Mimsu Bank Limited staff appear to be oblivious to the importance of risk. For Mimsu Bank Limited, this is what types of risk? তার মানে হচ্ছে যে Mimsu Bank Limited যে আছে তার স্টাফরা হচ্ছে তার যে রিস্ক যেটা আছে ওই রিস্কটা সম্পর্কে তারা অত বেশি ইম্পর্টেন্স দেয় না। মানে ওই ব্যাংক যে সব পরিমাণ রিস্ক ফেস করে ওই রিস্কের ইম্পর্টেন্স তারা বেশি খুব একটা দেয় না। সো কোন লেভেলে এই রিস্কটা অকার করতে পারে Mimsu Bank Limited? The business risk, and enterprise risk, financial risk, or an operational risk? What type of risk the Mimsu Bank is facing? Maybe operational risk. So this is operational risk because the staffs are directly related to the banking operation. Exactly. So this is operational risk. Question C. The size of a risk facing a business is measured by what? আমরা একটু কিন্তু এটা বারবার করছি যে আপনি যদি কোনো একটা বিজনেসের রিস্ককে যদি ডিফাইন করতে চাই এবং মেজার করতে চাই তাহলে কোন সূত্রের মাধ্যমে আমি ডিফাইন করব? ভলাটিলিটি ইনটু এক্সপোজার, ইমপ্যাক্ট ইনটু এক্সপোজার, ইমপ্যাক্ট ইনটু প্রবাবিলিটিস, ভলাটিলিটি ইনটু প্রবাবিলিটিস। Which one? Which one? The size of a risk facing a business is measured by volatility into exposure, impact into exposure, impact into probabilities, volatility into probabilities. So which one of these is a measurement of risk? Risk awareness. So this is কোশ্চেনটা হচ্ছে এখানে কোশ্চেনটা হচ্ছে আমি যদি কোন একটা বিজনেসের রিস্ককে যদি মেজার করতে চাই, if I want to measure the risk a business is facing, so what is the probable mathematical model by which I will measure the risk? Okay, মানে আমি রিস্ককে কোয়ান্টিফাই করব কোন সূত্রের মাধ্যমে? Volatility into exposure, impact into probability. Exactly. So the result is impact into probabilities. Impact into probability দিয়ে ক্যালকুলেশন করলে আমি এক্সপেক্টেড রিটার্ন পাবো এবং এখানে গ্রস লস অথবা গ্রস লাভ যেটা আমি কোয়ান্টিফাই করতে পারি। Question 7.
in terms of risk management, choosing to transfer some risk is part of which of the following process? মানে আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে আমি আমার রিস্ককে ট্রান্সফার করব। সো রিস্ককে যদি আমি ট্রান্সফার করি তাহলে এটা কোন কোন স্টেপের মধ্যে পড়ে? এটা কি রিস্ক অ্যাওয়ারনেস এর মধ্যে পড়ে, রিস্ক রেসপন্স, রিস্ক অ্যাসেসমেন্ট অর রিস্ক মনিটরিং? হুইচ ওয়ান অফ দিস? Sir, assessment, sir. নো, দিস ইজ রিস্ক রেসপন্স। আমরা চার ধরনের রিস্ক রেসপন্স করেছি। আমরা চার ধরনের রিস্ক রেসপন্স করেছি। একটা হচ্ছে I can avoid risk, I can reduce my risk, I can share my risk, I can accept my risk. So there is a 4 dimension of risk response: avoidance, reduction, sharing and acceptance. So question is দেখেন, কোশ্চেনটা আমরা যেটা বলছে সেটা হচ্ছে যে in terms of risk management, choosing to transfer some risk is part of what? Risk awareness, risk response, risk assessment and risk monitoring. স্যার এটা কি ওই যে মানে রিস্কের প্রবাবিলিটি হাই আর কনসিকুয়েন্সেস লো এরকম কি একটা ইয়া ছিল নাকি? না, এটা আমি বারবার দেখছি। ইউ জাস্ট ফোকাস অন দ্য স্লাইড, ফোকাস অন দ্য স্লাইড প্লিজ। এন্ড দেখেন রিস্ক রেসপন্স এন্ড কন্ট্রোল চারটা মেকানিজম আছে হাউ ইউ ক্যান রেসপন্স ইউর রিস্ক। একটা হচ্ছে আপনি রিস্ককে অ্যাভয়েড করতে পারেন, রিস্কটাকে রিডিউস করতে পারেন, রিস্কটাকে শেয়ার করতে পারেন। ফর এক্সাম্পল শেয়ারের মধ্যে আছে দেখেন ইন্স্যুরেন্স করতে পারেন, হেজিং করতে পারেন, ট্রান্সফার করতে পারেন, রিস্কটাকে ট্রান্সফার করতে পারেন আরেকজনের কাছে। আইদার ইউ ক্যান অ্যাকসেপ্ট দ্য রিস্ক। সো এখানে এটা কি ওই টারা মডেল না? কি মডেল? TARA, টারা মডেল মানে এটা। টারা মডেল, ট্রান্সফার, রিডাকশন, ভুলে গেছি স্যার, অনেকদিন আগে কয়জন পড়ছিলাম। হতে পারে। আপনি এখানে মনে রাখেন যে রিস্ক রেসপন্স চারভাবে করতে পারেন। এটা হচ্ছে অ্যাভয়েডেন্স, রিডাকশন, শেয়ারিং এন্ড অ্যাকসেপ্টেন্স অফ দ্য রিস্ক। সো এখানে রিস্ক শেয়ার করার একটা মেকানিজম হচ্ছে ট্রান্সফার। সো এখানে প্রশ্নটা করলাম আমরা যে রিস্ক ম্যানেজমেন্ট প্রবলেমের মধ্যে কোনটার মধ্যে পড়ে? ইন টার্মস অফ রিস্ক ম্যানেজমেন্ট চুজিং অফ ট্রান্সফার, তাহলে কি রিস্ক রেসপন্সের মধ্যে পড়ে। ঠিক আছে, দিস ইজ ফলিং আন্ডার দ্য রিস্ক রেসপন্স পার্ট। কোশ্চেন নাম্বার 8 আপনি দেখেন, Brando Limited has 40 employees engaged in an activity that has been identified as having a high elements of risk to the company's reputation. The company decided that the activity is necessary, but that only 10 staff should be engaged in it in future, and these staff should receive extra training. The risk response that Brando Limited has applied: what type of risk, what type of approaches? Avoidance and reduction, transfer and acceptance, reduction and acceptance, and avoidance and transfer. What type of? কোশ্চেনটা আবার একটু বুঝাই দিবেন। কোশ্চেনটা হচ্ছে ব্র্যান্ডো লিমিটেডের 40 জন এমপ্লয়ি আছে যারা কাজের সাথে সরাসরি রিলেটেড, মানে অপারেশনের সাথে ডিরেক্টলি রিলেটেড। ঠিক আছে, সো কোম্পানি ডিসাইড করলো এর মধ্যে the company decide that the activity is necessary but that only 10 staff should be engaged in future and these staff should be receive extra training. এখানে বলছে যেটা 40 জন স্টাফ তার আছে, বাদ দিয়ে দিবে না 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 না, বাকিদের বাদ দিয়ে দেবে না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে 40 জন তার স্টাফ আছে যারা তার বিভিন্ন কাজে ইনভলভ থাকে। হ্যাঁ, এবং কোম্পানির রেপুটেশনের সাথে রিলেটেড যে সমস্ত হাই রিস্কি টাস্ক গুলো আছে ওগুলোর সাথে এই 40 জন এমপ্লয়ি হচ্ছে মানে কন্টিনিউয়াসলি জড়িত থাকে। এর মধ্যে ওরা বলছে যে ফিউচারে 10 জন স্টাফ হচ্ছে এখানে এঙ্গেজ থাকবে। 10 জন স্টাফ হচ্ছে এখানে এঙ্গেজ থাকবে। সো 10 জন স্টাফ এঙ্গেজ থাকবে। তো এখানে তাদেরকে এক্সট্রা ট্রেনিং দেওয়া হবে যেন তারা রিস্কটাকে ইজিলি মিটিগেট করতে পারে। যখন কোনো রিস্ক অ্যারেজ করবে তখন এটাকে মিটিগেট করতে পারে। তো এখানে বলছে এই যে আমি এমপ্লয়িদেরকে এক্সট্রা ট্রেনিং দিচ্ছি, মানে বাকিদের তো ট্রেনিং দিচ্ছি, কিন্তু এই 10 জনকে আমি এক্সট্রা ট্রেনিং দিচ্ছি। তাদেরকে যদি আমি এক্সট্রা ট্রেনিং দেই তাহলে রিস্ক রেসপন্সের মধ্যে, রিস্ক রেসপন্সের কোন জায়গার মধ্যে এটা পড়ে? রিস্ক অ্যাভয়েডেন্স এন্ড রিডাকশন পলিসির মধ্যে পড়ে, ট্রান্সফার এন্ড অ্যাকসেপ্টেন্সের মধ্যে, রিডাকশন এন্ড অ্যাকসেপ্টেন্স অর অ্যাভয়েডেন্স এন্ড ট্রান্সফার? Reduction acceptance. এটা অ্যাভয়েডেন্স এন্ড রিডাকশন। তারপরে এটা অ্যাভয়েডেন্স এন্ড রিডাকশন মানে হচ্ছে আমি আইদার রিস্ককে আমি অ্যাভয়েড করতেছি, রিডিউস করতেছি। কারণ আমি যদি আমার এমপ্লয়িকে যদি ট্রেনিং দেই, এর মাধ্যমে আমি রিস্ককে হচ্ছে রিডিউস করতে পারবো এবং তাদেরকে এই যে 10 জন শুধুমাত্র ইনভলভ থাকলো, বাকি 30 জনকে আমি ইনভলভ রাখলাম না, তাহলে আমি কি এমপ্লয়িদেরকে কমাই ফেললাম। সো দিস ইজ, আপনি খেয়াল করেন এটা হচ্ছে এই পার্টের মধ্যে পড়ছে। আপনি জাস্ট ফলো দ্য ডায়াগ্রাম, এই যে এখানে জাস্ট ফলো দ্য ডায়াগ্রাম। এই যে অ্যাভয়েডেন্সের মধ্যে
রিমুভ অ্যাক্টিভিটিস অর দ্য পিপলস। খেয়াল করেন লেফট সাইডে নেগেটিভ রিস্ক রেসপন্স স্ট্র্যাটেজি আছে, এখানে লেফট সাইডে আছে রিমুভ অ্যাক্টিভিটিস অর পিপল, মানে যাদেরকে আমি ইনভলভ রাখবো না তাদেরকে আমি এখান থেকে সরাই দিলাম, অথবা আমি আমার যে কার্যক্রম যেটা আছে, যেটা আমার রিস্ক আমি ফেস করব, ওই কাজটাই আমি বন্ধ করে দিলাম। ঠিক আছে, আইদার আই ক্যান রিমুভ মাই পিপলস ইনভলভ দেয়ার অর আই ক্যান স্টপ মাই অ্যাক্টিভিটিস। তাহলে এটা অ্যাভয়েডেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে, আমি যদি ট্রেনিং দেই এমপ্লয়ীদেরকে, যদি আমি ট্রেনিং দেই, এটা মিটিগেশনের মধ্যে পড়ে। তো মিটিগেশন মানে রিডাকশন, তার মানে আমি এমপ্লয়ীদেরকে যদি ট্রেনিং দেই দেন আই উইল রিডিউস মাই প্রবাবিলিটিস এন্ড ইমপ্যাক্ট। সো তাহলে স্যার এই হবে তাহলে অ্যানসারটা হচ্ছে যে দিস ইজ অ্যাভয়েডেন্স এন্ড রিডাকশন। হ্যাঁ, ট্রেনিং যদি আমি এমপ্লয়ীদের ট্রেনিং দেই এবং এক্সট্রা এমপ্লয়ীদেরকে আমি যদি সাইড অ্যাসাইড করে যদি রাখি, তাহলে এটা অ্যাভয়েডেন্স এন্ড ট্রেনিং এর মধ্যে, অ্যাভয়েডেন্স এন্ড রিডাকশনের মধ্যে পড়ে। হ্যাঁ, question number 9, Heller and Company is a firm of solicitors which has long been aware that the departure of one partner like Mike Heller would constitute a crisis for the firm. It has therefore ensured that he is highly paid and that Sue Jones, another partner, shadows his work and knows his clients. On 15 June, Mike walkouts of the firms and provokes a serious crisis which the firms have very expensive PR consultants handles. The area of crisis management which Heller and Company has neglected to address in their management of the crisis is crisis prevention, contingency planning, analysis of cause of Mike's actions on 15th June, and taking action to mitigate the crisis. প্রবলেমটা বুঝতে পারছেন? না স্যার বুঝি নাই। মানে মাইক হেলার হচ্ছে একটা পার্টনারশিপ ফার্মের একটা, যে ওদের সলিসিটরস মানে ধরেন লয়ার, একটা হেলার এন্ড কোম্পানি আছে, একটা লিগ্যাল কনসালটেন্সি ফার্ম, এবং মাইক হেলার হচ্ছে একজন লিগ্যাল কনসালটেন্ট, মানে সে হচ্ছে একজন লয়ার এবং তার মার্কেটে বিশাল রেপুটেশন আছে এবং তার অনেক ধরাবাঁধা কিছু ক্লায়েন্ট আছে, অনেকগুলো ক্লায়েন্ট আছে। সে হঠাৎ করে ইয়া করলো যে আমি এখান থেকে যাবো। ঠিক আছে, তাকে কিন্তু হাই অ্যামাউন্ট অফ পেমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, হাই অ্যামাউন্ট অফ পেমেন্ট দেওয়া হয়, যদিও আরেকজন পার্টনার আছে যে তার ক্লায়েন্ট সম্পর্কে জানে। ঠিক আছে, যে তার ক্লায়েন্ট সম্পর্কে জানে এবং তার অবর্তমানে সে কাজ করে থাকে, তার সাথে কিন্তু মার্কেটে যার ক্লায়েন্ট যারা আছে তার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এখন সে যদি যখন চলে গেছে তখন কোন ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে এখানে একটি দেখেন। ফার্স্ট অফ অল পাবলিক রিলেশনশিপ ক্রাইসিস হবে, 2 নম্বর হিসেবে ক্লায়েন্ট চলে যাবে। ঠিক আছে, 15 জুনে এখানে বলছে যে 15 জুনে যখন সে ফার্ম থেকে ওয়াক আউট হয়ে গেল, তার মানে কি ফার্ম থেকে যখন সে চলে গেল একটা সিরিয়াস লেভেলের ক্রাইসিস তৈরি হলো কি, যে ফার্মস হ্যাজ ভেরি এক্সপেন্সিভ পিআর কনসালটেন্ট হ্যান্ডেল। তার মানে কি যারা হচ্ছে পাবলিক রিলেশনশিপ হ্যান্ডেল করে, যে সমস্ত পার্টনার, ওই পার্টনার যদি চলে যায় তার মানে কি একটা বড় একটা পাবলিক রিলেশনশিপ ক্রাইসিসে ফেস করতেছে ফার্ম, এবং তার যে মেজর ক্লায়েন্ট যেগুলো সেগুলো ছুটে যাচ্ছে। তাহলে এইখানে এটাই প্রশ্ন করছে যে the area of crisis management which Heller and Company has neglected to address in their management of crisis, মানে ক্রাইসিস ম্যানেজমেন্টের সময় কোন জায়গাটা তারা নেগলেক্ট করছে। হ্যাঁ, ওরা ক্রাইসিস প্রিভেনশন করে নাই, ওরা কন্টিনজেন্সি প্ল্যানিং নেয় নাই, নাকি হচ্ছে মাইক যে চলে গেছে 15 জুনে যে চলে গেছে, এটার কারণে যে সমস্ত ইমপ্যাক্ট আসতে পারে ওই ইমপ্যাক্ট গুলো অ্যানালাইসিস করে নাই, নাকি টেকিং অ্যাকশন টু মিটিগেট দিস রিস্ক, নাকি ওরা রিস্ক মিটিগেট করার জন্য অলরেডি অ্যাকশন নিচ্ছে। Which one of the following has occurred? মাইক চলে গেলে যে স্যার ক্রাইসিসটা হবে এর অ্যানালাইসিসটা করতে হবে। এক্স্যাক্টলি, সো মাইক চলে যাওয়ার পরে তার অ্যানালাইসিস, তার মানে তার ফার্স্ট অফ অল তার ক্লায়েন্ট চলে গেছে, 2 নাম্বার হচ্ছে তার পাবলিক রিলেশনশিপের কাজটাই করতেছে। তার মানে খেয়াল করেন কিছু লোক আছে যারা নিজের প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে, ওরাই যখন প্রতিষ্ঠান থেকে চলে যায় ওই প্রতিষ্ঠানকে কি আর চিনে ওরা। ঠিক আছে, সে যেখানে যাবে লোকজন যখন ওই প্রতিষ্ঠানকে চিনে। আপনি দেখবেন মার্কেটে সবসময় কিছু ইয়ে থাকে, যেমন কিছু এমডি লেভেলে যারা কাজ করে তারা যেই ব্যাংকে অথবা যেই প্রতিষ্ঠানে যাবে লোকজন ওই লোককে দেখে ওই প্রতিষ্ঠানের সাথে আবার রিলেশনশিপ তৈরি করে, মানে লোকজন কোম্পানিকে মানে ওই পার্সন দিয়ে চিনে, পার্সনের স্যার ফেস কোম্পানিকে গুলো দিয়ে চিনে না। ফর এক্সাম্পল, এক্স্যাক্টলি পার্সনের ফেস গুলো আছে। ফর এক্সাম্পল আপনি ধরেন এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি হয়, ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোম্পানিতে যাবে লোকজন কিন্তু হচ্ছে ওই কোম্পানিকে দেখে ট্রানজেক্ট করবে না, ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে ট্রানজেক্ট করবে। হ্যাঁ, বাংলাদেশে তার ফেস ভ্যালু নাই কিন্তু ওয়ার্ল্ডে তার কিন্তু ফেস ভ্যালু আছে। তো এই যে দিস ইজ দ্য পার্সন, ফেয়ার পার্সন, তার মানে সে এই সমস্ত লোকগুলাকে কেয়ারলি হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন দেখেন।
Clip Limited operates in a politically unstable country, it has arranged that a consultancy firm with access to similar facilities as Clip Limited has a complete set of backup files for Clip Limited. This strategy is part of Clip Limited's risk management, crisis management, disaster recovery planning, and operational planning. সিও দেবে একটু প্রশ্নটা একটু খেয়াল করেন। ক্লিপ লিমিটেড অপারেটস ইন এ পলিটিক্যালি আনস্টেবল কান্ট্রিজ। পলিটিক্যালি আনস্টেবল কান্ট্রিতে সে হচ্ছে তার বিজনেস অপারেট করে, পলিটিক্যালি আনস্টেবল কান্ট্রি। তার মানে পলিটিক্যালি আনস্টেবল কান্ট্রি যেহেতু সর্বপ্রথম তাকে চিন্তা করতে হবে তার অপারেশনের চিন্তা করতে হবে, অপারেশনাল এক্সিস্টেন্স। কারণ পলিটিক্যাল আনস্টেবল কান্ট্রি যদি হয় তার বিজনেস অপারেট করতে পারবে কিনা এটা নিয়ে তো সন্দেহ আছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই it has arranged that a consultancy firm with access to similar facilities as Clip Limited has a complete set of backup files for Clip Limited. This strategy is part of Clip Limited's কোন ধরনের, মানে ও বলছে যে আমি এমন একটা কনসালটেন্সি ফার্ম হচ্ছে অ্যারেঞ্জ করব যেখানে আমার যত ধরনের ব্যাকআপ ফাইল আছে সব ধরনের ব্যাকআপ ফাইল থাকবে, ক্লিপ লিমিটেডের ব্যাকআপ ফাইল থাকবে। বুঝা গেছে? সো এটা হচ্ছে অপারেশনাল প্ল্যানিং এর পার্ট। কারণ পলিটিক্যালি আনস্টেবল কান্ট্রি যদি হয়, ফার্স্ট অফ অল ওর এক্সিস্টেন্সটা নিয়েই সবার আগে এক্সিস্টেন্সটা নিয়ে কোশ্চেন থাকবে, সো অপারেশনটা নিয়ে কোশ্চেন থাকবে। সো দিস টাইপস অফ প্ল্যানিং ইজ অপারেশনাল প্ল্যানিং। এটা রিস্ক ম্যানেজমেন্ট হলো না কেন? হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট হলো না কেন? রিস্ক ম্যানেজমেন্ট হলো না কারণ হচ্ছে এটা মাইক্রো লেভেলে চিন্তা করবো, মাইক্রো লেভেলে চিন্তা করতে হবে। কেন মাইক্রো লেভেলে চিন্তা করতে হবে? রিস্ক ম্যানেজমেন্ট করতে গেলে আমাকে এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। ফোকাস অন রিস্ক এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং। রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে: শর্ট অ্যানালাইসিস, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর এন্ড ইফেক্টিভ প্ল্যানিং। যখনই মাইক্রো লেভেলের ইস্যুগুলো থাকবে তখন ব্রড অ্যান্সার যেটা, তখন ব্রড অ্যান্সারটা কিন্তু থাকে না। যদিও দিস ইজ ওয়ান অফ দ্য রিস্ক ম্যানেজমেন্ট, এটাকে ক্রাইসিস ম্যানেজমেন্টও বলা যায়, বাট যদিও ক্রাইসিস ম্যানেজমেন্ট হয় না, কারণ রিস্ক যখন অ্যারাইজ করবে তখন হচ্ছে আমি রিস্ক ম্যানেজমেন্ট করবো। বাট সে তো প্ল্যান করতেছে, কারণ সে বলতেছে যে আমি হচ্ছে যেহেতু এখন আনস্টেবল কান্ট্রিতে আছি, আমি রিস্ক হচ্ছে আমি যখন ফেস করবো তখন আমি অ্যাকশন নিব, আইদার আমি ফেস করার আগে অথবা পরে অ্যাকশন আমি নিব। বাট মোস্টলি রিস্ক ম্যানেজমেন্ট করা হয় পার্টলি ইউ আর ফেসিং দ্য রিস্ক। আপনি আইদার হিস্ট্রিক্যালি আগে কখনো ফেস করছেন, হ্যাঁ আপনি আগে কখনো ফেস করছেন, তখন হচ্ছে আপনি পাস্ট হিস্ট্রি থেকে ইউ উইল টেক দ্য মেজারমেন্ট অ্যাকশন, সো দেন ইট উইল বি রিস্ক ম্যানেজমেন্ট। কিন্তু সে তো এখন পর্যন্ত রিস্ক ফেস করছে, কিন্তু সে এখনো ফেস করে নাই। সে বলতেছে যে আমি যেই কান্ট্রিতে আমি এখন এস্টাবলিশমেন্ট আছে আমার, ওই কান্ট্রি পলিটিক্যালি আনস্টেবল, সো আমার অপারেশনাল এক্সিস্টেন্স নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে। এই জন্য সে কি করতেছে, তার পুরো কোম্পানির যত ব্যাকআপ আছে ওই ব্যাকআপটা হচ্ছে এমন একটা কোম্পানির সাথে, কনসালটেন্সি ফার্মের সাথে সে একটা এগ্রিমেন্টে গেছে যে সে তার সব ধরনের ডাটা ব্যাকআপ রাখবে, ঠিক আছে? বুঝা গেছে? সো এই জন্য এটা প্ল্যানিং স্টেজ আছে, স্টিল দিস ইজ অন প্ল্যানিং স্টেজ, ঠিক আছে? এটা কিন্তু এখন স্ট্র্যাটেজিক প্ল্যানিং স্টেজ আছে, এন্ড দ্যাটস ওয়াই এটা রিস্ক ম্যানেজমেন্টে যাওয়া যাবে না, মাইক্রো লেভেলে যাওয়া যাবে না। স্টিল দিস ইজ অন দ্য ব্রড লাইন, মানে হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচে এখন পর্যন্ত আছে। সো এই জন্য যেহেতু এটা স্ট্র্যাটেজিক লেভেলে আছে, এই জন্য এটা অপারেশনাল প্ল্যানিং এর মধ্যে পড়বে। ওকে স্যার। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য চ্যাপ্টার। আপনাদেরকে পাঠিয়ে দিব, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে যদি আমি এক্সামের লিংক আপনাদের পাঠাইছিলাম, আমি আবার পাঠাবো। হ্যাঁ, আমি আপনাদের এক্সামের লিংক পাইছেন কিনা আমি জানি না, আমি কিন্তু একটা এক্সামের লিংক কিন্তু আপনাদের পাঠাইছি। স্যার পাইছিলাম স্যার, ওটা স্যার গতকাল পাঠাইছি, দুদিন আগে পাঠাইছি আমি, যে গতকাল আগের দিন পাঠাইছি, দুদিন আগে পাঠাইছি, পরশুদিন পাঠাইছি আমি কিন্তু এক্সামের লিংক এটা পাঠাইছি, আপনারা প্র্যাকটিস করতে পারেন। দিস ইজ ফর ইউর প্র্যাকটিস। স্যার এটা কি মেইলে পাঠাইছেন? আমি আপনাদের মেইলে লিংক পাঠাইছি, মেইলে লিংক পাঠাইছি আমি। আপনারা যারা পান নাই প্লিজ আমাকে একটু জানান, আর যদি কেউ একজন যদি পারেন, এখানে হচ্ছে আপনাদের যে ইমেল অ্যাড্রেস যেগুলো দেয়া আছে সবগুলো হচ্ছে ডাবল দেয়া আছে, তো এখানে আমার নাম্বার অফ ইমেল অ্যাড্রেস হচ্ছে লিমিটেড, রেস্ট্রিক্টেড নাম্বার অফ ইমেল অ্যাড্রেস। তো যদি সিঙ্গেল লাইন করা যায়, আমি ইমেল অ্যাড্রেসটা নিয়ে আমি সিঙ্গেল লাইন করে দেবো, সমস্যা নেই। পরে আমি সবাইকে আরেকবার পাঠাবো, আমি আরো একটা কোশ্চেন পাঠাবো। তো
সো কাইন্ডলি কিপ ইন টাচ। আমি আরো দুইটা কোশ্চেন পাঠাবো, আপনারা এক্সাম দিয়ে প্র্যাকটিস করে একটু। আর যারা যারা পাইছেন কাইন্ডলি অন্যদের সাথে শেয়ার করে দিন, লিংকটা একটু শেয়ার করে দিন, যেন অন্যরাও যেন এক্সামটা প্র্যাকটিস করতে পারে। স্যার একটা রিকোয়েস্ট স্যার। হ্যাঁ স্যার সবগুলা স্যার স্লাইড যদি আমাদেরকে দিতেন। আমি সবগুলা স্লাইড পাঠাই দিব, আমার তো একটা ক্লাস বাকি আছে এখন। স্যার তাইলে সব একসাথে দিয়ে চ্যাপ্টার আমার হচ্ছে স্যার চ্যাপ্টার আজকে সিনপসিসটা কি দেওয়া হয়েছে স্যার? আজকে সিনপসিসটা দেওয়া হয় নাই, আজকে সিনপসিসটা আমি দিয়ে দিব। স্যার সবকিছু যদি একসাথে দেন তাহলে আমাদের প্রিন্ট আউট করে নিতে একটু সুবিধা হইলো। আমি সবগুলা একসাথে দিয়ে দিব, আমি দিতে যাচ্ছিলাম হচ্ছে ক্লাসের পরে। হ্যাঁ জি জি, তাহলে অসুবিধা আমি না, একসাথে দিলে বেটার। সমস্যা নাই, আমি আপনাদেরকে হচ্ছে আমার আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসটা শেষ হয়ে গেলে দেন আমি আজকে চ্যাপ্টার 5 আজকে আমি পাঠাই দিব। আর আমার আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসটা শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমি আমার হচ্ছে সবগুলা আপনাদের বিজনেস ফাইন্যান্সের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টারের স্লাইডগুলো একসাথে পাঠাই দিব। জি স্যার সবগুলো একসাথে দিয়েন। ঠিক আছে। আর আপনাদের যদি আপনাদের মনে হয় তো কোনো রিভিউ ক্লাসের প্রয়োজন নেই, তাই না? স্যার ক্লাস নিলে তো ভালোই হয় স্যার। ক্লাস নিলে ভালো হয়, সেটা তো আমাকে বললে হবে না, সেটা হালিম ভাইকে বলতে হবে। হালিম ভাইকে আপনারা বলেন নাই, সো সমস্যা নাই। আপনার হচ্ছে আমি যেহেতু আমি আরেকটা ক্লাস আছে, ওই একটা ক্লাসে আমার চ্যাপ্টার 6টা আমি কমপ্লিট করে দেন হচ্ছে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো চ্যাপ্টার জানার প্রয়োজন হয়, ওই দিন হচ্ছে আপনারা আমাদেরকে জানায়েন। ঠিক আছে, ওই দিন আমাকে জানায়েন, আমি তাহলে আপনাদের, কারণ কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে আমি আপনাদেরকে ভালো একটা আইডিয়া দিয়ে দিছি। আমি আপনাদের প্রথম ফার্স্ট ক্লাসে আপনাদেরকে কোশ্চেন কিভাবে আসতে পারে, ঠিক আছে, ইন ডিটেইল একটা আইডিয়া দিছি আপনাদেরকে। আই হোপ যে ওই প্রসিডিউরে প্রশ্ন আসবে পরীক্ষাতে, আপনারা যদি প্র্যাকটিস করেন, ওই বোর্ড অফ এক্সামিনেশন যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে হোপফুলি আপনাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, আর আমি সবগুলো চ্যাপ্টারে পাঠিয়ে দিব। মেইনলি ডিপেন্ড করবে আপনাদের প্র্যাকটিসের উপরে, যে আপনারা আসলে প্র্যাকটিস করতেছেন কিনা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে দেন উইল এন্ড দ্য ক্লাস, এন্ড আমি স্লাইডটা পাঠিয়ে দিব এখন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো মাচ।